ওকে, নাও টুডে ক্লাস ইজ হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা যেটা ডিসকাশন করবো দ্যাট ইজ ইন্ডিয়ান লিগাল সিস্টেম। ওকে, সো লেটস বিগিন from Indian legal system point of view. Okay, so let's begin from Indian legal system. Okay, now the important point is, see, the important point is in Indian legal system প্রথমে জানতে হবে what is forensic medicine. The forensic medicine হলো it is the application of medical knowledge to the legal purpose to aid in the administration of justice. ঠিক, এটা আমরা যে মেডিকেল নলেজ আছে সেটা লিগাল পারপাসে যখন ইউজ করছি দ্যাট ইজ ফরেন্সিক মেডিসিন। হলো আমাদের যে মেডিকেল নলেজ সেটাকে লিগাল পারপাসে ইউজ করছি দ্যাট ইজ ফরেন্সিক মেডিসিন। হোয়াট ইজ মেডিকেল জুরিসপ্রুডেন্স? না, জুরিসপ্রুডেন্সটা হচ্ছে যখন হচ্ছে আমরা মেডিসিন যে প্র্যাকটিস করছি তার ল, তার যে ল বা অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ, ঠিক আছে, আমরা যে একটা মেডিসিন প্র্যাকটিস করছি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে, তো সেটাকে যখন একটা ল হিসেবে অ্যাপ্লিকেশন করা হয় দ্যাট ইজ হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। পাক্কা? ওকে, নাও দ্য পয়েন্ট ইজ, এখানে কিছু যখন একটা মোরাল মেডিসিন আমরা প্র্যাকটিস করবো, মডার্ন মেডিসিন, আমাদেরকে মেডিকেল এথিক্স জানতে হবে অ্যান্ড মেডিকেল এথিকুয়েট জানতে হবে। মেডিকেল এথিক্স মানে ইট ইজ দ্য সেট অফ মোরাল প্রিন্সিপাল, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রত্যেক আমাদের ডাক্তারের সাথে, একটা ডাক্তারের সাথে সম্পর্ক কিভাবে হবে, একটা পেশেন্টকে কিভাবে ডিলিং করব, একটা পেশেন্টের সাথে কিভাবে রিলেশন রাখতে হবে, কিভাবে পেশেন্টের সাথে আমরা কাউন্সিলিং করব, দ্যাট ইজ দ্য অল দ্য পার্ট অফ মেডিকেল এথিক্স। দ্যাট ইজ দ্য অল দ্য পার্ট অফ মেডিকেল এথিক্স। হোয়াট ইজ আইপিসি? আইপিসি মানে হলো ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, কি পেনাল কোড? তো আইপিসিটা হচ্ছে, আমরা আইপিসি পরের এক জায়গায় সমস্ত সামারিতে পড়বো, তার আগে এখানে আইপিসি মানে হলো ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, ইন্ডিয়ান পেনাল কোডে কি করা হয় তাকে, না পি ফর পানিশমেন্ট। এখানে বেসিক্যালি এই ডিফারেন্স হচ্ছে অফেন্স এন্ড পানিশমেন্ট। এখানে হচ্ছে অফেন্স এবং পানিশমেন্ট নিয়ে ডেফিনেশন করা হয়। এখানে হচ্ছে অফেন্স এন্ড এন্ড পানিশমেন্ট নিয়ে আলোচনা করা হয় তাকে। এন্ড ইজ ইউর পানিশমেন্ট, পানিশমেন্ট নিয়ে তোমার আলোচনা করা হয় তাকে। ঠিক আছে, অফেন্স এন্ড পানিশমেন্ট নিয়ে তোমার হচ্ছে ডিসকাশন করা হয় থাকে, দ্যাট ইজ হচ্ছে তোমার আইপিসি। আর সিআরপিসি হচ্ছে যে ক্রিমিনাল প্রসিডিওর কোড, সিআরপিসি হলো। আর আই মানে হলো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তোমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা, সিভিল কেস এবং ক্রিমিনাল কেস কি না, দুটো ডিফারেন্সটা ওটা আমরা পরে পড়বো। না, সিভিল কেস এবং ক্রিমিনাল কেস, যে ক্রিমিনাল কেস হচ্ছে দুটো পার্টির মধ্যে হয়, যেখানে কেমিক্যাল কেস হচ্ছে, ক্রিমিনাল কেস হচ্ছে অফেন্স হয় এগেইনস্ট দ্য স্টেটের বিরুদ্ধে, এখানে প্লেন্টিফ ভার্সেস ডিফেন্ডেন্ট হয়। আর ক্রিমিনাল কেস হচ্ছে প্রসিকিউশন ভার্সেস ডিফেন্ডেন্ট হয়, প্রসিকিউশন ভার্সেস ডিফেন্ডেন্স হয়। ফর এক্সাম্পল, একটা পাবলিক থেকে কেউ থাকবে, পাবলিক প্রসিকিউটর ভার্সেস ডিফেন্স লয়ার এটা রয়েছে। আমরা পরে সিভিল কেস এবং ক্রিমিনাল কেসের মধ্যে ডিফারেন্সটা জিজ্ঞাসা দেখবো। ঠিক আছে, বা এখানে যদি একটু দেখতে যাও তা সেটা দেখে নাও। সিভিল কেস ভার্সেস ক্রিমিনাল কেসের মধ্যে বেসিক ডিফারেন্স কি? সিভিল ভার্সেস ক্রিমিনাল কেস, ক্রিমিনাল কেস, সিভিল ভার্সেস ক্রিমিনাল কেস। তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাবাউট সিভিল কেস ইজ দ্যাট এটা দুটো পার্টির মধ্যে হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে এগেনস্ট দ্য স্টেট, এটা হচ্ছে দুটো পার্টির মধ্যে হয়, টু পার্টিসের মধ্যে হবে। আর এখানে হচ্ছে তোমার এগেনস্ট দ্য স্টেট, এখানে ওপেন্সটা হয় এগেনস্ট দ্য স্টেট, এগেনস্ট দ্য স্টেট, নো ডাউট, এগেনস্ট দ্য স্টেট। ঠিক আছে, এখানে হচ্ছে কার কার সাথে হয় না, প্লেন্টিফ ভার্সেস ডিফেন্ডেন্ট, প্লেন্টিফ ভার্সেস ডিফেন্ডেন্ট ভার্সেস ডিফেন্ডেন্ট ডিফেন্ডেন্ট হোয়ারএজ ক্রিমিনাল কেসের ক্ষেত্রে প্রসিকিউশন ভার্সেস ডিফেন্ডেন্ট। প্রসিকিউশন মানে পাবলিকের সাথে আমাদের লয়ার, ডিফেন্স লয়ার স্টেটের। ঠিক আছে, এখানে হচ্ছে প্রসিকিউশন ভার্সেস ডিফেন্ডেন্ট। এখানে প্লেন্টিফের সাথে এখানে এখানে হবে প্রসিকিউশন, এখানে প্রসিকিউশন। তো প্রসিকিউশনের মধ্যে পড়ছে পার্টিকুলারলি পাবলিক প্রসিকিউটর ভার্সেস ডিফেন্ডেন্স, ডিফেন্স লয়ার, ডিএল পড়ছে, ডিফেন্স লয়ার পড়ছে। ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। এখানে প্রুফটা কাকে দিতে হবে না, প্লেনটিফকে দিতে হবে। এখানে প্রুফটা কে দিবে? সিভিল কেসে হচ্ছে প্রুফটা প্লেনটিফ দেবে, প্লেনটিফ দেবে।
প্লেনটিভ এখানে প্রুফটা দেবে। এখানে প্রুফটা কে দেবে? এখানে হচ্ছে অবশ্যই প্রসিকিউশনকে প্রুফটা দিতে হবে, প্রসিকিউশনকে প্রুফটা দিতে হবে। চলো, এবং এখানে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যেন আমাকে ঠিক মতো অলওয়েজ কিন্তু প্রুভ করতে হবে দ্য কেস বিয়ন্ড দ্য রিজনেবল ডাউট। আমাকে বিয়ন্ড দ্য রিজনেবল ডাউটের গিয়ে প্রুভটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের পানিশমেন্ট হিসেবে যদি বলি, তো সিভিল কেসের ক্ষেত্রে পানিশমেন্ট হিসেবে বেসিক্যালি মনিটরি কিছু কম্পেনসেশন হয়। আর ক্রিমিনাল কেসের ক্ষেত্রে জেল হতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, ঠিক আছে? লাইফ ইমপ্রিজনমেন্ট মানে জেল হতে পারে, ফাইন হতে পারে। এখানে পানিশমেন্টটা হচ্ছে তোমার মনিটারি কম্পেনসেশন, মনিটারি কম্পেনসেশন হয়, কম্পেনসেশন। অ্যান্ড এখানে যেটা হয় সেটা হচ্ছে ফাইন অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট অর ইমপ্রিজনমেন্ট, 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 ঠিক আছে? ইমপ্রিজনমেন্ট হয়। সো দিস ইজ ভেরি ভেরি ইজি জিনিস আছে, আমরা পরে পড়বো। এক্সাম্পল আছে সিভিল কেস এক্সাম্পল, ফর এক্সাম্পল মেডিকেল নেগলিজেন্স হয়ে গেল, এইসব জিনিসগুলো হচ্ছে তোমার সিভিল কেসের একটা ফেমাস এক্সাম্পল। ক্রিমিনাল কেস মানে কোনো রেপ করে নিয়েছে, তো সেটা টাইপের হবে। আচ্ছা, কি কি টাইপের ডিফেন্স আছে এখানে তোমাদের জানতে হবে। তো ডিফেন্সের মধ্যে মেনলি পার্টিকুলারলি ডিফেন্স তো আমরা পরে পড়বো, মেডিকেল কি কি ডিফেন্স আছে। এখানে যেটা পড়বো কি কি টাইপ অফ অফেন্স আছে। তো অফেন্সের মধ্যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। অফেন্সের মধ্যে আছে, একটা আছে কগনিজেবল অফেন্স, কগনিজেবল অফেন্স অ্যান্ড নন কগনিজেবল অফেন্স। তো সি দোস ইম্পর্টেন্ট পয়েন্ট, কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল অফেন্স। একটা হচ্ছে কগনিজেবল অফেন্স ভার্সেস নন কগনিজেবল অফেন্স, অফেন্স পড়ছে, ঠিক আছে? কগনিজেবল অফেন্স ভার্সেস নন কগনিজেবল অফেন্স পড়ছে। তো সি দিস ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট কগনিজেবল অফেন্স। না, কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কি হয়, না অফেন্স ইন হুইচ পুলিশ অফিসার ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ঠিক আছে? মানে কগনিজেবল অফেন্সটা মানে অনেকটা বড় কিছু হয়েছে, তখন আমরা কি করব, কোনো কোনো পুলিশ অফিসার হচ্ছে ও অ্যারেস্টের ওয়ারেন্টি ছাড়াই আমরা হচ্ছে কি করতে পারি, না আমরা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে বেসিক্যালি কগনিজেবল অফেন্সের ডেফিনেশন মানে কি হবে, না পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারে এনি টাইম, এনি কস্ট, এনি টাইম, এনি কস্ট, এনি কস্টে তোমাকে কি করবে, না অ্যারেস্ট করে নেবে, ঠিক আছে? উইদাউট ওয়ারেন্ট, উইদাউট ওয়ারেন্ট ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? কোনো ওয়ারেন্ট ছাড়াই, তো উইদাউট ওয়ারেন্ট, উইদাউট ওয়ারেন্ট। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, উইদাউট ওয়ারেন্ট, ঠিক আছে? উইদাউট ওয়ারেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর যেখানে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কি হবে, এখানে সবসময় অ্যারেস্ট করতে পারবে, এখানে অ্যারেস্ট করতে পারবে উইথআউট, এখানে সবসময় কিন্তু অ্যারেস্ট করতে হবে উইথ ওয়ারেন্ট অনলি। নন কগনিজেবলের ক্ষেত্রে কি হবে, না ওয়ারেন্ট নিয়ে তবে আমি কিন্তু করতে পারবো, এটা উইথ ওয়ারেন্ট, উইথ ওয়ারেন্ট অনলি, উইথ ওয়ারেন্ট অনলি, ঠিক আছে? উইথ ওয়ারেন্ট অনলি হবে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দ্য কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল অফেন্সের মধ্যে। এটা এনি টাইম পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারে উইদাউট ওয়ারেন্ট, এটা যেতে হবে। আচ্ছা, এবারে কি রুলটা কোথায় আছে, না গিভেন বাই টু সি, গিভেন বাই টু সি সিআরপিসি, সিআরপিসি ক্রিমিনাল পানিশমেন্ট কোড, ঠিক আছে? পানিশমেন্ট, ওকে। আচ্ছা, এটা হবে সেম কনসেপ্ট হবে, এটা 2-1 সিআরপিসি, 2-1 সিআরপিসি। সোজা একটা 2 সি হবে, এটা 1 হবে, সি হবে 1 হবে। কিভাবে মনে রাখবে, সিম্পল, ভেরি সিম্পল। না কগনিজেবল এর ক্ষেত্রে সি আছে, সি পর হচ্ছে 2 এর পর সি হবে এখানে। নন এর ক্ষেত্রে দেখো কোনো কিছু নেই, তো এটা 2-1 সিআরপিসি হবে, 2-1 সিআরপিসি হবে। এক্সাম্পল যদি বলি, ফর এক্সাম্পল হচ্ছে মার্ডার, রবারি, ডেট, তো এই সমস্ত জিনিসগুলো হবে কগনিজেবল। ধরো কেউ মার্ডার করে দিল কাউকে, রোবারির ক্ষেত্রে, রোবারি, ঠিক আছে? রোবারি, তো এগুলোর ক্ষেত্রে কি হবে, না একটা পুলিশ কিন্তু ওয়ারেন্টি ছাড়াই কিন্তু অ্যারেস্ট করবে, কগনিজেবল হলো। নন কগনিজেবলের ক্ষেত্রে এক্সাম্পল কি হবে, ফর এক্সাম্পল সিম্পল হার্ট, ঠিক আছে? সিম্পল হার্ট, এটা হচ্ছে সিম্পল হার্ট। এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে, না কি করতে হবে, এখানে হচ্ছে ওয়ারেন্টি ছাড়া আমি কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারবো না,
ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ সুমন সামন ভার্সেস ওয়ারেন্ট কেস আমরা পরে পড়বো। না, সামান মানে হলো যদি ওয়ারেন্টি কেসটা লেস দেন 2 ইয়ার্স হয়, হলো ওয়ারেন্টি কেসটা যদি লেস দেন 2 ইয়ার্স হয়, আর ওয়ারেন্টি কেস হচ্ছে যদি মোর দেন 2 ইয়ার্স হয়, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। ওকে, নাও দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, এবার চলো ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট থেকে মোটামুটি একটা শর্ট নোটস পরীক্ষায় পড়ে, আর এমসিকিউ তো পরীক্ষায় পড়ে, এমসিকিউ এক্সামে। তো লেটস ডিসকাস ফ্রম ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট টপিকটা পুরোটা ইম্পর্টেন্ট। এখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখান থেকে খুব জিজ্ঞাসা করে ওরা, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভার্সেস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে ডিফারেন্সটা জিজ্ঞাসা করে। সো লেটস ডিসকাস ফ্রম ইনকোয়েস্ট টপিক। ওকে, see those important point about inquest. See those important point about the inquest. দেখো, সি, তো ইনকোয়েস্ট মানে হলো কোনো কিছু এনকোয়ারি করা, এনকোয়ারি ইনটু দ্য কজ অফ আনন্যাচুরাল ডেথ। ওকে, অর্থাৎ ইনকোয়েস্ট মানে কি হচ্ছে, আমি কোনোটা আনন্যাচুরাল যদি ডেথ হয়, আমি সেখানে গিয়ে কি করছি, এনকোয়ারি করছি, দ্যাট ইজ ইনকোয়েস্ট। তো ইনকোয়েস্ট মানে হলো কি, টু এনকোয়ারি, ইনকোয়েস্ট মানে হলো টু এনকোয়ারি ইন কেস অফ, ইন কেস অফ আনন্যাচুরাল ডেথ, আনন্যাচুরাল ডেথ, ইন কেস অফ আনন্যাচুরাল ডেথ, ইন কেস অফ আনন্যাচুরাল ডেটে আমি কিন্তু ইনকোয়ারি করছি, দ্যাট ইজ হচ্ছে ইনকোয়েস্ট, দ্যাট ইজ ইনকোয়েস্ট, ঠিক আছে। আচ্ছা, তো আনন্যাচুরাল ডেটে হতে পারে, তো কি কি টাইপের ইনকোয়েস্ট আছে ওরা জিজ্ঞাসা করে, ওরা কি কি টাইপ অফ ইনকোয়েস্ট আছে। তো পুলিশ, ম্যাজিস্ট্রেট, করোনার সিস্টেম পড়েছে, আর মেডিকেল এক্সামিনেশন সিস্টেম পড়েছে। তো ইনকোয়েস্ট কি কি টাইপের হতে পারে এটা তোমাদের জিজ্ঞাসা করবে, ইনকোয়েস্টের ডেফিনেশন জিজ্ঞাসা করবে, টাইপ জিজ্ঞাসা করবে, ঠিক আছে, এবং ডিটেলসে জিজ্ঞাসা করবে। তো লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। প্রথমে ইনকোয়েস্ট হচ্ছে মেনলি কি কি আছে, না কি কি ইনকোয়েস্ট আছে, পুলিশ, পুলিশ ইনকোয়েস্ট, পুলিশ ইনকোয়েস্ট হয়েছে, পুলিশের পর হবে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, ওকে, পুলিশ ম্যাজিস্ট্রেট, তারপরে আছে করোনার ইনকোয়েস্ট, করোনার, করোনার, করোনার ইনকোয়েস্ট আছে, ইনকোয়েস্ট, অ্যান্ড দ্য ফোর্থ ইজ ইয়োর মেডিকেল এক্সামিনার যে সিস্টেম আছে ওটা, মেডিকেল এক্সামিনার সিস্টেম, এমইএস, মেডিকেল এক্সামিনার সিস্টেম। তো বেসিক্যালি এই 4 ধরনের ইনকোয়েস্ট আছে। সো লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। প্রথমে পুলিশ ইনকোয়েস্ট, হোয়াট ডু মিন বাই পুলিশ ইনকোয়েস্ট, না পুলিশ ইনকোয়েস্টটা কি, না প্রথমে কোনটা কোন রুল দ্বারা সেটা আমরা আগে দেখিনি, তারপরে আমরা পুলিশ ইনকোয়েস্ট ডিটেলসে পড়বো, আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা ডিটেলসে পড়বো, ঠিক আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট এই দুটো পার্ট, পুলিশ ইনকোয়েস্ট অ্যান্ড দ্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এই দুটো পার্টকে আমাদেরকে ডিটেলসে গিয়ে পড়তে হবে। ওকে, সো ঠিক আছে, এই ডিটেলসে পড়বো। সো প্রথমে আগে সুপারফিশিয়ালি দেখি কি কি আছে। না পুলিশ ইনকোয়েস্ট হচ্ছে, এটা মোস্ট কমনলি ইন্ডিয়াতে ফলো করে, আমাদের ইনকোয়েস্টে ইনকোয়ারি কারা বেশি করে, পুলিশরাই করে। তো এটা হচ্ছে মোস্ট কমনলি ইন্ডিয়াতে ফলো করা হয়, মোস্ট কমনলি ইন্ডিয়াতে ফলো হয়, ইন্ডিয়াতে ফলোড হয়। ওকে, দ্যাট ইজ পুলিশ ইনকোয়েস্ট। এবং এটা হচ্ছে কত, কত দ্বারা কন্ট্রোল করে, এই যে হচ্ছে 174 সিআরপিসি, 174 সিআরপিসি দ্বারা এটা কন্ট্রোল হয়, ঠিক আছে, কন্ডাক্টেড বাই, বা এটা কন্ট্রোল হয় 174 সিআরপিসি গিভেন বাই। ওকে, দিস ইজ পুলিশ ইনকোয়েস্ট। নাও ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা কি হবে, না এটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্টের তুলনায় একটু সুপিরিয়র, ঠিক আছে, কারণ পুলিশকেও কন্ট্রোল করতে পারে ম্যাজিস্ট্রেট। ওকে, তো ম্যাজিস্ট্রেটটা এটা হচ্ছে পুলিশের ইনকোয়েস্টের তুলনায় সুপিরিয়র, ঠিক আছে। সো ইট ইজ সুপিরিয়র টু পুলিশ ইনকোয়েস্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট, ইট ইজ সুপিরিয়র টু পুলিশ ইনকোয়েস্ট, পিআই। এবং এটা কত দ্বারা গিভেন আছে আমাদের সেকশনে, সেটা হচ্ছে 176 সিআরপিসি, 176 সিআরপিসি, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, 174 176 হলো। করোনা সিস্টেমটা কিন্তু এটা ইন্ডিয়াতে ফলো করা হয় না, তা আমরা পড়বো না, ইন্ডিয়াতে ডু নট ফলো, তো আমরা পড়বো না করোনা সিস্টেম বা করোনার ইনকোয়েস্টটা। অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন সিস্টেমটা সব দিকে বেস্ট হয়, কারণ এখানে আমরা এক্সামিনের উপর বেস করে আমরা এনকোয়ারিটা করে থাকি, ঠিক আছে, এনকোয়ারিটা করে থাকি। তো এটা হচ্ছে বেস্ট হবে এটা, কিন্তু এটাও ইন্ডিয়াতে ফলো হয় না, এটাও ইন্ডিয়াতে ফলো হয় না।
ইন্ডিয়াতে ফলো হয় না, এটা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়াতে ফলো হয় না, তাহলে কোথায় ফলো হয়? ইউএসএ তে, এইসব জায়গাগুলো কিন্তু ফলো হয়ে থাকে। সো আমাদের মেইনলি তোমাদেরকে যে জিনিসটা পড়তে হবে এখানের মধ্যে, সেটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্টের সাথে আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা ডিটেলসে দেখবো। সো লেটস ডিসকাস ফার্স্ট পুলিশ ইনকোয়েস্ট, দেন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ওকে, সো লেটস ডিসকাস ফ্রম পুলিশ ইনকোয়েস্ট। পুলিশ ইনকোয়েস্ট, পুলিশ ইনকোয়েস্ট, পুলিশ ইনকোয়েস্ট নেম ইটসেলফ টেলিং দ্যাট পুলিশ ইনকোয়েস্ট কন্ডাক্টেড বাই পুলিশ অনলি। ওকে, অর্থাৎ পুলিশ ইনকোয়েস্ট এখানে ইনকোয়ারিটা কে করবে? না অনলি পুলিশ করবে। ওকে, পুলিশ ইনকোয়েস্টের ক্ষেত্রে এখানে ইনকোয়ারিটা অনলি পুলিশ করবে, ঠিক আছে? তাহলে ইট ইজ কন্ডাক্টেড বাই পুলিশ, বেসিক থিং। এটা কে করবে? শুধু পুলিশই করবে। আচ্ছা, এখানের মধ্যে কি থাকে না, পুলিশ ইনকোয়েস্ট আমরা যে করে থাকি এটা করে থাকে, তো কি হয়ে থাকে না, অর্ডারটা যদি দেখি আমরা, অর্ডারটা যদি দেখি যে পুলিশ ইনকোয়েস্টের ক্ষেত্রে কি হয়, তারপর আমরা দেখবো যে মিনিমাম র্যাঙ্ক কারা কে ইনকোয়েস্ট করতে পারে, মিনিমাম র্যাঙ্ক কত অবধি হওয়া হওয়া উচিত, রিপোর্ট কাকে করতে হয়, তো সেগুলো আমরা দেখবো। এখানের মধ্যে যে প্রসেসটা হয়, ধরো ফর এক্সাম্পল কেউ সুসাইডে মারা গেল, কেউ হোমিসাইডে মারা গেল, কেউ অ্যাক্সিডেন্টালে মারা গেল, ঠিক আছে, বা কোনো আরো সাসপিসিয়াস সার্কামস্টেন্স, আরো বিভিন্ন সাসপিসিয়াস সার্কামস্টেন্সে কেউ মারা গেল, তো সেইখান থেকে ইনফরমেশনটা আমাদের প্রথমে যাবে যেখানে, সেটা হচ্ছে আইওতে যাবে। আইওর ফুল ফর্ম কি? ইনভেস্টিগেশন অফিসারে অথবা ইনকোয়েস্ট অফিসারে যাবে, ঠিক আছে? ইনভেস্টিগেশন অফিসার অথবা ইনকোয়েস্টের অফিসারে যাবে। তবে সেখান থেকে তারা ক্রাইমের কাছে পৌঁছাবে, ঠিক আছে, গোস টু দ্য সিনস অফ ক্রাইম, সেখানে গিয়ে তারা ইনকোয়ারি করবে, ইনকোয়ারিটাকে একটা রিপোর্ট তৈরি করবে, তাকে পাঞ্জামা বলে, তারপর ওটাকে পাঠাবে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটে আরো ফার্দার ইনকোয়ারির জন্য, ঠিক আছে? কারণ পুলিশ ইনকোয়েস্টের তুলনায় ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা সুপিরিয়র, দ্যাট ইজ দ্য মেইন রিজন। তো কি হয় পুলিশ ইনকোয়েস্টের যে কেসটা কিভাবে চলতে থাকে পরপর দেখো, না যদি কোনো কারণে ডেড হয়, ডেড হয় ডিউ টু, ডেড হয় ডিউ টু সুসাইডাল, ডিউ টু সুসাইডাল অর হোমিসাইডাল or to accidental, or to accidental, ঠিক আছে, or any suspicious circumstance, তখন কি হবে? ওখান থেকে ইনফরমেশনটা কোথায় যাবে? ওখান থেকে ইনফরমেশনটা কোথায় পৌঁছাবে এটা? না ওখান থেকে ইনফরমেশনটা পৌঁছাবে আইও তে পৌঁছাবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আইওর ফুল ফর্ম কি? না ইনভেস্টিগেশন অফিস, অফিসার, ইনভেস্টিগেশন অফিসার, ইনভেস্টিগেশন অফিসার। এখানে না ইনকোয়েস্ট, এটা বলে থাকে না এই অফিসারটা, এই অফিসার নিচে না যেখানে হিসেবে, ঠিক আছে, গোস টু দা, গোস টু দা ক্রাইম, পর কি করবে? আরো ইনকোয়ারি করতে থাকবে, সাক্ষী নিয়ে ইনকোয়ারি করতে থাকবে, ইনকোয়ারি উইথ উইথ সাক্ষী নিয়ে এখানে করতে থাকবে। এটাকে পাঞ্চাস বলে, এটা পাঞ্চাস বলে, ভেরি ভেরি ইজি জিনিস। প্রিপেয়ার এ রিপোর্ট, যেটাকে আমরা বলে থাকি না, রিপোর্ট করছে, দ্যাট ইজ নোন এজ দ্য পাঞ্চামা, পাঞ্চা, পাঞ্চামা বলতে পারো পাঞ্চানামা, কোনো অসুবিধা নেই, পাঞ্চানামা, পাঞ্চানামা, ঠিক আছে, একটা রিপোর্ট তৈরি করবে, ঠিক আছে, এবং তারপরে এই রিপোর্টটাকে হচ্ছে ফরওয়ার্ড করবে না ম্যাজিস্ট্রেট, ফরওয়ার্ড করবে কার কাছে? না ম্যাজিস্ট্রেটের কাছে, ফরওয়ার্ড, ফরওয়ার্ড টু ম্যাজিস্ট্রেট, ফরওয়ার্ড টু ম্যাজিস্ট্রেট, ভেরি সিম্পল, ফরওয়ার্ড টু ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, ঠিক আছে? সো এই হচ্ছে পুলিশ ইনকোয়েস্টের কাহিনী, ওর সারসংক্ষেপ কিভাবে পুলিশ ইনকোয়েস্টটা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের কাছে পাঠায়। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। কেউ মারা গেল, সেখান থেকে ইনফরমেশনটা প্রথমে ইনভেস্টিগেশন অফিসার আর ইনকোয়েস্ট অফিসের কাছে যাবে, তারপর তারা হচ্ছে ক্রাইমের কাছে পৌঁছাবে, সেখানে গিয়ে একটা এনকোয়ারি করবে, উইটনেস নিয়ে এনকোয়ারি করবে, পাঞ্চাস বলে রিপোর্ট লিখবে, দ্যাট ইজ পাঞ্চানামা, ওটাকে ফরওয়ার্ড করবে ম্যাজিস্ট্রেটে। দিস ইজ এতটুকু কাজ হচ্ছে পুলিশের, ঠিক আছে, এতটুকু কাজ হচ্ছে পুলিশের। নাও দ্য পয়েন্ট ইজ, এখানের মধ্যে পুলিশ ইনকোয়েস্টের মধ্যে মিনিমাম র্যাঙ্ক যে ইনভেস্টিগেশন
হতে পারে, কে হতে পারে, ইনভেস্টিগেশন কে হবে, যে হেড কনস্টেবল। ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন অফিসার অর র্যাঙ্ক হচ্ছে হবে হেড কনস্টেবল, মিনিমাম এটা হতে পারে, মিনিমাম যে ইনভেস্টিগেশন অফিসার হতে পারে। আর রিপোর্টটা হচ্ছে পাঞ্চামা হতে পারে এই জিনিসটা, যে অফিসার রয়েছে তার পাওয়ারটা, ঠিক আছে, ইটস ওকে। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মিনিমাম র্যাঙ্ক অফিসার কি হতে পারে, হেড কনস্টেবল, হেড কনস্টেবল, ঠিক আছে, নট সাব কনস্টেবল, দ্যাট ইজ হেড কনস্টেবল হতে পারে। ওকে, নাও দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, নাও দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দ্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। তাহলে পুলিশ ইনকোয়েস্টের পরে আমরা যেটা দেখবো দ্যাট ইজ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ওকে, নাও এই ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রয়েছে, এই ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড অ্যানাদার ইজ ইওর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এদের আগে ডিফারেন্সটা করতে হবে। লেটস ডিসকাস হোয়াট ইজ জুডিশিয়াল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড ইজ ইওর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভেরি সিম্পল। সি সি দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। না জুডিশিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলো বেসিক্যালি হচ্ছে হাইকোর্টে হয়, ঠিক আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলো পার্টিকুলারলি হাইকোর্টে হয়। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট হচ্ছে দ্বারা হয়, এটা কন্ট্রোল থাকে, অ্যাপয়েন্টেড বাই, ঠিক আছে। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা কি দ্বারা অ্যাপয়েন্টেড হয়, মেনলি হাইকোর্ট দ্বারা। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে স্টেট গভর্নমেন্ট দ্বারা, স্টেট গভর্নমেন্ট দ্বারা। The most important point, see, it is appointed by, it is appointed by high court, by high court, it is appointed by high court, whereas executive magistrate হচ্ছে, whereas executive magistrate is appointed by state government, it is by state government. State government, first important point. Now the point is, particularly for example you can say কোড, যে জাজ কোর্টে যে জাজগুলো আছে তো ওগুলো হতে পারে এটা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্টিকুলারলি হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা পড়ছে, হলো। আর এখানের মধ্যে পার্টিকুলারলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে জুডিশিয়ারি পার্টটা পড়েছে, দে আর দ্য পার্ট অফ জুডিশিয়ারি। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা পড়ছে। বেসিক থিং, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইট ইজ দ্য পার্ট অফ জুডিশিয়ারি, এটা জুডিশিয়ারির মধ্যে পড়ছে। হোয়ারাস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পার্টটাও রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন পার্টটাও রয়েছে এর মধ্যে, অ্যাডমিনিস্ট্রেশন পার্টটাও রয়েছে। ভেরি ভেরি সিম্পল, অ্যাডমিনিস্ট্রেশন ব্লকও রয়েছে, এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি এদের রোল হচ্ছে এগুলো সব রয়েছে। এক্সাম্পল কি হবে, এক্সাম্পল গুলো তিন চারটে এক্সাম্পল দাও। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেগুলো করা হয়ে থাকে, ফর এক্সাম্পল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো ফার্স্ট ক্লাস হতে পারে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওকে। অ্যান্ড দ্য সেকেন্ড ক্লাস হতে পারে, সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে, এগুলো সব রয়েছে। চিফ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ভেরি সিম্পল। হোয়ার এজ দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা হবে, যেগুলো আইএএস অফিসার, আইপিএস অফিসার, তো এটা হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, এক্সাম্পল গুলো এগুলো পড়েছে। সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর, এগুলো সব পড়ছে এর মধ্যে। এটা হাইকোর্ট দ্বারা, এটা স্টেট গভর্নমেন্ট দ্বারা, এটা জুডিশিয়ারির মধ্যে পড়ছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকটাও রয়েছে, এগুলো রয়েছে, হলো। এদের তাহলে কাজ কি হবে, মেনলি এদের লটাকে মেনটেন করা, অর্ডারকে মেনটেন করা, লাইক দ্যাট। এখানে জাজমেন্ট দেওয়া, জুডিশিয়ালে পার্টিকুলারলি দে গিভ জাজমেন্ট, এগুলো সব রয়েছে, ঠিক আছে। সো দিস আর দ্য বেসিক থিং, ঠিক আছে, দিস আর দ্য বেসিক থিং ইউ হ্যাভ টু রিমেম্বার। নাও দ্য পয়েন্ট ইজ, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখলাম। ডিফারেন্সটা দেখার সাথে সাথে এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি কি ইনকোয়েস্টটাকে কন্ডাক্ট করতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। সেটা হচ্ছে, না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি কি জিনিসে
ইনকোয়েস্টটাকে কন্ডাক্ট করতে পারে। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কন্ডাক্ট কন্ডাক্ট ইনকোয়েস্ট ইনকোয়েস্ট। তো কোন কোন ক্ষেত্রে এরা ইনকোয়েস্টটাকে কন্ডাক্ট করতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ ক্যান রিমেম্বার বাই দিস শর্ট টিক্স, দ্যাট ইজ CDE। সিডি কে সেটে এক্সামিনেশন করছে। C4 হচ্ছে কাস্টোডিয়াল ডেট, কাস্টোডিয়াল ডেটের ক্ষেত্রে কাস্টোডিয়াল ডেটের ক্ষেত্রে D4 হচ্ছে তোমার ডাউরি ডেটের ক্ষেত্রে, ডাউরি ডেটের ক্ষেত্রে ডাউরি ডেটের ক্ষেত্রে এন্ড E4 হচ্ছে তোমার যে E4 হচ্ছে তোমার হচ্ছে এক্স হিউমেশন ক্ষেত্রে, এক্স হিউমেশন হিউমেশন এক্স হিউমেশনের ক্ষেত্রে, এক্স হিউমেশনের ক্ষেত্রে এরা কিন্তু কি হতে পারে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে তোমার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কি করে না, ইনকোয়েস্ট করতে পারে। ঠিক আছে, কি কি ভেরি ভেরি ইজি জিনিস। CDE, they conduct inquest in the following condition, কি কি custodial debt, dowry debt and exhumation. Okay, name those things: custodial debt, dowry debt and exhumation। পাক্কা। নাও দ্য পয়েন্ট ইজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা হচ্ছে কি না, এক্সিকিউটিভ ই আছে তাহলে ই তো হবে, ই এর পাশে ডি ছিল তাহলে ডি হবে, কিন্তু প্রথমে সেটা হবে না। ঠিক আছে, তাহলে এক্সিকিউটিভ ই আছে, ই পর ইটা হবে, তারপর ডি ছিল ডিটা থাকবে, কিন্তু তারপর হবে না। তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে, সিটা হবে না, ডি এবং ই। ডাউরি ডেটের ক্ষেত্রে এন্ড এক্সিবিশনের ক্ষেত্রে এরা কিন্তু ইনকোয়েস্টটাকে কন্ডাক্ট করতে পারে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউর এমসিকিউ এন্ট্রান্স এক্সামিনেশন। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভালো জিনিস, আশা করি মনে রয়ে যাবে। ওকে, নাও নাও দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার কার ক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারি ইনকোয়েস্টটা। ডাউরি ডেট কাদেরকে বলে? ডাউরি ডেট মানে হলো আমরা জানি একটা কোনো মহিলা বিয়ে করলো, বিয়ে করার যদি 7 বছরের মধ্যে মারা যায় তো তখন সেটাকে ডাউরি ডেট বলে। ঠিক আছে, এ, যেটা এনি কারণে হতে পারে, সুসাইডাল আর এনি কারণে হতে পারে, ম্যারিড ফিমেল ডাই উইদিন 7 years অফ ম্যারেজ। ঠিক আছে, এই জিনিসটা হবে। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ইন দ্য কন্ট্যাক্ট ইন কেস অফ ইনকোয়েস্ট ইন দ্য কন্ট্যাক্ট, মানে আরো ম্যাজিস্ট্রেট হচ্ছে তোমার করতে পারে কাদের কাদের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেটটা আর কার কার ক্ষেত্রে হয়ে থাকে আমরা অলরেডি পড়ে নিয়েছি। কাস্টোডিয়াল ডেট, ডাউরি ডেট, এক্সহুমেশন, এর সাথে আরো এই 20টা যোগ করতে হবে। এবার হচ্ছে অ্যাসাইলাম এবং ব্রুস্টালের ক্ষেত্রে, জুভেনাইল হোমের ক্ষেত্রেও তোমরা ম্যাজিস্ট্রেটটা করতে পারে। তার মানে তাহলে ম্যাজিস্ট্রেট যদি ওভারঅল বলে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট কার কার ক্ষেত্রে ইনকোয়েস্ট করতে পারে, কোন কোন ক্ষেত্রে, তো সিডিই তো হলোই, নো ডাউট অ্যাবাউট, এন্ড অলসো এবিটা এক্সট্রা ভাবে যুক্ত হয়ে যাবে, এবিটা এক্সট্রা ভাবে যুক্ত হয়ে যাবে। এ এ ফর অ্যাসাইলাম, অ্যাসাইলাম এন্ড বি ফর হচ্ছে তোমার, বি ফর হচ্ছে তোমার বস্টল, বি ফর হচ্ছে তোমার বস্টল। তো এই দুটো ক্ষেত্রে এক্সট্রা ভাবে করতে পারে ম্যাজিস্ট্রেট, সেটা ওভারঅল বলা হয়েছে এইভাবে। ঠিক আছে, নাও দ্য পয়েন্ট ইজ, এবার ইম্পর্টেন্ট পয়েন্টে চলো। এটা জানার পর আমরা দেখবো এবারে কোর্টের মধ্যে কি হতে থাকে, কোর্ট রুম প্রসিডিওর, কোর্টের মধ্যে কি হয়, তার হায়ারকিটা কিভাবে হয় ক্রিমিনাল কোর্টের, সেটা আমরা দেখবো। তারপরে এভিডেন্সে যাবো। সো লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। তো কোর্ট, সি कोर्ट रूम और कोर्टेर मध्य हायरार्की ऑफ क्रिमिनल कोर्ट, हायरार्की, ठीक है, हायरार्की, हायरार्की, हायरार्की ऑफ क्रिमिनल कोर्ट, क्रिमिनल कोर्ट। ঠিক আছে, তো হায়ারার্কি কিভাবে হয় প্রসিডিউরটা দেখো, লেটস সি। হায়ারার্কি অফ ক্রিমিনাল কোর্টটা কিভাবে হয় না, প্রথমে হচ্ছে এপেক্সে কি থাকবে, লোয়ার কোর্টে কি কি থাকবে, এইভাবে আমরা সব দেখবো। লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। সবার প্রথম সি, তো কোর্টের হচ্ছে সবার এপেক্সে একদম পুরো শুরুতে, মানে এপেক্স মানে একদম পুরো যেটাকে প্রধান বলবো আমরা, লোয়ার কোর্টে হচ্ছে নিচের দিকে যে চেলাচুলি গুলো থাকে সেই জিনিসগুলো। তো সি অ্যাবাউট দোজ থিং হায়ারার্কি। তো প্রথমে এপেক্স থাকবে, থাকবে আমরা হায়ারার্কি দেখছি। তো এপেক্সে কি অকুপাই করে থাকবে, এপেক্স, এপেক্স অফ দ্য কোর্ট এখানে কি অকুপাই করে থাকবে না, এপেক্স হচ্ছে প্রথমে আমরা কোর্টে যদি দেখি তো এপেক্সের সবার প্রথমে সুপ্রিম কোর্ট যেটা ন্যাশনাল লেভেলে, তারপর হাইকোর্ট যেটা স্টেট লেভেলে, এন্ড দেন দা সেশন কোর্ট যেটা ডিস্ট্রিক্ট লেভেলে। ঠিক আছে, তো এপেক্সটা এরকম ভাবে হবে না, প্রথমে হচ্ছে সুপ্রিম কোর্ট, প্রথমে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, হাইকোর্ট, তারপরে সেশন কোর্ট, সেশন কোর্ট, আর ইউ ক্যান সে ডিস্ট্রিক্ট কোর্ট, আর ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট।
এগুলো সব রয়েছে। ঠিক। আচ্ছা, তো এপেক্সটা এগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেশনাল কোর্ট হয়ে গেল। এরপরে কি শুরু হবে? না, এরপর শুরু হবে অ্যাসিস্ট্যান্ট, মানে ডিস্ট্রিক্টকে সাহায্য করার জন্য যেটা রয়েছে, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট সেশন কোর্ট। অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেশন কোর্ট। অ্যাসিস্ট্যান্ট সেশন কোর্ট হবে। তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। তারপরে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড সেকেন্ড ক্লাস। ভেরি সিম্পল। চিফ, তারপরে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড বাই সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এতটা অব্দি পার্টও ভেরি সিম্পল। তো এগুলো কি স্টেপ থাকে? সবার উপরে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সেশন কোর্ট। তারপর হচ্ছে সেশন কোর্টকে সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট কোর্টকে সাহায্য করে থাকে কিছু অ্যাসিস্ট্যান্ট। তারপর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে এই পার্টটা হবে, এই চারটা হবে, এই চারটা কিন্তু কোর্টের লোয়ার পার্ট অর লোয়ার কোর্ট। এপেক্স কোর্ট এটা লোয়ার কোর্ট, তাহলে উপরগুলো হবে এপেক্স কোর্ট আর নিচের গুলো হবে লোয়ার কোর্ট। নিচের গুলো হবে লোয়ার কোর্ট, নো ডাউট অ্যাবাউট, নো ডাউট অ্যাবাউট। ওকে, নাও দা সি সুপ্রিম কোর্ট হচ্ছে ন্যাশনাল কোর্ট, is your right? Session court is now everyone know it. Apex court and lower court, supreme, high court, session court, assistant session court, chief judicial magistrate, class judicial and second class judicial magistrate, everyone know it. Now এটা কোর্টের হায়ারার্কি। this is these are the hierarchy of court. Okay, now পানিশমেন্ট। নাও দ্য পানিশমেন্ট এন্ড ম্যাক্সিমাম ফাইন। ওকে, পানিশমেন্ট এন্ড দ্য ফাইন। ঠিক আছে, এই কোর্টগুলো কি কি ধরনের পানিশমেন্ট দিতে পারে, হোয়াট টাইপ অফ পানিশমেন্ট দে আর গিভেন। সো লেটস সি পানিশমেন্ট। তো আমরা দেখবো ম্যাক্সিমাম পানিশমেন্ট, ম্যাক্সিমাম ফাইন কি কি হতে পারে। সি, এপেক্স কোর্ট, সুপ্রিম এন্ড হাইকোর্ট যে পড়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এনি পানিশমেন্ট তারা দিতে পারে, এনি পানিশমেন্ট দিতে পারে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এনি পানিশমেন্ট দিতে পারে। সুপ্রিম কোর্ট এন্ড এটা দিতে পারে। ইভেন ডেথ সেন্টেন্সও দিতে পারে। তাহলে এটা বলতে পারি আমরা তিনটে, প্রথমে যে তিনটে রয়েছে না, এরা কিন্তু এনি পানিশমেন্ট দিতে পারে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পানিশমেন্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম পানিশমেন্ট, তারপরে ফাইন, হবে ম্যাক্সিমাম ফাইন। ঠিক আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেশন কোর্ট, they can give any punishment including death sentence, they can give any punishment including death sentence। ঠিক আছে, তাহলে নো লিমিট ইন punishment including sentence, including death sentence। ঠিক আছে, including death sentence। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। ঠিক আছে, নাও দে ক্যান গিভ এনি পানিশমেন্ট ইনক্লুডিং ডেথ সেন্টেন্স। পাক্কা? আচ্ছা, নাও তারপরে যে কোর্টগুলো রয়েছে সেটা হচ্ছে লোয়ার লেভেলের কোর্ট। তারা ম্যাক্সিমাম পানিশমেন্ট কত দিতে পারে? না, এটাও ভেরি সিম্পল, 10 ইয়ার্স পানিশমেন্ট দিতে পারে। তারপর 7, 3, আর সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা 1 ইয়ার্স, 1 ইয়ার্স। তো এইভাবে তারা ম্যাক্সিমাম পানিশমেন্ট কিন্তু দিতে পারে। এই কাহিনীটা মনে রাখতে হবে, এই কাহিনীটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নাও, তাহলে ম্যাক্সিমাম পানিশমেন্ট কে কিরকম দিতে পারে। ফাইনটা কিরকম হতে পারে? না, ফাইনটা হচ্ছে প্রথমে তিনটা আনলিমিটেড ফাইন, কোনো ডাউটই নেই। অ্যাকচুয়ালি লাস্টে দুটো বাদ দিয়ে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে বাদ বাকি সবগুলো কিন্তু আনলিমিটেড ফাইন করতে পারে, আনলিমিটেড। ঠিক আছে, তাহলে সবগুলোই হচ্ছে আনলিমিটেড ফাইন, সবগুলো হচ্ছে আনলিমিটেড ফাইন। দে ক্যান গিভ, দে ক্যান গিভ। ঠিক আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 10,000 টাকা এবং সেকেন্ড ক্লাস হচ্ছে 5,000 টাকা ফাইন অবধি করতে পারে। এটা হচ্ছে 10,000, 10K, এবং এটা হচ্ছে 5K অবধি করতে পারে। এদের লিমিট 10K, 1,000, 5,000, বাদ বাকি পুরোটা হচ্ছে আনলিমিটেড ফাইন, আনলিমিটেড ফাইন। এটা আনলিমিটেড ফাইন, বাদ বাকি সবগুলো। এই হচ্ছে তোমাদের কোর্টের, ক্রিমিনাল কোর্টের হচ্ছে সারসংক্ষেপ। ঠিক আছে, তো এখান থেকে বেসিক্যালি জিজ্ঞাসা করে, ওরা এক্সামিনার জিজ্ঞাসা করে এপেক্সটা কোন কোনগুলো, লোয়ার কোর্ট কোনগুলো, সেগুলো সব রয়েছে।
ঠিক আছে, লোয়ার গুলো রয়েছে। কোর্টের পাওয়ার গুলো আমরা এটাও দেখে নিলাম যে ম্যাক্সিমাম পানিশমেন্ট কে কি দিতে পারে, এগুলো কোর্টের পাওয়ার। ইউ ক্যান সি, ইউ ক্যান সি দ্য ম্যাক্সিমাম পানিশমেন্ট, যে they can give any punishment and including death sentence. Apex court, Supreme Court, High Court, Session Court, they can give any punishment. Okay, fine unlimited. Whereas lower court assistantship এরা 10 বছর, 7 বছর, 3 বছর, 1 বছর অব্দি পানিশমেন্ট দিতে পারে। আর ফাইন কি তাদেরও আনলিমিটেড হবে, এক্সেপ্ট লাস্টের দুটো, 10,000 টাকা এবং 12,000 টাকা, দ্যাটস ইট। ঠিক আছে, নাও দ্য পয়েন্ট ইজ, তাহলে পাওয়ার গুলো দেখে নাও একবার, কোর্টের যে পাওয়ার গুলো রয়েছে সেই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো পাওয়ার গুলো দেখে নাও, সি পাওয়ার অফ কোর্ট। তো পাওয়ার অফ কোর্টের মধ্যে কি পাওয়ার অফ যে কোড রয়েছে সেটা হচ্ছে কি পানিশমেন্ট সম্বন্ধে। ফার্স্ট হচ্ছে দেখবো আমরা, ফার্স্ট পয়েন্টে দেখবো পাওয়ার অফ কমিউটেশন। হোয়াট ডু মিন বাই পাওয়ার অফ কমিউটেশন? মানে রিডিউসিং পানিশমেন্ট। রিডিউসিং পানিশমেন্ট, ফর এক্সাম্পল আমি একটা পানিশ দিলাম, তো ওই পানিশমেন্টটাকে আমি কমাতে চাইছি কোনোভাবে, তো ওটাকে কে করতে পারে? না, এটা কিন্তু হাইকোর্টই একমাত্র করতে পারে। ঠিক আছে, পাওয়ার অফ কমিউটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি কি পানিশমেন্ট দিতে পারে আমরা অলরেডি দেখে নিয়েছি, যে কোর্টের পাওয়ার কি কি, ম্যাক্সিমাম পানিশমেন্ট, ম্যাক্সিমাম ফাইন কত, এগুলো আমরা সব দেখে নিয়েছি। ঠিক আছে, এবারে দেখবো পাওয়ার। পাওয়ার মানে কে কে গুলোকে রেগুলেট করতে পারে। ঠিক আছে, তো পাওয়ার অফ কমিউটেশন, কমিউটেশন মানে হচ্ছে, পাওয়ার অফ কমিউটেশন মানে রিডিউস পানিশমেন্ট, পানিশমেন্টটাকে আমি কমাবো। ঠিক আছে, তো এটা কে করতে পারে? না, এটা হচ্ছে হাইকোর্ট করতে পারে। হাইকোর্টই, হাইকোর্ট করতে পারে। সর্বনিম্ন হাইকোর্ট, এর উপরে কি আছে সুপ্রিম কোর্ট, সে তো পারবেই। তো হাইকোর্ট মিনিমাম। ঠিক আছে, আইপিসি 50 করে দ্বারা এটা ডেফিনেশন দেওয়া আছে। আচ্ছা, ডেথ সেন্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। ডেথ সেন্টেন্স, ডেথ সেন্টেন্স কে দিতে পারে? সি, ডেথ সেন্টেন্স, see those important point about see death sentence। না, যে ডেথ সেন্টেন্স হচ্ছে, যেটা হচ্ছে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, রেয়ারেস্ট অফ রেয়ার কেস, জেনারেলি কাউকে ডেথ সেন্টেন্স দেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা, তো ডেথ সেন্টেন্স কে দিতে পারে? কে দিতে পারে, কোন কোর্ট দিতে পারে? তো সবার প্রথমে আমরা কিন্তু যদি শুরু করি, সিজন কোর্ট যে রয়েছে, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট কোর্ট, সে কিন্তু প্রথমে, সে কিন্তু দিতে পারে। মানে লোয়েস্ট যদি কোর্ট বলি যেটা ডেথ সেন্টেন্স দিতে পারে, দ্যাট ইজ সিজন কোর্ট, দ্যাট ইজ সিজন কোর্ট। অর হচ্ছে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, লোয়েস্ট কোর্ট টু গিভ ডেথ সেন্টেন্স, দ্যাট ইজ সিজন কোর্ট। ওকে, তাহলে ডেথ সেন্টেন্স কে দিতে পারে? না হচ্ছে আমাদের লোয়েস্ট, যেটা দিতে পারে, লোয়েস্ট কোর্ট টু গিভ ডেথ সেন্টেন্স, দ্যাট ইজ সিজন কোর্ট। ঠিক আছে, লোয়েস্ট কোর্ট কে দিতে পারে? না, লোয়েস্ট হচ্ছে সিজন কোর্ট, দ্যাট ইজ, দ্যাট ইজ সিজন কোর্ট হবে। ওকে, বলেছি পাওয়ার অফ কমিউনিকেশন মানে পানিশমেন্টকে হতে পারে, তাহলে করতে পারে এইচসি, হাইকোর্ট, হাইকোর্ট কিন্তু এটাকে কমায়, হাইকোর্ট দিতে পারে। পার্ডনিং মানে ডেথ সেন্টেন্স কাউকে, তোর মরার দণ্ড দিল, বললো তুমি মৃত্যুদণ্ড দিল, সেটাকে পুরোপুরি ভাবে দিতে পারে পার্ডনিং অফ, পার্ডনিং অফ সেন্টেন্স টু অফ ডেথ সেন্টেন্স, ডেথ সেন্টেন্স ক্ষমতা রয়েছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ক্ষমতা, এই জিনিসটা মনে রাখতে হবে। প্রেসিডেন্সির হাতে ক্ষমতা রয়েছে ইন্ডিয়া, যেটা হচ্ছে মানে মোটামুটি কেউ মারা গেলে স্টেট গভর্নর, অ্যান্ড স্টেট গভর্নর। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবে সব সময়ের জন্য, যে ডেথ সেন্টেন্স সব থেকে লোয়েস্ট কোর্ট কে দিতে পারে? না, ভেরি সিম্পল, সিজন কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, এবং সেটা কনফার্ম করতে হবে হাইকোর্ট দ্বারা। হাইকোর্ট কিন্তু ডেথ সেন্টেন্স কমিউটেশন করতে পারে, পানিশমেন্টকে কমাতে পারে হাইকোর্ট। হাইকোর্ট এইচসি, কমিউটেশনের হাইকোর্ট এইচসি, হাইকোর্ট কমিউটেশনের সাথে কমানোর জন্য। ডেথ সেন্টেন্স পুরোপুরি পার্ডনিং করতে পারে কিনা হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট চান্স দিল, তো সেখান থেকে ফরওয়ার্ড হবে কোথায়? হাইকোর্ট, কারণ হাইকোর্ট দ্বারা কনফার্ম করতে হবে, কনফার্ম করতে পারে সে, আইদার কনফার্ম করতে পারে বা কমিউট করতে পারে, ক্যান্সেল করতে পারে। তারপর সেখান থেকে সুপ্রিম কোর্টে যাবে সিগন্যালটা, সেশন কোর্ট মানে ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট থেকে সেখানে মার্সি পিটিশন হয়ে সেটা প্রেসিডেন্ট, আমাদের স্টেট গভর্নরের হাতে পাওয়ারটা আছে, স্টেট গভর্নরের হাতে পাওয়ারটা আছে
ডেথ সেন্টেন্স, ঠিক আছে? পাওয়ারটা আছে বেসিক্যালি, সে চাইলে প্রেসিডেন্ট আমাদের আটকাতে পারে মোরাটাকে, আর স্টেট গভর্নর আটকাতে পারে, ঠিক আছে? আটকাতে পারে মার্সি পিটিশন, হলো। আচ্ছা, হাইকোর্ট শুধু কি করতে পারে, এটাকে কমিট করতে পারে, হলো। হাইকোর্ট থেকে তারা সুপ্রিম কোর্টে যাবে, সেখান থেকে মার্সি পিটিশনটা হয়ে অত অবধি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো দ্যাট পার্ট ইজ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি কি পাওয়ার আছে যদি বলি, তো পাওয়ারের মধ্যে বেসিক্যালি এই পাওয়ার গুলো আমাদের মনে রাখতে হবে, এই ডেথ সেন্টেন্স এগুলো সব। আর ইম্পর্টেন্ট পাওয়ারের মধ্যে আছে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হয়, এফটিসি, না, ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে, পার্টিকুলারলি এটা গভর্নমেন্ট তৈরি করা হয় থাকে, যে কোর্টগুলো হচ্ছে পার্টিকুলারলি একটা স্পেসিফিক কাজের জন্য, পার্টিকুলার একটা স্পেসিফিক পারপাসের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয় থাকে। তারপরে 416 সিআরপিসি, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখানে যদি কোনো একটা প্রেগনেন্ট উমেনকে আমরা যদি ডেথ সেন্টেন্স দিয়ে থাকি, তাহলে হাইকোর্টের কিন্তু পাওয়ার আছে সেটাকে আইদার পোস্টপোন করতে অথবা ডেথ সেন্টেন্সটাকে বন্ধ করে দিতে, ওইটা। তো 416 সিআরপিসিটা পার্টিকুলারলি প্রেগনেন্ট উমেনের জন্য। ফর এক্সাম্পল, কোন একটা প্রেগনেন্ট উমেন আছে, তাকে আমি ডেথ সেন্টেন্স দিলাম, তো সেটা থেকে আমি আটকাতে পারবো, উমেনকে ডেথ সেন্টেন্স থেকে আটকাতে পারবো। ইফ প্রেগনেন্ট উমেন সেন্টেন্স টু ডেথ, দ্য হাইকোর্ট হ্যাজ দ্য পাওয়ার, হাইকোর্টের মাধ্যমে আমরা এটাকে আটকাতে পারি। তো এর মধ্যে ডেট দেওয়া আছে, ডেথ সেন্টেন্স দেওয়া আছে, মৃত্যুদণ্ড, আমি হাইকোর্টের মাধ্যমে এটাকে আটকাতে পারবো। হাইকোর্ট মানে আমাদের স্টেটের কোর্টের মাধ্যমে আমি এটাকে আটকাতে পারি, ঠিক আছে? আচ্ছা, জুভিনাইল জাস্টিস বোর্ড আছে, জুভিনাইল জাস্টিস বোর্ডের মধ্যে কি না, পার্টিকুলারলি কোনো এজ দেখতে হবে, এজ দেখে আমরা তবে সেটাকে লাইবেল অর নট লাইবেল সেটা দেখবো। ফর এক্সাম্পল, একটা বাচ্চা যেটা একটা কোনো কেস করে ফেললো, ঠিক আছে, এবং বাচ্চাটার বয়স হচ্ছে লেস দেন 7 ইয়ার্স, তো সেটা নট লাইবেল, ওকে, নট লাইবেল ফর পানিশমেন্ট, ওকে, লাইবেল, নট লাইবেল। আচ্ছা, 7 থেকে 12 বছর হলে ম্যাচিউরিটি দেখতে হবে, 12 বছরের বেশি হলে তাহলে মোটামুটি সে বুঝতে গেছে 3 বছরের জেল হবে, লাইফ ইমপ্রিজনমেন্ট হবে। 16 বছরের বেশি হলে মোটামুটি ভাবে তোমরা বলতে পারো যে এটাকে জুবিনাইল, যেটাকে ফর এক্সাম্পল কোনো রেপ বা মার্ডার করেছে, দ্যাট ইজ নোন এজ দা হেইনাস ক্রাইম বলে, হেইনাস ক্রাইম বলে, হেইনাস ক্রাইম বলে, ঠিক আছে? তাদেরকে আমরা এনি পানিশমেন্ট দিতে পারি, মানে 16 বছরের বেশি, তো তাদেরকে অ্যাডাল্ট হিসেবে ধরে নেওয়া হয়, যদি রেপ করেছে মার্ডার করেছে, অ্যাডাল্ট হিসেবেই ধরে নেওয়া হয়, তো তাদেরকে কিন্তু ডেথ সেন্টেন্স বাদ দিয়ে বাদ বাকি সমস্ত জিনিসগুলো পানিশমেন্ট করা হয় থাকে, ঠিক আছে? হেইনাস ক্রাইমটা বলতে ওই রেপ মার্ডার এগুলো করেছে 16 বছর বেশি হলে, হলো অ্যাডাল্ট হিসেবে ধরে তাদেরকে ডেথ সেন্টেন্স বাদ দিয়ে বাদ বাকি সমস্ত জিনিসগুলোকে করা হয়ে থাকে। সি, ওকে, নাও, নাও দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এভিডেন্স। এভিডেন্স দেখবো অ্যান্ড ফলোড বাই এভিডেন্সটা দেখবো, তারপরে উইটনেসটা দেখবো, ঠিক আছে? এভিডেন্স পর উইটনেস। সো সি, এভিডেন্স, উইটনেস, সি, এভিডেন্স, এভিডেন্স। সো এভিডেন্সের ক্ষেত্রে কি হবে, মানে মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে না, এভিডেন্স হলে পার্টিকুলারলি একটা স্টেটমেন্ট, প্রমাণ দেওয়ার কি, একটা স্টেটমেন্ট, একটা ডকুমেন্ট যেটা আলটিমেটলি ফ্যাক্টটাকে বা ট্রুথটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এভিডেন্স মানে একটা প্রমাণ, সেটা আইদার কোনো মুখে হতে পারে, ডকুমেন্টের মাধ্যমে, লেটারের মাধ্যমে হতে পারে, কোনো স্টেটমেন্টের মাধ্যমে হতে পারে। তো যেখান থেকে আলটিমেটলি একটা প্রুফ, একটা ফ্যাক্টটাকে বা একটা ট্রুথ যে রয়েছে ওটাকে বোঝাচ্ছে, দ্যাট ইজ কল্ড এভিডেন্স। তাহলে এভিডেন্স কাকে বলে? এভিডেন্সের ডেফিনেশন হচ্ছে, ইটস ভেরি সিম্পল। এভিডেন্সের ডেফিনেশন হচ্ছে ভেরি সিম্পল, এনি স্টেটমেন্ট অর এনি ডকুমেন্ট, এনি স্টেটমেন্ট অর এনি ডকুমেন্ট, যেটা হচ্ছে আমাদেরকে কিন্তু কোর্ট অফ লাইতে গিয়ে দেখাতে হবে, কোর্ট অফ লাইতে গিয়ে দেখাতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কি হয়, ক্লাসিফিকেশন যদি মানে এভিডেন্সের ডেফিনেশনটা হয়ে যাওয়ার পর দেখো, সিধা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের, হলো। ফর এক্সাম্পল, আমি একটা তথ্য নিয়ে গেছি, সেটা ওরালি হতে পারে, রিটেন হতে পারে, ওরালি হতে পারে, অর রিটেন হতে পারে, রিটেন কোনো স্টেটমেন্ট হতে পারে, নিয়ে গেছে, যেটা পার্টিকুলারলি যে ফ্যাক্টটাকে সেটাকে প্রুভ করার চেষ্টা করছে, ঠিক আছে? তো কি হতে পারে না, বেসড অন ভ্যালিডিটি অফ এভিডেন্স, এভিডেন্সের উপর বেস করে আমরা এভিডেন্সকে দুটো ভাগে ভাগ করি, না একটা হচ্ছে ডাইরেক্ট হতে পারে অথবা ইনডাইরেক্ট হতে পারে, ভেরি সিম্পল, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এভিডেন্স হতে পারে, আর ইনডাইরেক্ট হতে পারে। ডাইরেক্টলি কি হবে না, ডাইরেক্টলি কেউ দেখেছে, ডাইরেক্টলি কেউ দেখেছে, আইদার সেটা সিসিটিভির মাধ্যমে হতে পারে, অথবা ডিরেক্টলি সে নিজের চোখে দেখেছে, আই উইটনেস হতে পারে, ঠিক আছে? তো ডিরেক্টলি কিন্তু প্রুভস দ্য ফ্যাক্ট, ডিরেক্টলি প্রুভস ফ্যাক্ট, ঠিক আছে? ডিরেক্টলি প্রুভস ফ্যাক্ট, দ্যাট ইজ হচ্ছে
evidence. That is evidence. It proves fact. Okay. রয়েছে, whereas the indirect এর ক্ষেত্রে কিন্তু does not directly prove the fact. এটা not directly, না আমি বলছি indirectly, এটা not directly prove the fact, indirectly prove the fact, তবে indirectly prove, indirectly proves fact. Important point. Now the important point is, তো ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে, বেসিক সিং ডাইরেক্টলি কেউ দেখেছে, ইনডাইরেক্টলি হচ্ছে, ইনডাইরেক্টলি প্রুভ দ্য ফ্যাক্ট। তো ইনডাইরেক্টলির মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ইনডাইরেক্টলির মধ্যে কি কি হতে পারে না, সার্কামস্টেন্সিয়াল হতে পারে আর হার্স এভিডেন্স হতে পারে, ঠিক আছে। ইনডাইরেক্টলির মধ্যে আবার দুটো পয়েন্ট পড়েছে, কি কি, সি দোজ পয়েন্ট, সার্কামস্টেন্সিয়াল হতে পারে আর হার্স এভিডেন্স হতে পারে। সার্কাম সার্কাম সার্কামস্টেন্সিয়াল হতে পারে, এদিকে হার্স এভিডেন্স আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আর এদের হার সার্কামস্টেন্স, সে সিচুয়েশন দেখে সে প্রমাণটা দিচ্ছে, ঠিক আছে, এভিডেন্সটা দিচ্ছে। তো বেসড অন দ্য সার্কামস্টেন্স, এটা হবে কার উপর বেস করে, বেসড অন দ্য সার্কামস্টেন্স, বেসড অন দ্য বেসড অন সার্কামস্টেন্স, পরিস্থিতি সিচুয়েশন দেখে সেই প্রমাণটা দিচ্ছে। হার্স এভিডেন্স মানে কি, হার্স মানে কার কাছ থেকে শুনে সে এভিডেন্সটা দিচ্ছে। হার্স এভিডেন্স মানে কি, হাউ টু ফ্রম সামওয়ান, শুনেছে তারপর সে প্রমাণটা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এই জিনিসটা রয়েছে, তোমাদেরকে এটা জানতে হবে। এভিডেন্সটার মধ্যে মেনলি এইগুলো রয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভ্যালিডিটি অফ এভিডেন্স এর উপর বেস করে, এটা কার উপর ক্লাসিফিকেশন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট এর মধ্যে সার্কামস্টেন্সিয়াল, একটা হার্প এভিডেন্স, এটা হচ্ছে কার উপর বেস করে তৈরি, এটা হচ্ছে তোমার ভেরি সিম্পল, এটা হচ্ছে বেসড অন দ্য ভ্যালিডিটি অফ এভিডেন্স, ভ্যালিডিটি এভিডেন্স বেশ কি কি রয়েছে, ডাইরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট মধ্যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আর হার্স এভিডেন্স, ঠিক আছে। সিধা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ধর ফর এক্সাম্পল এই জিনিস এটা রয়েছে বলে একটা এক্সাম্পল তোমরা বানিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই। ডিরেক্টলি কেউ দেখেছে, ইনডাইরেক্টলির মধ্যে কোনো পরিস্থিতি বা সিচুয়েশনের উপর দেখেছে, দেখে বলছে, আর কারোর কাছ থেকে শুনেছে, তো ইজিলি বলতে পারো, কোনো অসুবিধা নেই এক্সাম্পল দিলে, ঠিক আছে। সো এটা হচ্ছে এভিডেন্স বা প্রমাণটা এরকম হতে পারে, ডিরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি কারোর কাছ থেকে শুনেছে, অথবা পরিস্থিতি বা সিচুয়েশন দেখে সে জাজ করছে, ঠিক আছে। ওকে, নাও দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। এবারে বেসিক্যালি আর ধরনের এভিডেন্স থাকে, আরেকটা এভিডেন্স থাকে, সেটা হচ্ছে ওরাল এভিডেন্স। সেটা হচ্ছে পার্টিকুলারলি এভিডেন্সটা কার উপর বেস করে তৈরি, যে কিভাবে আমরা কোর্ট অফ লতে, কোর্টে গিয়ে আমরা কিভাবে ইনফরমেশনটা দিচ্ছি, সেটা আইদার ওরালি হতে পারে অথবা ডকুমেন্টারি হতে পারে। তো মুখে বলাটা সবসময় কিন্তু সুপিরিয়র হবে দেন দ্য ডকুমেন্টারি, ঠিক আছে। তো হাউ আমরা কোর্টে কিভাবে দিচ্ছি, আরেকটা এভিডেন্সের টাইপ হবে, সেটা কার বেস করে তৈরি না, এটা হচ্ছে বেস্ট, এডিজ মানে এভিডেন্সটা হাউ গিভেন কোর্ট অফ ল, কোর্ট অফ ল কিভাবে দিই, হতে পারে এটা সিম ওরাল হতে পারে, ওরালি দিচ্ছে, আর ডকুমেন্ট কোনো ডকুমেন্টস হিসেবে দিচ্ছে, ডকুমেন্টারি, ডকুমেন্টারি। নাও ওরালটা কিন্তু সবসময় সুপিরিয়র হবে না ডকুমেন্টারি, অবভিয়াসলি, কারণ ওরালটা করতে হয়, ঠিক আছে, ওরালটা বেশি প্রেফার হবে দেন ডকুমেন্টারি। এবং ওরালি কেউ যদি মুখে বলে, তো এদের ক্ষেত্রে কিন্তু সবসময় ক্রস এক্সামিনেশন করা হয়ে থাকে, ঠিক আছে। ডকুমেন্টারি এভিডেন্সটা পার্টিকুলারলি কারা কারা দেয় না, জেনারেলি ডাক্তাররা দেয়। ফর এক্সাম্পল কোনো ডাইং ডিক্লারেশন হলো, মেডিকেল কোনো সার্টিফিকেট হলো, তো তাদের ক্ষেত্রে বেসিক্যালি ডকুমেন্টারি এভিডেন্স হবে। ধরো কেউ মারা গেছে, তো মেডিকেল অ্যাসপেক্ট হলো, তখন তো কিছু অপশন থাকবে না, অটোপসি, পোস্টমর্টম, তখন মেডিকেল সার্টিফিকেটের জন্য, ডাইং ডিক্লারেশনের জন্য, তখন কিন্তু ডকুমেন্টারি এভিডেন্সটাই দেওয়া হয়ে থাকে। এবং ডকুমেন্টারি এভিডেন্সটা মেনলি ডাক্তাররা দেয় এই তিনটে কন্ডিশন, ডাইং ডিক্লারেশন, মেডিকেল সার্টিফিকেট আর মেডিকেল
রিপোর্টের ক্ষেত্রে, বাদ বাকি সব ক্ষেত্রে ওরাল এভিডেন্সটাকে প্রেফার করা হয়ে থাকে, ক্রস এক্সামিনেশন তখন কিন্তু করা হয়ে থাকে, ক্রস এক্সামিনেশন করা হয়ে থাকে সুপিরিয়র এবং ক্রস এক্সামিনেশন এক্ষেত্রে লাগে, ওরালের ক্ষেত্রে ক্রস এক্সামিনেশন করতে হবে, ঠিক আছে, ওরাল এক্সামিনেশন করতে হবে। নাও দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উইটনেস, ঠিক আছে, উইটনেস দেখবো। সো লেটস সি অ্যাবাউট উইটনেস বা সাক্ষী। সি the important point from witness, ঠিক আছে, ওকে। তো উইটনেস হচ্ছে কি না সাক্ষী, না উইটনেস কাকে বলে না, সাক্ষী হচ্ছে যে পার্সনটা হচ্ছে যে স্টেটমেন্টটা আমরা দিয়েছি, যে স্টেটমেন্টটা দিয়েছি, যে এভিডেন্সটা দিয়েছে, তো সেটাকে প্রমাণ করতে হবে, তার জন্য একটা সাক্ষী চাই, পার্সন হু গিভ স্টেটমেন্ট টু প্রুভ দ্য ফ্যাক্ট, হলো, ফ্যাক্টটাকে প্রমাণ করার জন্য, ধরো যে এভিডেন্সটা দিয়েছে তাকে প্রমাণ করতে হবে, সাক্ষী চাই, যে এভিডেন্সটা দিয়েছে তাকে প্রমাণ করতে হবে, হলো উইটনেস, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ঠিক আছে, উইটনেস। তো এখানের মধ্যে উইটনেস তাহলে কাকে বলে, পার্সন হু গিভস দ্য স্টেটমেন্ট টু প্রুভ দ্য ফ্যাক্ট, কারণ ফ্যাক্টটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই উইটনেসকে আমরা সাধারণত মেইনলি দুটো ভাগে ভাগ করে থাকি, কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে সাক্ষী হচ্ছে দু ধরনের হয়, কমন উইটনেস হয় আর এক্সপার্ট উইটনেস হয়, লেটস সি ইম্পর্টেন্ট পয়েন্ট, কমন উইটনেস, ঠিক আছে, কমন হবে আর একটা এক্সপার্ট উইটনেস, এটা ডিফারেন্সটা জিজ্ঞাসা করে বোর্ড, ইউনিভার্সিটিতে, ডিফারেন্সটা ইম্পর্টেন্ট আছে, তো লেটস সি ডিফারেন্সটা, কমন আর এক্সপার্ট উইটনেস, ঠিক আছে, লেটস সি। তো কমন উইটনেস অ্যান্ড এক্সপার্ট উইটনেস, কমন উইটনেসটা হচ্ছে না, এটা কিন্তু যে কেউ দিতে পারে, কমন, কমন মানে বলছে কি যে কেউ ওই সাক্ষীটা দিতে পারে, ক্যান বি গিভেন এনি পার্সন হু হ্যাজ পারসিভ দ্য ফ্যাক্ট, ক্যান গিভেন এনি পার্সন, ঠিক আছে, তো ইম্পর্টেন্ট পয়েন্ট কি হবে, এটা এনি পার্সন দিতে পারে, এনি পার্সন হু অবজার্ভ দ্য ফ্যাক্ট, কমন উইটনেসটা হচ্ছে কি হবে না, এনি পার্সন দিতে পারে যে ফ্যাক্টটা দেখেছে, কোনো এজ লিমিট নেই, যে কোনো ইনসেন্ট পার্সন, ডাম উইটনেস, যে কোনো ডাম পার্সন, কোনো এজ লিমিট নেই, ইনসেন্ট যে কোনো পার্সন দিতে পারে, এনি পার্সন যে কিন্তু ফ্যাক্টটা দেখেছে, এনি পার্সন দিতে পারে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, এক্সপার্ট উইটনেস এর ক্ষেত্রে কিন্তু এনি এক্সপার্ট, পার্টিকুলারলি এনি এক্সপার্ট, যার স্কিল আছে, যার নলেজ আছে, ঠিক আছে, ওই পার্টিকুলার ফিল্ডে যে নলেজ আছে না, সেই কিন্তু উইটনেসটা দেবে, এনি এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট উইটনেসটা কি হবে, পার্টিকুলারলি কোনো স্কিলফুল পার্সন, কোনো নলেজেবল পার্সন, নলেজেবল পার্সন, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হলো এখানে শুধুমাত্র সে ফ্যাক্টটা দেবে, এভিডেন্সটা যে দেবে, কমন উইটনেস এর ক্ষেত্রে যে প্রমাণটা দেবে অনলি ফ্যাক্টটা, ঠিক আছে, ঠিক আছে, কোনো ওপিনিয়ন নয় কিন্তু, ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি ওকে কি দেখেছিলে, ঠিক আছে, ওর হাতে কি কোনো ঘড়ি ছিল, এই টাইপের, কিন্তু কোনো সে ওপিনিয়ন দিতে পারে না, কোনো সে ওপিনিয়ন দেবে না কিন্তু, ঠিক আছে, কমন উইটনেস এর ক্ষেত্রে হি অর সি ক্যান গিভ অনলি, ক্যান গিভ, ক্যান গিভ অনলি ফ্যাক্ট, অনলি ফ্যাক্ট, নো ওপিনিয়ন, কোনো তার মত দিলে হবে না, যে যেটা দেখেছে সেটাই শুধু বলবে, ওকে, এখানে কিন্তু ওপিনিয়ন দেওয়া চলবে, এক্সপার্ট, তো এখানে কিন্তু ওপিনিয়নও দেওয়া চলে, ওপিনিয়নও দেওয়া চলে। থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে এখানে এক্সাম্পলটা কি হতে পারে বলেছি আমরা, যে কোনো পার্সন হতে পারে, এনি পার্সন যে চোখে দেখছে, হারছে উইটনেস, কারোর কাছে শুনছে, এনি পার্সন, ওকে, এক্সপার্ট উইটনেসের ক্ষেত্রে সেই সাক্ষী দেবে যার ফিঙ্গারপ্রিন্টিং মিলে যাচ্ছে, কোনো ব্যালিস্টিক এক্সপার্ট, এগুলো সব রয়েছে, এক্সপার্ট উইটনেসটা পার্টিকুলারলি ধরো ডক্টরও হতে পারে এক্সপার্টের দিক দিয়ে, ফিঙ্গার প্রিন্টিং এক্সপার্টও হতে পারে, আর এনি এক্সপার্ট হতে পারে, ঠিক, অর ব্যালিস্টিক এক্সপার্টও হতে পারে, নো ডাউট অ্যাবাউট, নো ডাউট অ্যাবাউট, ঠিক আছে। নাও ফোর পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, কারা কারা হলো, ফোর পয়েন্টে দেখো, ফোর পয়েন্ট হচ্ছে ফার্স্ট হ্যান্ড নলেজ ইজ অ্যাপ্লিকেবল, ফার্স্ট হ্যান্ড নলেজ ইজ রুল ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এখানে হচ্ছে ফার্স্ট হ্যান্ড নলেজ রুল ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এখানের মধ্যে ফার্স্ট হ্যান্ড নলেজ রুল যে রয়েছে, নলেজ রুল যে রয়েছে এখানে অ্যাপ্লিকেবল, নলেজ রুল এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অ্যাপ্লিকেবল,
এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল, ফার্স্ট হ্যান্ড নলেজ রুল ইজ নট অ্যাপ্লিকেবল। হলো ডক্টর কিন্তু যদি তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে ডক্টর কি, ডক্টর হচ্ছে বোথ, ডক্টর আর দ্য এক্সাম্পল অফ কমন উইটনেস অ্যাজ ওয়েল এস এক্সপার্ট উইটনেস। আমরা যদি জেনারেলি ধরে নিই এক্সপার্ট উইটনেস, ঠিক আছে, এক্সপার্ট, কিন্তু এটা কমন হতে পারে। ফর এক্সাম্পল যদি অটোপসি করে, অটোপসি করার পর একটা ডকুমেন্ট করলো, তখন সে কিন্তু কমন উইটনেস। আবার সাথে সাথে সে কিন্তু ফাইন্ডিং দিয়ে সে কিন্তু ওপিনিয়নও দিতে পারে যে এই কারণে হয়েছে, তখন কিন্তু সে এক্সপার্ট উইটনেস হিসেবে কাজ করছে। সুতরাং ডক্টর, আমি এক্সপার্ট বললাম, তো ডক্টর কি হবে, ডক্টর বা জেনারেল ফিজিশিয়ান, সে কিন্তু বোথ, দে আর দ্য এক্সাম্পল অফ বোথ কমন উইটনেস, কমন প্লাস এক্সপার্ট হয়। ধরো অটোপসি করছে, অটোপসি করার পর সে উইটনেস দিচ্ছে কমন। এক্সপার্ট কেন, সে বেসড অন দ্য ফাইন্ডিং, বেসড অন দ্য অটোপসি ফাইন্ডিং এর উপর সে ওপিনিয়ন দিচ্ছে, দ্যাট ইজ এক্সপার্ট উইটনেস। ঠিক আছে, সো এই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আছে। উইটনেসের পার্টটা এনি পার্সন দিতে পারে, কমন ক্যান গিভ অনলি ফ্যাক্ট দেবে, প্রুভ করার চেষ্টা করবে, নো ওপিনিয়ন। ফার্স্ট এন্ড নলেজ ইজ এপ্লিকেবল, এক্সাম্পল যে চোখে দেখছে, কারো কাছে শুনছে, অর কোনো সার্কামস্টেন্সিয়াল, যে কোনো হতে পারে, বেসড অন দ্য সার্কামস্টেন্সেস, এনিথিং হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবারে আরেকটা আছে, যদি মনে রাখতে পারো এই জিনিসটা, না, কমন উইটনেসটা দেওয়া হয় থাকে 118 ইন্ডিয়ান এভিডেন্স এক্ট দ্বারা হয়। এটা 118 হয় ইন্ডিয়ান এভিডেন্স এক্ট দ্বারা। আর এখানে হচ্ছে 45 ইন্ডিয়ান এভিডেন্স দ্বারা এটা গিভেন করা হয়ে থাকে। দ্যাট ইজ অল অ্যাবাউট উইটনেস, এক্সপার্ট অ্যান্ড এটা উইটনেস রয়েছে, এটা ইম্পর্টেন্ট টপিক, ডিফারেন্সটা জিজ্ঞাসা করে খুব, তো মনে রাখতে হবে। উইটনেস কাদেরকে বলবো, আবার যে ফ্যাক্টটা দিয়েছিল, যে পার্সনটা এভিডেন্সটা দিয়েছিল, মানে স্টেটমেন্ট বা ডকুমেন্টারি, ওটাকে আবার প্রমাণ করার জন্য একটা পার্সন চাই, পার্সন হু গিভ স্টেটমেন্ট টু প্রুভ দ্য ফ্যাক্ট, হু গিভ এভিডেন্স। ঠিক আছে, সেই ফ্যাক্টটাকে প্রমাণ করার জন্য আমার স্টেটমেন্ট দিয়ে হচ্ছে। তো আমি একটা ডকুমেন্ট দিয়েছিলাম, এভিডেন্স দিয়েছিলাম, সেটাকে প্রুভ করার জন্য আরেকজনকে দরকার। ঠিক আছে, পার্সন হু গিভ স্টেটমেন্ট টু প্রুভ দ্য ফ্যাক্ট। ওকে, আচ্ছা, হোয়াট ইজ সামন বা সুমন কাকে বলে? তো হাজিরা না দিলে, তো ইট ইজ ডিফাইন এজ দ্য সুমন, মানে হলো কি, না কোর্ট থেকে হয়, না কোর্ট অফ ল, একটা লিগাল ডকুমেন্ট। ইট ইজ মেনলি ইস্যুড বাই দ্য প্রিসাইডিং অফিসার, হলো কমপ্লেইন দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য উইটনেস। ঠিক আছে, ইট ডিফাইন্স দ্য কমপ্লেইন দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য উইটনেস ইন দ্য কোর্ট অফ ল হবে অন এ পার্টিকুলার ডেট অফ টাইম ফর গিভিং এভিডেন্স আন্ডার পেনাল্টি। ঠিক আছে, পার্টিকুলারলি আমরা এখানে কি করতে হবে, কোনো একটা এভিডেন্সকে প্রমাণ দেওয়ার জন্য, ঠিক আছে, কোনো একটা এভিডেন্সকে প্রমাণ দেওয়ার জন্য আমাদের যে সাক্ষী, সেই সাক্ষীর যে হাজিরা দেওয়া, কোর্টের মধ্যে সাক্ষীর হাজিরা দেওয়া, সেটাকে সমন বলে। তো সেটা লিগাল ডকুমেন্ট তার মাধ্যমে ইস্যুড হবে প্রেসিডিং অফিসের দ্বারা। তো সেখানে অ্যাটেন্ডেন্স করতে হবে উইটনেসকে, একটা পার্টিকুলার ডেটে, একটা পার্টিকুলার টাইমে তাকে সাক্ষীটা দিতে হবে, পার্টিকুলার ডেটে বা পার্টিকুলার টাইমে তাকে সাক্ষীটা দিতে হবে। ঠিক আছে, আন্ডার পেনাল্টি, সে যদি মিস করে যায়, সে যদি সাক্ষী এসে হাজিরা না দিলে, তখন তাকে কিন্তু পেনাল্টি করা হবে। ঠিক আছে, তো সমন মানে এটাই, একটা ডকুমেন্ট হুইচ ইজ ইস্যুড বাই প্রিসাইডিং অফিসার অফ দ্য কোর্ট। কিসের জন্য? যাতে আমরা সাক্ষী হাজিরা দেয় একটা পার্টিকুলার ডেটে, একটা পার্টিকুলার টাইমে, আন্ডার দ্য পেনাল্টি, দ্যাট ইজ হচ্ছে সুমন বলে। আমি তো সুমনটা নিয়ে আর বেশি বলছি না, তো সুমনের ডেফিনেশনটা ওরা জিজ্ঞাসা করে। ঠিক আছে, আচ্ছা, সুমন হিসেবে কি হতে পারে, এগেন সুমন হিসেবে সাক্ষী হিসেবে কিরকম ভাবে প্রমাণ দিতে পারে, না, দুভাবেই সে প্রমাণ দিতে পারে, আইদার ওরাল এভিডেন্স দিতে পারে অথবা ডকুমেন্টারি এভিডেন্সটা সে দিতে পারে। ঠিক আছে, তো সি সুমন, অ্যাবাউট সুমন, সামান, ও সামান বলে, ও সাপোয়েনা বলে, ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, সাপোয়েনা বলে। ঠিক আছে, এটা একটা ডকুমেন্ট ইস্যুড বাই, এটা বলে দিয়েছি অলরেডি। তো এটাকে সবসময় পেনাল্টি হিসেবে ধরা হয়ে থাকে, পানিশেবল ফর সিভিল এবং ক্রিমিনাল কেস। যদি সাক্ষী হাজিরা না থাকে, তখন কিন্তু তাদেরকে পানিশেবল করতে হবে। ঠিক আছে, হাজিরা যদি না দেয়, ঠিক আছে, তো এটি কিন্তু পানিশেবল। হাজিরা না দিলে যদি মিসিং হয়, তো ঠিক আছে, ধরো আমাকে হাজিরা দিতে হবে, ঠিক আছে, তো রিসিভড সামন, ঠিক আছে, and not attending the court, and not attending the court, very important point, হাজিরাই দিল না, not attending the court, হাজিরা যদি না দিই, তখন তাহলে কি হবে, না, রিসিভ সামনে নট অ্যাটেন্ডিং দ্য কোর্ট, তাহলে কিন্তু পানিশেবল হবে, পানিশেবল হবে, পানিশেবল হবে, তাহলে পানিশেবল হবে। ঠিক আছে, পানিশেবল কখন হবে, যদি সিভিল কেস হয় এবং ক্রিমিনাল কেস হয়, সিভিল এবং ক্রিমিনাল কেস হলে, অ্যান্ড ক্রিমিনাল যদি কেস হয়, সিভিল এবং ক্রিমিনাল যদি কেস হয়, তাহলে সে কিন্তু পানিশেবল হবে, দ্যাট ইজ সেভেন। ঠিক আছে, এটা কিন্তু কত দ্বারা পানিশেবল হয়, এগেন 174 আইপিসি
ইন্ডিয়ান পেনাল কোড দ্বারা সামানটা করা হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট টপিক। 174 IPC, India 174 IPC, 174 IPC. Now the point is, now the important point is, এই সামন যে রয়েছে না, এই সামন হচ্ছে দুটো ভাগে প্রমাণ দিতে পারে, আইদার সে ওরালি দিতে পারে, অথবা ওরালি দিতে পারে, অথবা সে কিন্তু ডকুমেন্টারি দিতে পারে। ওরালি দিতে পারে অ্যান্ড ডকুমেন্টের ভাবে দিতে পারে, ডকুমেন্টারি হিসেবে দিতে পারে, ঠিক আছে? ওরালি অথবা ডকুমেন্টারি। ওরালে যদি দেয় তাহলে সেটাকে কি বলবো আমরা, না সাব পয়েন্ট অ্যাড টেস্টিফিকেন্ডাম। কি সিম্পল সিম্পল ওরালি যদি সে দেয় তো অ্যাড টেস্টিফিকেন্ডাম, টেস্টিফিকেন্ডাম। আর যদি ডকুমেন্টারি দেওয়া হয় তাহলে সেটাকে ডুসিস টেকাম বলে, ডুসিস ডিউসিস বা ডুসিস ডিউসিস টেকাম বলবো, ডিউসিস টেকাম বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দিস অ্যাড টেস্টিফিকেন্ডাম অ্যান্ড ডুসিস টেকাম। ডিউসিএস ডিউসিস টেকাম, ডিউসিস টেকাম, টিসিকেম ডিউসিস টেকাম, ডিউসিএস ডিউসিস টেকাম। ডকুমেন্টারি হলে ডি আছে, ডিফল্ট ডিউসিস হবে, অ্যান্ড অ্যাড টেস্টিফিকেন্ডাম মানে ওরালি হবে। অ্যাড টেস্টিফিকেন্ডাম মানে কিন্তু ওরালি হবে, ওরালি হবে। দিস ইজ ভেরি সিম্পল, দিস ইজ ভেরি 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 সিম্পল। आई थिंक पता होना चाहिए। ঠিক আছে, আচ্ছা বেশ। আর হোয়াট ডু ইউ মিন বাই কন্ট্যাক্ট মানি? তো কন্ট্যাক্ট মানি দিয়েও বেসিক্যালি চেয়েছে, কোশ্চেন টোশ্চেনে দিয়েছে। তো হোয়াট ডু ইউ মিন বাই কন্ট্যাক্ট মানি? সো লেটস সি হোয়াট ডু বাই কন্ট্যাক্ট মানি, কন্ট্যাক্ট মানি। না, কন্ডাক্ট মানি হলো, এটা হচ্ছে পার্টিকুলারলি উইটনেসের ট্রাভেলিং এর জন্য যে যে এক্সপানশনটা হয়, যত টাকা খরচ হবে সেটাকে আমরা কিন্তু মানিটাকে পেড করা হবে, ঠিক আছে? মানিটাকে কিন্তু পেড করা হবে, দ্যাট ইজ কন্ডাক্ট মানি। পার্টিকুলারলি পেশেন্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারিং এর জন্য, ট্রাভেলিং এর জন্য যে টাকা খরচ হয় সেটাকে আমরা কিন্তু পেড করতে হবে। তার কন্ডাক্ট মানি হলো কি হবে, ইট ইজ দ্য ডেফিনেশন, হোয়াট ইজ দ্য কন্ডাক্ট মানি? তো ইট ইজ দ্য মানি, ইট ইজ দ্য মানি পেড, it is the money paid to the witness for traveling, for traveling expense, for traveling expenses। তো সেটা যেটা আমরা বলবো কন্ডাক্ট মানি হয়ে থাকে, ঠিক আছে? তো দুটো কেস আছে পার্টিকুলারলি কন্ট্রাক্ট মানির ক্ষেত্রে, সিভিল কেস এবং তোমার ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। সিভিল কেসের ক্ষেত্রে কি হবে না, যে পার্টি, যে পার্টিটা, সে পার্টিটা পে করবে, কোর্ট আলটিমেটলি ফিক্সড করবে। আর ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট উইটনেস আর এলিজিবল। কাকে কাকে দেওয়া হয় না কন্ট্রাক্ট মানি? যদি সিভিল কেস হয়, তো যদি সিভিল কেস হয় তাহলে কিন্তু পার্টিটাকে পার্টিটাকে হচ্ছে পে করতে হবে, পার্টি উইল পে, কোর্ট ফিক্সড করবে। আর যদি ক্রিমিনাল কেস হয় বেটা, যদি ক্রিমিনাল কেস হয় তাহলে, যদি ক্রিমিনাল কেস তাহলে কিন্তু এক্সপার্ট উইটনেসটাকে টাকাটা দেওয়া হবে। ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কিন্তু কি হবে, এক্সপার্ট উইটনেসকে কন্ট্রাক্ট মানি দেওয়া হবে। এক্সপার্ট উইটনেসকে হচ্ছে কি হবে না, কন্ট্রাক্ট মানিটা দেওয়া হবে। তার কন্ট্রাক্ট মানিটা হচ্ছে কাকে মানিটাকে আমি দিচ্ছি না, মানি পেড টু দ্য উইটনেস ফর ট্রাভেলিং এক্সপেন্সের জন্য, মানি পেড টু দ্য উইটনেস ফর ট্রাভেলিং এক্সপেন্সের জন্য। সিভিল কেস হলে পার্টি, আর ক্রিমিনাল কেস হলে বেটা এক্সপার্ট উইটনেসটাকে টাকাটা দেওয়া হয়, কোর্ট ফিক্সড করবে কত টাকা দেওয়া হবে কি হবে না। ওকে নাও, তাহলে আমরা মোটামুটি করে উইটনেস কি, এভিডেন্স কি, এই সমস্ত জিনিসগুলো বললাম। এবারে আরো ডিটেলসে গিয়ে দেখবো যে কিভাবে আমরা এভিডেন্সটাকে রেকর্ডিং করা হয় থাকে। একটা প্রমাণটাকে ওথ নিতে হবে, শপথ নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ক্রস এক্সামিনেশন, চিফ এক্সামিনেশন, তো এইভাবে রেকর্ডিং করা হয় থাকে এভিডেন্স। তো আমরা সেই পার্টটা এবারে দেখবো। সো লেটস স্টার্ট উইথ দিস। ওকে নাও লেটস সি, লেটস সি। তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেটা ভেরি ভেরি সিম্পল। যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেটা, তো এবার আমরা যে জিনিসটা দেখবো বেটা, তো যে জিনিসটা এবার দেখবো বেটা সেটা হচ্ছে না, এভিডেন্স গুলো কিভাবে জমা দেওয়া হচ্ছে, এভিডেন্স গুলো কিভাবে জমা দেওয়া হচ্ছে ওটা, এবং তার সাথে সাথে
তার সাথে সাথে ঠিক আছে এভিডেন্স গুলো কিভাবে জমা দেওয়া হচ্ছে সেটা, এবং তার সাথে সাথে এটা যেটা দেখবো যে রেকর্ডিং অফ এভিডেন্সটা সেটা দেখবো, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, ঠিক আছে, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, এই সমস্ত জিনিসগুলো দেখবো, মেডিকেল ইথিক্সটা দেখবো, ঠিক আছে। ভেরি ভেরি সিম্পল আছে তো, কোনো চাপ জিনিস নেই এই জায়গাটা। সো লেটস বিগিন উইথ নেক্সট পার্ট। ওকে, সো সি, তো এভিডেন্সটা হচ্ছে মেনলি আমরা দেখলাম যে বেসিক্যালি এভিডেন্সটা হচ্ছে যেখানে কোর্টে দেওয়া হয়, মেনলি দুটো ফর্মেই কোর্টে দেওয়া হয় থাকে, ঠিক আছে। কোর্টে একটা ওরালি ফর্মে, একটা ডকুমেন্টারি ফর্মে দেওয়া হয় থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে ডিপোজিশন বলে। ডাইং ডিপোজিশন মানে কি হলো না, কোনোটা এভিডেন্সটাকে আমরা কোর্ট অফ লয়ে দিচ্ছি বা এক্সপার্ট দ্বারা, ঠিক আছে, গিভিং এভিডেন্স ইন দ্য ল, ইন কোর্ট অফ ল, যে এভিডেন্সটা দিচ্ছি কোর্টে গিয়ে সেটা ডাইং ডিপোজিশন বলছে। এই জিনিসটা সিম্পল রয়েছে। ওকে, নাও কিভাবে ডাইং ডিক্লারেশন করা হয় এইসব জিনিসগুলো দেখবো। তো দেখো দেখো দেখো, সি করা হয়ে থাকে, দেখো, সি see those important point. Recordings, recording of evidence, evidence, recording of evidence. See, রেকর্ডিং অফ এভিডেন্সের মধ্যে তোমরা অলরেডি জানো যে রেকর্ডিং অফ এভিডেন্সটা কিভাবে করা হয় থাকে। না, রেকর্ডিং অফ এভিডেন্সটা হচ্ছে আমরা মেনলি যেটা করা হয় থাকে সেটা হচ্ছে যেটাকে করা হয় থাকে সেটা হচ্ছে ওথ, ওথ নিয়ে করা হয় থাকে। প্রথমে আমরা কি করে থাকি, ওথ নিই রেকর্ডিং অফ এভিডেন্সে। প্রথমে আমরা একটা শপথ নিয়ে থাকি, তারপরে শপথ নেওয়ার পর আমরা সেটাকে এক্সামিনেশন করতে থাকি, ঠিক আছে। রেকর্ডিং যেটা করা হয় থাকে এভিডেন্সটা, প্রথমে শপথ নেওয়া থাকে ওথ, শপথ নেওয়া হওয়ার পর সেটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সামিনেশন করে থাকি, ডিরেক্ট এক্সামিনেশন করতে থাকি, তারপরে ক্রস এক্সামিনেশন, তারপরে আবার রিডিরেক্ট এক্সামিনেশন করা হয়ে থাকে, রিডিরেক্ট এক্সামিনেশন করা হয়ে থাকে, ঠিক আছে। এতটা পার্ট অবধি করা হয়ে থাকে। সো লেটস ডু কি কি করা হয়ে থাকে দেখো। প্রথমে হচ্ছে কি না, ওটস, ওতের পর এগুলো সব করা হয়ে থাকে। সি, সি, তাহলে রেকর্ডিং অফ এভিডেন্সের মধ্যে প্রথমে আমরা কি করব, ওথ, ওথ শপথ নেওয়া হয়ে থাকে, গুড। ওথের পর হচ্ছে যেটা করি সেটা হচ্ছে examination, chief examination, chief or direct examination, direct examination, ওকে। থার্ড হচ্ছে ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন। ফোর্থ হচ্ছে রিডিরেক্ট এক্সামিনেশন, রিডিরেক্ট, ডাইরেক্ট আবার এক্সামিনেশন করব। তো লেটস সি দা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমে ওথস এর ক্ষেত্রে কি করা হয়, ওথ হচ্ছে সবার ক্ষেত্রে কম্পালসারি, আমাদেরকে ওথ কিন্তু নিতেই হবে। এভাবে বলা হয় থাকে, আই ডু সোয়ার ইন দ্য নেম অফ গড, আমি ভগবান নামে দিব্যি খেয়ে বলছি যে আই ডু সোয়ার ইন দ্য নেম অফ গড, হোয়াট এভার আই সে শ্যাল বি দ্য ট্রুথ, দ্য হোল ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ঠিক আছে, ভেরি সিম্পল। আই ডু সোয়ার in the name of God, I do swear in the name of God, whatever I shall, whatever I say, shall be the truth, the whole truth, and nothing but the truth. That is only truth. সত্য ছাড়া মিথ্যা বলবো না, দ্যাট ইজ দা, এই জিনিসটা রয়েছে। কেউ যদি গডের নামে বলতে না চায় তখন সে বলবে সেম ভাষা বলবে, আই ডু সোলোমেনলি অ্যাফ্রিম, সোলোমেনলি অ্যাফ্রিম দিয়ে বলে, বাদ বাকিটা পুরো সেম, ঠিক আছে। সো ওথ হচ্ছে, ইট ইজ কিন্তু কম্পালসারি, ওথ কিন্তু সকলকেই নিতে হবে, ইট ইজ দ্য কম্পালসারি। লেটস সি দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দ্য ওথ। এটা কিন্তু কম্পালসারি, দিস ইজ কম্পালসারি, নিতেই হবে, কোনো অপশন নেই, এটা কিন্তু কম্পালসারি হবে। কেউ যদি ওথ না নিতে চায় তো সেটা রিফিউজাল হবে, তো রিফিউজাল হলে তখন তাকে পানিশেবল করা হবে আন্ডার 178 আইপিসি, ঠিক আছে। তো যদি রিফিউজ করে তো সে কিন্তু পানিশেবল। কেউ যদি এক্সাম্পশন ফ্রম ওথ লেস দ্যান 12 বছরের নিচে হলে তখন কিন্তু আমরা ওথটাকে মেনে নিই না। ওথ যদি চাইল্ড হয়ে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে ওথটাকে মেনে হয় নিয়ে হয় না। চাইল্ডের যদি এজ, যদি এজ লেস দ্যান 12 হয় তাহলে সেটা কিন্তু চাইল্ড, সে কিন্তু চাইল্ড, তখন তাকে কিন্তু ওট নেওয়া হয় না। এক্সামশন, এক্সামশন ফ্রম ওথ, ওথ তার মানা হয় না, এই জিনিসটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস পড়ে, যদি কেউ ফলস এভিডেন্স দেয়, সে বললো আই ডু সোয়ার ইন দ্য নেম অফ গড,
যাহা বলিব সত্য বলবো, হোয়াট এভার আই সেল, হোয়াট এভার আই সে শ্যাল বি দ্য ট্রু, হোয়াট এভার আই সে শ্যাল বি দ্য ট্রু, দ্য হোল ট্রু, নাথিং বাট ট্রু। এরপরেও সে যদি মিথ্যা কথা বলে, ঠিক আছে, এরপরেও সে দেখছি মিথ্যা কথা বলছে, তখন সেটাকে আমরা বলবো পেরিজুরি। দ্যাট ইজ দ্য পেরিজুরি। ওকে, ফলস এভিডেন্স আন্ডার দ্য ওথ, ফলস এভিডেন্স আন্ডার দ্য ওথ ইজ নোন এজ দ্য পেরিজুরি। ঠিক আছে, সে মিথ্যা কথা বলছে তো সেটাকে পেরিজুরি বলে থাকে। ইট ইজ দ্য পানিশেবল আন্ডার 193 আইপিসি। হোয়াট ইজ পেরিজুরি? তাহলে এখানে পেরিজুরি ক্লিনিক্যাল কনসেপ্টটা মনে রাখতে হবে। হোয়াট ইজ পেরিজুরি? হোয়াট ইজ পেরিজুরি? মিথ্যা বলছে, মিথ্যা বলছে, ঠিক আছে, ফলস বলছে, ফলস ওথ, ফলস ওথ, ঠিক আছে। আর ইট ইজ পানিশেবল আন্ডার 193 আইপিসি, আইপিসি দ্বারা এটা পানিশেবল হবে, পেরিজুরি, পেরিজুরি 193 আইপিসি দ্বারা। ওকে, নাও তো এটা হলো এবার এক্সামিনেশন, চিফ এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন। তো অলওয়েজ রিমেম্বার, চিফ এক্সামিনেশন যে করা হয় মানে মেন বা প্রাইমারি যে এক্সামিনেশনটা, ডিরেক্ট এক্সামিনেশন, তো এটা কিন্তু অলওয়েজ কিন্তু সেম সাইডে লোয়াররাই করে। চিফ এক্সামিনেশন কিন্তু অলওয়েজ সেম সাইডে লোয়াররাই করে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এক্সামিনেশনটা কিন্তু সেম সাইড লয়ার কে করবে, এটা ডান বাই সেম সাইড লয়ার, সেম সাইড লয়াররাই করবে, ঠিক আছে। সেম সাইড লয়ারে হচ্ছে চিফ অর ডিরেক্ট এক্সামিনেশন করবে, নো ডাউট অ্যাবাউট। ওকে, নাও 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 সি নেক্সট পয়েন্ট, ক্রস এক্সামিনেশন। নাও দা ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন এটা কিন্তু কারা করবে না, এটা হচ্ছে সবসময় অপোজিট সাইডে লয়াররা করবে, ঠিক আছে। অপোজিট সাইডের লয়াররা করবে, এটা অলওয়েজ কিন্তু অপোজিট সাইডের লয়াররা এটা করবে, ঠিক আছে। ওকে, এবং এখানের মধ্যে কিন্তু কি হবে না, লিডিং কোশ্চেন পারমিটেড হবে, যেহেতু অপোজিট সাইডে লোয়ার করছে তো এখানে লিডিং কোশ্চেন কিন্তু ধরা হবে, ঠিক আছে। সেম সাইডে লোয়ার করছে, লিডিং কোশ্চেন এখানে ধরা হয় না, লিডিং কোশ্চেন নট পারমিটেড। ক্রসের ক্ষেত্রে কি হবে, সেম অপোজিট সাইডের লোয়ার, অপোজিট সাইডের লয়ার করবে, অপোজিট সাইডের লয়ার করবে, নো ডাউট। এবং এখানে রিডিং কোশ্চেন কিন্তু ধরা হবে, রিডিং কোশ্চেন কিন্তু পারমিটেড, মানে পারমিটেড হয় যেহেতু অপোজিট সাইড লয়ারটা করা হচ্ছে। রিডিরেক্ট এক্সামিনেশনের ক্ষেত্রে আবার তাহলে সেম সাইডের হবে, সেম লয়ার হবে, সেম সাইডের লয়ার হবে, সেম সাইডের লয়ার হবে, ডান। সেম সাইডের লয়ার হচ্ছে করবে। সো আমাদের তাহলে এখানের মধ্যে চিপ এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন আর রিডিরেক্ট এক্সামিনেশনের মধ্যে কারা করছে এটা জানতে পেলাম। লিডিং কোশ্চেন কার ক্ষেত্রে পারমিটেড সেটাও দেখলাম। এইসব জিনিসগুলো রয়েছে, ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। চিফ এক্সামিনেশন ক্ষেত্রে কি করা হবে না, নিজের দিকে লয়ারটাই তাদের সে তার নিজের প্রুফ গুলো দেখাবে, নিজের ফ্যাক্টটাকে প্রুভ করার চেষ্টা করবে। এটা রিডিরেক্ট যখন ক্রস এক্সামিনেশন করা হবে, ক্রস এক্সামিনেশন হচ্ছে যে সেম সাইডের লয়ারটা যে ফ্যাক্টটা দিচ্ছে সেই ফ্যাক্টটাকে আবার অ্যাকুরেসি কতটা সেটা জানার চেষ্টা করবে, তার যে উইকনেস আছে সেটাকে ডিসক্রেডিট করার চেষ্টা করবে, ডিসক্রেডিট করার চেষ্টা করবে। তারপরে সে যে ফ্যাক্টটা বলছে না, তো সেটাকে মানে সেম সাইডের লোয়ারটা সেটাকে আনফেভারেবল করার চেষ্টা করবে। এটা রিডিরেক্ট এক্সামিনেশন, তারপরে আবার করে দেবে, সমস্ত কিছু ক্লিয়ার করবে, সেখানে গিয়ে ক্লিয়ার করবে। কিন্তু এখানে কিন্তু কোনো নতুন ফ্যাক্ট অ্যাড করতে পারবে না, ঠিক আছে। যা ফ্যাক্ট অ্যাড করার সেম সাইডের লোয়ার সেটা হচ্ছে প্রথমবার এক্সামিনেশনই করতে হবে, দ্যাট ইজ ডিরেক্ট এক্সামিনেশন। তো রিডিরেক্ট এক্সামিনেশনে কোনো নতুন ফ্যাক্ট অ্যাড করা হবে না, যে সে যা যা বলেছে সেটাগুলোকে সাম আপ করা, টু ক্লিয়ার এনি ডাউট, ঠিক আছে। ক্রস এক্সামিনেশনের সময় কোনো ডাউট যদি থাকে সেটাকে আবার ক্লিয়ার করবে, কিন্তু কোনো ফ্যাক্ট অ্যাড করতে পারবে না, ঠিক আছে। আর ক্রস এক্সামিনেশনে অপোজিট সাইডের লোয়ারটা সে চাইবে তার নিজের যে কেসগুলো আছে সেটাকে করতে, ঠিক আছে। এবং সেম সাইডের লোয়ারটার এগেনস্টে যেতে, এগেনস্টে গিয়ে কথা বলতে চাইবে, ডিসক্রেডিট করার চেষ্টা করবে, লাইক দ্যাট, লাইক দ্যাট। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো এটা মনে রাখতে হবে। ওকে, নাও এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটার পর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, তো আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা, প্রত্যেকেই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তো লিডিং কোশ্চেন এগুলো সব জানতে হবে। তো লিডিং কোশ্চেন কার ক্ষেত্রে করা হয় থাকে, সেই জিনিসগুলো আমরা এবার দেখবো। সো সি, এবং তিনটে ডিফারেন্সটা আরেকবার দেখবো। দেখো, তিনটে ডিফারেন্সটা আরেকবার দেখবো, লেটস সি। তো ফার্স্ট হচ্ছে না লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন হচ্ছে কি না, লিডিং কোশ্চেন হচ্ছে খালি আমরা হি এন্ড সি ক্যান গিভ অনলি ইয়েস অর নো অ্যান্সার, ঠিক আছে। খালি ইয়েস অ্যান্ড নো অ্যান্সারই দেবে, আর কিছু করতে পারবে না লিডিং কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ অথবা না, এইভাবে কোশ্চেনটা করা হবে। ফর এক্সাম্পল, তোমার নাম কি মধু ছিল? আচ্ছা, যখন ওই অ্যাক্সিডেন্টটা হয় তখন তার হাতে কি ছুরিটা ছিল?
হ্যাঁ অর নো, এরকম ব্যাপারটা লিডিং কোশ্চেন। এবং লিডিং কোশ্চেন কিন্তু অলওয়েজ ক্রস এক্সামিনেশনে জিজ্ঞাসা করে অপোজিট সাইডে লোয়ারটাই করা হয়ে থাকে। বিকজ যদি দেখো এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? লিডিং কোশ্চেন, দেখো এবার আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে তিনটে জিনিস আবার। কি কি না, প্রসিকিউশন উইটনেস কি, আর ডিফেন্স উইটনেসটা কার ক্ষেত্রে কি করে করা হবে সেটা দেখো। সাক্ষীটা কার ক্ষেত্রে কে দেবে? চিফ এক্সাম, চিফ এক্সাম, क्रॉस एग्जाम, ठीक है, एंड रीडायरेक्ट एग्जाम, रीडायरेक्ट एग्जाम, রিডাইরেক্ট এক্সাম। তো কার ক্ষেত্রে কিরকম করা হবে দেখো, একটা হচ্ছে প্রসিকিউশন উইটনেস, প্রসিকিউশন উইটনেস, উইটনেস, ডিফেন্স উইটনেস। এক্সামের ক্ষেত্রে কি হবে না, এখানে হচ্ছে কিন্তু চিফের ক্ষেত্রে প্রসিকিউশন উইটনেসে পাবলিক, পাবলিক সাড়া দেবে, ঠিক আছে? এখানে পাবলিকই সাড়া দেবে আর কেউ না। এই ক্ষেত্রে পাবলিকই থাকবে, পাবলিকই থাকবে। হ্যাঁ, সেম সাইডে পাবলিকই থাকবে, পাবলিক প্রসিকিউটর, দ্যাট ইজ সেম সাইড বলে। ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে কি অপোজিট সাইডে হচ্ছে, তাহলে প্রসিকিউশন ডিফেন্স লয়ার, ডিফেন্স লয়ার থাকবে, ডিফেন্স লয়ার থাকবে, যেহেতু ক্রসের ক্ষেত্রে কি অন্য সাইডে হচ্ছে, তো এটা ডিফেন্স হয়ে যাবে। আবার রিডাইরেক্ট সেম সাইডের লয়ার না, সেম সাইডে হচ্ছে, তাহলে এখানে পাবলিক প্রসিকিউটরই থাকবে যেহেতু সেম সাইড। ডিফেন্সের ক্ষেত্রে এক্সামিনেশনের ক্ষেত্রে কি হবে, সেম সাইডের লয়ার, তো ডিফেন্স উইটনেসের ক্ষেত্রে কি হবে, ডিফেন্স লয়ারই থাকবে, ডিএল। ক্রসে কিন্তু অপোজিট সাইড হবে, তাহলে এখানে হবে কি না পাবলিক প্রসিকিউটর থাকবে। আর অন্যদিকে হবে রিডিরেক্ট সেম সাইডে লয়ার, তার ডিফেন্স উইটনেস হবে কি না ডিফেন্স লয়ারই হবে, সাক্ষীটা দেবে ডিফেন্স লয়ারই দেবে। দিস ইজ ভেরি ভেরি সিম্পল পয়েন্ট, তোমাকে রাখতে হবে। এটা অনেকবার জিজ্ঞাসা করেছে ক্রস এক্সামিনেশনে, ক্রস এক্সামিনেশনে প্রসিকিউশন উইটনেসটাকে অপোজিট যেহেতু তাই ডিফেন্স লয়ার হবে, ডিফেন্স উইটনেসটাকে ডিফেন্স ক্রস এক্সামিনেশনের অপোজিট সাইডে, তাহলে এটা হবে পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর হচ্ছে উইটনেসটা হবে। বাদ বাকি সব ক্ষেত্রে সেম, চিফ এক্সামিনেশন সেম সাইডে লয়ার, তো সেম সাইডে লয়ার হলে প্রসিকিউশন উইটনেসে প্রসিকিউশনই হবে, পাবলিক প্রসিকিউটরই হবে। ডিফেন্স উইটনেসের ক্ষেত্রে ডিফেন্স লয়ারই হবে, নো ডাউট অ্যাবাউট, নো ডাউট অ্যাবাউট। ক্রসে যদি অপোজিট সাইডে করে তাহলে প্রসিকিউশন হবে ডিফেন্স, আর ডিফেন্স হবে প্রসিকিউশন, ডিফেন্স হবে প্রসিকিউশন, ভেরি সিম্পল। ওকে। লিডিং কোশ্চেন কি করা হয়ে থাকে না, লিডিং কোশ্চেন এর ক্ষেত্রে করা হয়ে থাকে পার্টিকুলারলি কোথায়, ক্রস এক্সামিনেশন করা হয়ে থাকে। কারণ ক্রস এক্সামিনেশনে প্রসিকিউশন উইটনেসে ডিফেন্স লয়ার দিচ্ছে, আর ডিফেন্স উইটনেসে পাবলিক প্রসিকিউটর দিচ্ছে। সো সেই জন্য অলওয়েজ কিন্তু লিডিং কোশ্চেন করা হয়ে থাকে উল্টোর জন্য, ঠিক আছে? এই কনসেপ্টের জন্য আমরা পাবলিকে লিডিং কোশ্চেন করা হয়ে থাকে, যেহেতু অপোজিট সাইডের জন্য। তো আশা করি দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট আছে, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট আছে। এবং লিডিং কোশ্চেনটা হচ্ছে জেনারেলি 141 ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট দ্বারা এটা রয়েছে, ঠিক আছে? ওকে। নাও, নাও এবার যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে মোটামুটি করে উম, যেটা দেখবো সেটা হচ্ছে এখানের মধ্যে আছে যেটা সেটা হচ্ছে ওই জায়গাটা দেখবো, দ্যাট ইজ ইওর, দ্যাট ইজ ইওর এই সেকশনটা, দ্যাট ইজ ডাইং ডিক্লারেশন এবং ডাইং ডিপোজিশন, এই পার্টটা দেখবো। সো লেটস সি ফ্রম ডাইং ডিক্লারেশন, ডাইং ডিক্লারেশন এই জায়গাটা থেকে দেখবো। ওকে নাও, তো ডাইং ডিক্লারেশন মানে কি, ওরাল অর রিটেন স্টেটমেন্ট গিভেন বাই দ্য পারসন এট দ্য টাইম অফ ডাইং, দ্যাট ইজ হচ্ছে ডাইং ডিক্লারেশন, ঠিক আছে? ডাইং ডিক্লারেশন কাকে বলে না, ডাইং ডিক্লারেশন হচ্ছে কোনো ওরালি বা রিটেলি যে স্টেটমেন্টটা কোনো পার্সন মরে যাওয়ার সময় দিচ্ছে, দ্যাট ইজ হচ্ছে ডাইং ডিক্লারেশন। হলো, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করা হয়ে থাকে না, এটা রেকর্ডেড করা এনিওয়ান করতে পারে। আমি দেখো জিনিসটা দেখো বুঝতে পারবে, তবে ডাইং ডিক্লারেশন ডিপোজিশন, ডাইং ডিক্লারেশন ভার্সেস ডিপোজিশন, ডাইং ডিপোজিশন, ডাইং ডিপোজিশন, লেটস সি ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে কি হবে এন্ড ডাইং ডিপোজিশনের ক্ষেত্রে কি হবে। সি সি ডাইং ডিক্লারেশন মানে কি হবে না, নিজের সময় যে ডাইং এর সময় দ্যাট হচ্ছে ডাইং ডিক্লারেশন হবে, ঠিক? এখানে কি হবে না, রেকর্ড, রেকর্ড যদি বলি ফার্স্ট অপশন আছে রেকর্ডেড কি করতে পারে, রেকর্ডটা
আর রেকর্ডটা কি হবে, না ডাইং ডিক্লারেশন যেহেতু মরে যাওয়ার মুভমেন্টে হচ্ছে, তো তাই এনি ওয়ান করতে পারে, এনি ওয়ান। ঠিক আছে। আচ্ছা, ওথ, এখানে তো মারা যাচ্ছে না, পেশেন্টটা মারা যাচ্ছে, তো ওথ কি নেওয়া হয় না, এখানে ওথ নেওয়া হয় না। থার, এখানে ওথ নেওয়া হয় না। ঠিক আছে, এখানে কিন্তু ওথ নেওয়া হয় না। সি, এখানে কিন্তু ওথ নেওয়া হয় না। তারপরে তাহলে ওথ কিন্তু নেওয়া হয় না। থার, থার হচ্ছে এখানের মধ্যে আমরা যেটা বলি সেটা অ্যাকিউজড, অ্যাকিউজড আর হিজ লায়ার যে প্রেজেন্সটা থাকা দরকার না, নেই। না, এখানে কিন্তু কোনো প্রেজেন্স অফ অ্যাকিউজড অর দেয়ার লয়ার নট নেসেসারি, যেহেতু মানুষটা মারা যাচ্ছে, এখানে কিন্তু প্রেজেন্স অফ প্রেজেন্স অফ অ্যাকিউজড অর লয়ার, তার যে লয়ারটা আছে এখানে থাকাটা নট নেসেসারি, আমি ক্রস করে দিচ্ছি। ঠিক আছে, এখানে তো মারাই যাচ্ছে পেশেন্টটা, তো ওখানে ক্রস এক্সামিনেশনও করা হয় না। তো ক্রস এক্সামিনেশন যদি হয় তাহলে লিডিং কোশ্চেন যদি বলি, তাহলে তো মারা গেছে, তো লিডিং কোশ্চেন এখানে করা হয় না। ঠিক আছে, লিডিং কোশ্চেনও করা হয় না। ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে ভ্যালু, ভ্যালিডিটিটা কত না, ভ্যালিড যদি পেশেন্টটা মারা যায়, ভ্যালিডিটি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি পেশেন্টটা মারা যায় তবেই কিন্তু ভ্যালিডিটি। ইফ পেশেন্ট ডাই, ইফ পেশেন্ট ডাই, ইফ পেশেন্ট ডাইজ, তবে কিন্তু এটা ভ্যালিডিটি রয়েছে। এটাই কিন্তু ইন্ডিয়াতে এটাই চলছে, ইন্ডিয়াতে এটাই চলে। ডাইং ডিক্লারেশন, ডাই ডিক্লারেশন মানে তাহলে ডেফিনেশনটা যদি বলি, ওরাল অর রিটেন স্টেটমেন্ট গিভেন বাই পেশেন্ট, given by the person or victim at the time of dying, at the time of dying, that is dying declaration. Definition কি হবে তাহলে, ভেরি সিম্পল, oral or written statement, or written statement given by, given by person at the time of dying, at the time of dying, at the time of dying। ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে ডাইং ডিক্লারেশন। ঠিক আছে, এখানে রেকর্ড এনিওয়ান করতে পারে, কোনো ওথ দরকার নেই, কোনো তার অ্যাকিউজড অর লয়ারের দরকার নেই, ক্রস এক্সামিনেশনের দরকার নেই, লিডিং কোশ্চেনের দরকার নেই, ভ্যালিডিটি যদি মানুষটা মারা যায়। ঠিক আছে, মানুষটা যদি বেঁচে থাকলো তাহলে এগুলো কিন্তু কোনো জিনিসই হবে না। ওকে। আচ্ছা, ডাইং ডিপোজিশনটা, ডাইং ডিপোজিশনটা তাহলে আমরা এটা জাস্ট অপোজিট করে দিলেই হবে। ঠিক। আচ্ছা, লেটস সি ডাইং ডিপোজিশনের ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ডাইং ডিক্লারেশন ভার্সেস ডাইং ডিপোজিশন, এটা জিজ্ঞাসা করে। ঠিক আছে, ওকে। সি, কি হবে না, এখানে রেকর্ডেডটা করে অনলি ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট এখানে কিন্তু এটা করতে পারে। পয়েন্ট হলো যে পয়েন্ট, এখানে অনলি ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারে। এখানে ওথ দরকার, হ্যাঁ 100% বেঁচে আছে, একুশ বা লোয়ারটা এখানে দরকার হয়। সবগুলো এখানে ঠিক করে দাও, এটা অপোজিট করে দাও। ইন্ডিয়াতে হয় না, হ্যাঁ ইন্ডিয়াতে চালু নেই, ইন্ডিয়াতে চালু নেই। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস কোথাও পড়ে, কোনটা সুপিরিয়র, ডাইং ডিক্লারেশন না ডাইং ডিপোজিশন? ডাইং ডিপোজিশন ইজ সুপিরিয়র, তার কারণ হচ্ছে এখানে পেশেন্টটা সার্ভাইভ করুক বা ডাই হোক, মরে যাক বা বেঁচে থাকুক না কেন, তবু কিন্তু এইটা ভ্যালিড থাকবে। ঠিক আছে, এর এভিডেন্সটা কিন্তু ভ্যালিড থাকবে। ঠিক আছে, ডাইং ডিপোজিশন, সেই জন্য ডাইং ডিপোজিশন হচ্ছে অলওয়েজ সুপিরিয়র। ঠিক আছে, নোটস এক্সপ্লেন হয় কোশ্চেন, ডাইং ডিপোজিশন ডিডিটা ইজ, ডাইং ডিপোজিশন সুপিরিয়র কেন, তার কারণ হচ্ছে পেশেন্ট মারা যাক, সার্ভাইভ করুক, অর ডাই, বেঁচে থাকুক বা স্বাভাবিক করুক না কেন, স্টিল ভ্যালিড থাকবে, স্টিল ভ্যালিডি থাকবে। আর সেখানে কিন্তু যদি ভ্যালিডিটি কিন্তু নষ্ট হয়ে যাবে, পেশেন্ট ডাইস তাহলে কিন্তু ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ডাইং ডিপোজিশন হচ্ছে সুপিরিয়র। ডাইং তখন তাহলে সুপিরিয়র, সি, ডাইং ডিপোজিশন ওই জন্য সুপিরিয়র হবে। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দিস। ডাইং ডিপোজিশন মানে কি হবে না, ডকুমেন্ট মেড অন দ্য স্টেটমেন্ট গিভেন বাই ডাইং পারসন ডিউ টু এন আনলফুল অ্যাক্ট। ঠিক আছে, তো যে কোনো কারণের জন্য এটা হতে পারে। ঠিক আছে, ডাইং ডিক্লারেশন, যেটা আমরা অলরেডি ভালো করে বলে দিয়েছি। ঠিক আছে, নো ডাউট অ্যাবাউট। ওকে, ডাইং ডিক্লারেশন কি এন্ড ডাইং ডিক্লারেশন ভার্সেস ডাইং ডিপোজিশনের মধ্যে ডিফারেন্সটা কি আমরা পড়ে নিয়েছি। ঠিক আছে, ডাইং ডিক্লারেশনের মধ্যে
এগুলো রয়েছে। র্যাঙ্ক রিপোজিশন তখনই হবে যদি পার্সন নিজ দা, আর ভ্যালিডিটি তখনই পাওয়া যাবে যদি দেখি সে কম্পোজ মেন্টিসে থাকে, মানে সাউন্ড মাইন্ডে আছে। কোনো জোর করে, অনেক সময় কি হয় না, মরে যাওয়ার সময় জোর করে আমরা ডিক্লারেশন লিখিয়ে নিই, তাই না? তো ওইটা করে হবে না, কোনো ফোর্স কোনো ইনফ্লুয়েন্স হবে না, কমপ্লিট যেন স্টেটমেন্ট থাকে, অর্ধেকটা বলে রেখে দিলে হবে না, মাস্ট ডাই হবে, মরে যেতে হবে। সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তো সে যেন মরে যায়, তবেই সে কিন্তু ইনফরমেশনটা ভ্যালিড হবে, আদারওয়াইজ সে কিন্তু ভ্যালু হবে না। লাইক ডিক্লারেশন ইজ ভ্যালিড তখনই হবে, কম্পোজ মেন্টিস হতে হবে, কোনো ফোর্স থাকলে চলবে না, ঠিক আছে? কমপ্লিট স্টেটমেন্ট সে যেন দেয় এবং সে যেন মাস্ট ডাই হয় ইমিজিয়েট, তবেই সেটা কিন্তু মানা হবে, ঠিক আছে? আর রেকর্ডিং অফ এভিডেন্সটা আমরা অলরেডি পড়েছি। সিভিল কেস ক্রিমিনাল কেস দিয়ে বলবো না, পার্টির মধ্যে এটা হবে, ক্রিমিনালের সাথে গভর্নমেন্টের সাথে ভিক্টিমের মধ্যে হবে, পাবলিকের সাথে গভর্নমেন্ট লয়ারের মধ্যে হবে, মানে পাবলিকের সাথে ডিফেন্স লয়ারের মধ্যে হবে। অ্যাকিউজড ডিফেন্স লয়ার মানে আমি, ঠিক আছে? আমার সাথে হবে পাবলিক প্রসিকিউটর, পাবলিক মানে গভর্নমেন্ট লয়ারের সাথে হবে, ডিফেন্সের সাথে এটা হবে। আর প্লেনটিফের সাথে ডিফেন্ডেন্ট লয়ার হবে, এখানেও ডিফেন্স, এখানেও ডিফেন্স থাকবে, এখানে প্লেনটিফের সাথে, এখানে গভর্নমেন্টের সাথে। ওকে, ওকে, অর্ডারটা বলে নিয়েছি, ও তো এগুলো সব বেসিক্যালি হয়ে গেছে। নাও এবারে আমরা যে জিনিসটা দেখবো বেটা, সেটা হচ্ছে, হোয়াট ইজ হস্টাইল উইটনেস বলতে কি বুঝো, এটা আমরা একটা ডেফিনেশন দেখবো। সো লেটস সি হোয়াট ইউ মিন বাই হস্টাইল উইটনেস। না, হস্টাইল উইটনেস মানে হলো any adverse বা unfavorable witness conceal the truth not favoring the same side that called them, তো contradicting his previous statement। hostile witness মানে হলো কি, সে ধরো প্রথমে কোনো স্টেটমেন্ট দিল, ঠিক আছে? তো সেই স্টেটমেন্টটা এখন সে কিন্তু তার উল্টো জিনিস বলছে, হলো আগে যেটা সে বলেছে ট্রুথটা, সে এখন সেই ট্রুথটা মেনে নিচ্ছে না, এই ব্যাপারটা দ্যাট ইজ কল্ড হচ্ছে হস্টাইল উইটনেস। তাহলে হস্টাইল উইটনেসের ডেফিনেশন কিভাবে বলবে? না, অ্যাডভান্স বা আনফেভারেবল উইটনেস কনসিল দ্য ট্রুথ, সত্যটাকে চাপা দিচ্ছে, আগে যে সেম সাইডে ছিল সে সঠিককারে প্রমাণ দিচ্ছিল সেটা এখন দিচ্ছে না, নট ফেভারিং দ্য সেম সাইড দ্যাট কল দেম অ্যান্ড কন্ট্রাডিক্টিং হিজ বা হার প্রিভিয়াস স্টেটমেন্ট, দ্যাট ইজ কল হচ্ছে এই জিনিসটা রয়েছে, ঠিক আছে? ইফ এ উইটনেস ইজ ডিক্লেয়ার্ড হস্টাইল বাই দ্য জাজ, ইন দ্যাট কেস সেম সাইড লয়ার ক্যান আস্ক দ্য লিডিং সাইড কোশ্চেন। তো হস্টাইল উইটনেসের ক্ষেত্রে কিন্তু লিডিং কোশ্চেন সেম সাইডে অ্যাপ্লাই করা হয়ে থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট হস্টাইল উইটনেস, দ্যাট ইজ অল অ্যাবাউট হস্টাইল উইটনেস, ঠিক আছে? হস্টাইল উইটনেস, সি, হস্টাইল উইটনেস, হস্টাইল উইটনেস মানে হচ্ছে, হস্টাইল উইটনেস মানে কি না, হস্টাইল মানে হলো এনি অ্যাডভার্স or unfavorable witness, unfavorable witness, unfavorable witness, conceal the truth, conceal the truth যেটা বলেছিল সেটাকে বাধা দিচ্ছে, এগেনস্টে বলছে conceal the truth, conceal the truth হবে not favoring the same side that call them, not favoring the same side, not favoring the same side that call them, আগে যেটা বলা হতো, not that call them, or you can say contradicting his বা her previous statement, তখন উল্টো বলছে, উল্টো কথা বলছে, কন্ট্রাডিক্টিং হিজ অর হার প্রিভিয়াস স্টেটমেন্ট, প্রিভিয়াস স্টেটমেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ হচ্ছে এই জিনিসটা হবে। তখন কিন্তু এই হস্টাইল উইটনেসের ক্ষেত্রে কিন্তু তখন সেম সাইডের লয়ার কিন্তু লিডিং কোশ্চেন করতে পারে, সেম সাইডের লয়ার লিডিং কোশ্চেন করতে পারে, লিডিং কোশ্চেন করতে পারবে সেম সাইডের লয়ারটা, তখন কিন্তু সেম সাইডের লয়ারটা লিডিং কোশ্চেন করতে পারবে। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, অ্যান্ড ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, ঠিক আছে? ওকে, নাও, নাও এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মেডিকেল ল ইথিক্স, মেডিকেল ল অ্যান্ড ইথিক্স, এই পার্টটা দেখবো, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট পার্ট আছে। সো লেটস সি মেডিকেল ল অ্যান্ড ইথিক্স, এরপরে মেডিকেল নেগলিজেন্স। সো মেডিকেল ইথিক্স এর মধ্যে কি কি পার্ট পড়ছে না, ইথিক্স মানে হচ্ছে না, যেটা মেডিকেল ইথিক্স হলো এক ধরনের কম্পালসারি মোরাল প্রিন্সিপাল হুইচ ওয়াজ গিভেন বাই এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ইন 2019 সালে একটা মোরাল প্রিন্সিপাল দিয়েছিল, যে ডক্টর পেশেন্টের সাথে তার কেমন রিলেশনশিপ হওয়া উচিত, কিভাবে ডিল করা উচিত, তার সাথে কিভাবে কাউন্সিলিং করা উচিত, সেই সম্বন্ধে মেডিকেল ইথিক্স নিয়ে বলেছে। সো সেকেন্ড চলো, সেকেন্ড হেডিং টপিকের মধ্যে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে না, যেটার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে
ইয়েস, ইয়েস, সেটা হচ্ছে আমাদের ওকে, লেটস সি। না, হেডিং হচ্ছে দাও, হেডিং দাও, সেটা হচ্ছে ভেরি ভেরি ইজি জিনিস, দ্যাট ইজ মেডিকেল ইথিক্স। মেডিকেল ইথিক্স, মেডিকেল ইথিক্স, ইথিক্স। ওকে, সো ইম্পর্টেন্ট পয়েন্ট, লেটস সি। মেডিকেল ইথিক্স এর মধ্যে, না মেডিকেল ইথিক্স মানে ডক্টর নিজেদের মধ্যে পেশেন্টের সাথে কিভাবে করবে, এটা কে দিয়েছিল? না, ইট ওয়াজ গিভেন বাই এনএমসি দিয়েছিল। ঠিক আছে, মেডিকেল ইথিক্স যদি ভায়োলেশন করি তাহলে সেটা কিন্তু পানিশেবল হবে। এটাকে আমরা ইনফেমাস কন্ডাক্ট বলি আর প্রফেশনাল মিসকন্ডাক্ট বলি। হলো, ইনফেমাস কন্ডাক্ট বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি মেডিকেল ইথিক্স কেউ ভায়োলেট করে, ভায়োলেশন করে, ভায়োলেশন করে, ঠিক আছে, মেডিকেল ইথিক্স কে কেউ যদি ভায়োলেশন করে তখন সেটাকে আমরা কি বলবো? পানিশেবল হবে, infamous, that is known as infamous conduct or professional misconduct or warning notice কন্ডাক্ট করতে হয় তখন কি, আর প্রফেশনাল মিসকন্ডাক্ট বলে থাকি এটাকে আমরা প্রফেশনাল মিসকন্ডাক্ট, ওয়ার্নিং, ওয়ার্নিং পরে ডিফিনিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও দ্য পয়েন্ট ইজ, তো এখানের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পার্ট ওয়ান পার্ট টু করে বলা হয়েছে, রয়েছে এই ব্যাপারটা রয়েছে। তো ছাড়ো এখন মোটামুটি করে যেটা দেওয়া আছে, না এখানের মধ্যে না যেটা রয়েছে সেটা হচ্ছে আগে ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এখন হচ্ছে স্টেট মেডিকেল কাউন্সিলিং। তো স্টেট মেডিকেল কাউন্সিলে আমাদের ফাংশন গুলো দেখতে হবে, লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। যে ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা চালু করেছে না সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্টেট মেডিকেল কাউন্সিল। তো ফাংশন গুলো কি কি, না স্টেট মেডিকেল কাউন্সিলিং এর ফাংশন গুলো, স্টেট মেডিকেল কাউন্সিলিং এই যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো দেখো, লেটস ডিসকাস ফাংশনস, ঠিক আছে। না এর যে ফাংশন গুলো আছে সেটা হচ্ছে প্রথম, মানে প্রথম যে ফাংশন সেটা হচ্ছে রেড। ইউ ক্যান রিমেম্বার স্টেট মেডিকেল কাউন্সিলের ফাংশন হচ্ছে রেড, আরইটি। রেড ফর হচ্ছে প্রথমে রেজিস্টার, রেজিস্টার, রেজিস্টার করা। এই দিয়ে হচ্ছে এরাসিউর, এরাসিউর মুছে দেওয়া, ঠিক আছে। এরাস, এরাস করা বা মুছে দেওয়া আর কি, এরাসিউর মুছে দেওয়া আর কি, ব্যাপারটা সেরকমই, ঠিক আছে। আর ডি ফর হচ্ছে তোমার ডিসিপ্লিনারি অ্যাকশন, ডিসিপ্লিনারি অ্যাকশন, ডিসিপ্লিনারি, ঠিক আছে। হয় বেটা ছিল, দেখো ডিসিপ্লিন দেখি কি হয়, না প্রথম হচ্ছে রেজিস্ট্রার। রেজিস্ট্রার কি হবে, না যতজন রেজিস্ট্রার মেডিকেল প্র্যাকটিশনার আছে, ওকে, যতজন রেজিস্ট্রার মেডিকেল প্র্যাকটিশনার আছে, তো তারা কি করবে, না যতজন রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার আছে তো প্রত্যেকের যেন রেজিস্ট্রেশন নাম্বার একটা পার্টিকুলার জায়গায় এনরোল থাকে, ঠিক আছে। রেজিস্টারের মধ্যে কি হবে, না ইট কন্টেন্ট অল দ্য নেম অফ রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার, এবং সেখানে এনরোল করা থাকবে, ঠিক আছে। এবং ওই লিস্টটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার লিস্ট হচ্ছে আমাকে এনএমসি তে পাঠাতে হবে, এন্ড সেন্ড টু দা লিস্ট, না সেন্ড লিস্ট টু দা এনএমসি, ওকে। আচ্ছা, এরাজ, এরাজ মানে কি, মুছে দেওয়া। তো এরাজ মানে কি হবে, রিমুভাল অফ নেম। এখানে তাহলে কি হবে, রেজিস্টার হচ্ছে রেজিস্টার করে থাকা অল রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের নেমটা উল্লেখ থাকবে, অ্যালং উইথ রেজিস্টার নাম্বার, অ্যালং উইথ রেজিস্টার নাম্বার থাকবে, এবং সেটা আমাকে এনএমসি তে পাঠাতে হবে। হলো, এর ক্ষেত্রে কি হবে, না রিমুভস নেম অফ ডক্টর। এখানের মধ্যে আমরা অল যে ডক্টরের নেমগুলোকে রিমুভ করবো, রিমুভস নেম অফ ডক্টর, ঠিক আছে। কোনো কি 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 কারণ হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না যদি ডক্টরের নেমটাকে রিমুভ করে দেবো, যদি ডাক্তার ধরো মারা গেছে সেই কারণে হতে পারে, ডাক্তার হচ্ছে কোনো কারণে ডাক্তারকে ধরো পানিশেবল করা হয়েছে অনেক সময়, তো সেই কারণে হতে পারে, এগুলো সব রয়েছে। আচ্ছা, ডিসিপ্লিনারি অ্যাকশন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। না ডিসিপ্লিনারি অ্যাকশন হচ্ছে যদি কোনো কারণে মিসকন্ডাক্ট হয়, তাহলে মিসকন্ডাক্ট হলে কি হবে, না এসএমসি একটা আমাদের স্টেট মেডিকেল কাউন্সিল একটা ডিসিপ্লিনারি কমিটি তৈরি করা আছে, ঠিক আছে। কমিটি তৈরি করা হয়েছে যেখানের মধ্যে যারা এক্সামিনেশন করবে তারা পানিশমেন্টটাকে ঠিক করবে, তাদেরকে ওয়ার্নিং দেবে, না তাদের নাম মুছে দেবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিসিপ্লিনারি অ্যাকশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ডিসিপ্লিনারি অ্যাকশন। হুম, তো তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশনটা কি, না বেটা, ডিসিপ্লিনারি অ্যাকশন মানে হলো
ডিসিপ্লিনারি অ্যাকশন মানে হলো যদি কোনো মিসকন্ডাক্ট হয়, কোনো কারণে যদি মেডিকেল ইথিক্সটাকে যদি ভায়োলেট করে, যদি মিসকন্ডাক্ট হয় তাহলে কি হবে, না যদি মিসকন্ডাক্ট হয় তাহলে কি হবে, না একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, এসএমসি তৈরি করেছে, যেটা কিন্তু তারা এক্সামাইন করবে, তারা এক্সামাইন করবে, ঠিক আছে, অ্যান্ড তারা হচ্ছে ডিসাইড করবে পানিশমেন্ট, তারা করবে ডিসাইড করবে পানিশমেন্টটাকে, তারা ডিসাইড করবে পানিশমেন্ট, অ্যান্ড তারা ডিসাইড করবে পানিশমেন্ট। আইদার তারা কি করতে পারে, ওয়ার্নিং করতে পারে, অথবা 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 তারা কিন্তু কি করতে পারে, পেনাল ইরেজ করতে পারে, পেনাল ইরেজ করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেনাল ইরেজ করতে পারে, নাম মুছে দিতে পারে। পেনাল ইরেজ মানে এখানে কি, না রিমুভাল অফ নো নেম অ্যাজ ওয়েল অ্যাজ রেজিস্ট্রেশন নাম্বার ফ্রম এনএমসি লিস্ট, ফ্রম এনএমসি লিস্ট হলো, যে ডাক্তারের নাম এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমাদের কিন্তু এসএমসি থেকে মুছে ফেলতে হবে, রেজিস্টার থেকে, রিমুভাল অফ দ্য নেম ফ্রম এসএমসি থেকে, এটা কিন্তু পানিশমেন্ট করা হয়ে থাকে। পেনাল ইরেজার মানে হচ্ছে এটাই, ভেরি ভেরি জিনিস আমি অলরেডি বলেছি, রিমুভাল অফ নেম অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে রেজিস্টার নাম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ রেজিস্টার নাম্বারটা রিমুভ করে দিচ্ছি। এটা হতে পারে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। টেম্পোরারির জন্য হতে পারে কিছু মাসে, উইক, এটা পার্মানেন্ট হতে পারে যদি ইন কেস অফ সিরিয়াস মিসকন্ডাক্টের ক্ষেত্রে। ইভেন প্রফেশনাল ডেথ সেন্টেন্স, হোয়াট ইজ প্রফেশনাল ডেথ সেন্টেন্স, মানে একদম প্রফেশনাল থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার সবকিছু বাদ দিয়ে দিচ্ছি, তো দ্যাট ইজ হচ্ছে প্রফেশনাল ডেথ সেন্টেন্স হলো। হ্যাঁ, এবার ডক্টর হচ্ছে অ্যাপিল করতে পারে, এখানের মধ্যে রেডের পর যেটা রয়েছে রেজিস্টার, এসব ডিসিপ্লিনারি অ্যাকশন, ডক্টরের জন্য কিছু থাকবে অপশন, তো মেডিকেল প্র্যাকটিশনারের জন্য কিছু অ্যাপিল করতে পারে। তো অ্যাপেল কাকে করবে, এনএমসি কি করবে, ঠিক আছে। ইন কেস অফ ডক্টর ইজ আনস্যাটিসফাইড, ইন কেস অফ ডক্টর ইজ আনস্যাটিসফাইড উইথ পানিশমেন্ট হি রিসিভড or she received, okay, he or she can appeal to ethics and medical registration board, ethic as a medical অ্যাপেল কোথায় করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না অ্যাপিল করবে হচ্ছে এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ডে, সে অ্যাপিল করতে পারে ইন কেস অফ ডক্টর হু ইজ আনস্যাটিসফাইড উইথ দ্য পানিশমেন্ট হি হ্যাজ গিভেন, হি ইজ রিসিভড, হি অর সি রিসিভড, তখন সে কিন্তু অ্যাপিল করতে পারে ইথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ডে গিয়ে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে এখানে গিয়ে যদি সে আনস্যাটিসফাই থাকে, ইফ স্টিল হি অর সি আনস্যাটিসফাইড, দেন ফাদার অ্যাপিল করতে পারে এনএমসি, এনএমসি তে গিয়ে করতে পারে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। হলো, সো এবার চলে আসো ডক্টরের ডিসগ্রেসফুল কি বা ডিস অনারেবল অ্যাক্ট কি, আর যেটাকে আমরা বললাম ইনফেমাস কন্ডাক্ট বা প্রফেশনাল মিসকন্ডাক্ট অর ওয়ার্নিং নোটিস, ঠিক আছে। তো আমরা এনএমসির ক্ষেত্রে দেখবো যে কোন কোন ক্ষেত্রে আমরা ডক্টরকে বলবো সে মিসকন্ডাক্ট করেছে, ইনফেমাস কন্ডাক্ট, মিসকন্ডাক্ট আর ওয়ার্নিং নোটিস কখন দেবো, ঠিক আছে। সো ডেফিনেশন হচ্ছে ইনফেমাস কন্ডাক্ট, যেটা হচ্ছে ডিসগ্রেসফুল অর ডিস অনারেবল অ্যাক্ট, ঠিক আছে। ইনফেমাস কন্ডাক্টের ডেফিনেশন হচ্ছে, না ইট ইজ দ্য ডিসগ্রেসফুল অর ডিসঅনারেবল অ্যাক্ট, ঠিক আছে, ডিসগ্রেসফুল অর ডিসঅনারেবল অ্যাক্ট রয়েছে, এন্ড ইট ইজ দ্য ইনকমপ্লিট লিস্ট অফ এনএমসি দিয়েছে, তো কি কি দিয়েছে দেখো, লেটস সি ওয়ান বাই ওয়ান। ইনফেমাস কন্ডাক্ট, ঠিক আছে। তো এনএমসি দিয়েছে কি কি জিনিস আমরা করতে পারবো না অ্যাজ এ ডক্টর হিসাবে, আমিও ডাক্তার, তো আমিও কি কি কাজ করতে পারবো না দেখো, লেটস সি। তো আলটিমেটলি কি, যেটা লিখেছি অলরেডি, যে ইনফেমাস কন্ডাক্টের মধ্যে কি কি লিস্ট গুলো পড়ছে, যেটা এনএমসি দিয়েছে, ইনকমপ্লিট লিস্ট আছে, ঠিক আছে, অনেকগুলো আছে বাট ইনকমপ্লিট লিস্ট আছে, তো দেখতে থাকো, পর 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 করে দেখতে থাকো। প্রথমে এটা মনে রাখতে হবে, তোমাদের যে নিউমেরিক্সটা দিয়ে সেটা হচ্ছে এ বি সি ডি করে পরপর চলতে থাকবে, প্রথমে এ দিয়ে চলছে, এ দিয়ে যে লিস্ট গুলো আছে সেগুলো দেখো। এ দিয়ে যে লিস্ট গুলো আছে, যদি কোনো অ্যাসোসিয়েশন থাকে এনি আনকোয়ালিফাইড পার্সন দ্বারা, ফর এক্সাম্পল হচ্ছে আমি ডাক্তারি যে প্রফেশন আছে আমি সেই ডিউটিটাকে রিপ্লেস করছি কোনো আনকোয়ালিফাইড পার্সন দ্বারা, তখন এটা হবে। তাহলে এ ফর হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ এনি আনকোয়ালিফাইড, অ্যাসোসিয়েশন উইথ এনি আনকোয়ালিফাইড পার্সন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি অ্যাবর্শন করে দিই ইলিগালি, ঠিক আছে, ইলিগালি অর ইউ ক্যান সে ক্রিমিনাল অ্যাবর্শন যদি করি তখন কিন্তু হবে, ঠিক আছে। ওকে, নাও অ্যালকোহল, আমি অ্যালকোহল খেয়ে কারো ট্রিটমেন্ট করতে পারি না, ঠিক আছে। অ্যালকোহল অ্যাডিকশন, কোনো স্মোকিং করে আমি কারো ট্রিটমেন্ট করতে পারি না, ঠিক আছে। অ্যাডাল্টারিটি, ফর এক্সাম্পল হচ্ছে ফিমেল পেশেন্টের সাথে ইম্প্রপার ইম্প্রপার বিহেভিয়ার, ফিজিক্যাল অ্যাফেয়ার, দ্যাট ইজ হচ্ছে অ্যাডাল্টারি, এটা আমরা করতে পারি না, অ্যাডাল্ট।
শেয়ারি, অ্যাডাল্টারি, এটা করতে পারি না, দ্যাট ইজ ইম্প্রপার বিহেভিয়ার উইথ ফিমেল পেশেন্ট। হলো অ্যাডভাইসমেন্ট করতে পারি না, বারবার বারবার অ্যাডভাইসমেন্ট করতে পারি না, রিপিটেড ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইসমেন্ট। অ্যাডভাইসমেন্ট তুমি করতে পারো, ঠিক আছে, ঠিক আছে, ডাক্তার হয়ে চেম্বার করছো, ঠিক আছে, অ্যাডভাইসমেন্ট করতে পারো, বাট রিপিটেড বারবার ইনফ্লুয়েন্স করতে পারো না, ঠিক আছে। রিপিটেড, এই ভাষাটা ইম্পর্টেন্ট। অ্যাডভাইসমেন্ট, অ্যাডভাइसमेंट रिपीटेड अनइथिकल भावे, अनइथिकल भावे तुम नहीं कर सकते हो, नहीं कर सकते हो, दैट इज, बट दिस इज इंपॉर्टेंट पॉइंट, ठीक है। नाउ द पॉइंट इज বি। সো দিস ইজ ইন্ডিকেট ফর এ এন্ড তারপর বি। কি কি লিস্ট আছে না, ইনফেমাস কন্ডাক্ট, তাহলে এগুলো যদি একটাও করি, আনকোয়ালিফাইড পার্সনের সাথে অ্যাসোসিয়েশন, অ্যাবর্শন, অ্যালকোহল অ্যাডিকশন, অ্যাডাল্টারি এন্ড অ্যাডভাইসমেন্ট, বারবার বারবার আনইথিক্যাল ভাবে অ্যাডভাইসমেন্ট, তো এটা হবে হবে। আচ্ছা, বি ফর হচ্ছে বিড়ি বেরি, বি ফর হচ্ছে বিড়ি বেরি, বিড়ি বেরি, তখন হবে সি। না, সি মানে হচ্ছে তোমার হচ্ছে সি ফর হচ্ছে কমিশন। ফর এক্সাম্পল কোনো পেশেন্টকে আমি এক জায়গা থেকে কোনো জায়গায় রেফার করে দিলাম, তো তার জন্য কমিশন পাচ্ছি, তো সেগুলোর জন্য কিন্তু তুমি নাই করে सकते हो। আহ, তো কমিশন হবে ফর রেফারিং পেশেন্টের জন্য, কমিশন হবে ফর রেফারিং পেশেন্টের জন্য। তারপর ভেরি ইম্পর্টেন্ট বলে কোভারিং, কোভার এখানে হচ্ছে কি হবে না, কোনো আনকোয়ালিফাইড পার্সনকে আমি অ্যাসিস্ট করছি, দ্যাট ইজ কাভারিং করা, যেটা আমি বললাম আর কি। আনকোয়ালিফাইড পেশেন্টকে আমি আনকোয়ালিফাইড কোনো পার্সনকে, আনকোয়ালিফাইড পার্সনকে, আনকোয়ালিফাইড কোনো পার্সনকে আমি কি করছি এখানে, পার্সনকে অ্যাসিস্ট করছি, যে চলে এসো আমার কাছে, আমি গল ব্লাডার সার্জারি করছি, তো তুমিও করো, লাইক দ্যাট, লাইক দ্যাট। আনকোয়ালিফাইড পার্সনকে আমি কি করছি, অ্যাসিস্টিং করছি, অ্যাসিস্টিং করছি, তো দ্যাট ইজ হচ্ছে কাভারিং করা, আনকোয়ালিফাইড পার্সনকে অ্যাসিস্টিং করা, দ্যাট ইজ হচ্ছে কাভারিং, দ্যাট ইজ কাভারিং, ঠিক আছে। নাও ডি, ডি ফোর হচ্ছে না ডি, ডি ফোর হচ্ছে তোমার ডাইকোটমি, ডাইকোটমি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডাইকোটমি, সি, ডাইকোটমি, ঠিক আছে। ডাইকোটমি মানে কি, ফিসটাকে আমি স্প্লিটিং করে দিচ্ছি। ফর এক্সাম্পল, পেশেন্টটাকে আমি সিটি স্ক্যানের জন্য কিছু টাকা নিচ্ছি, ইউএসজি তে নিয়ে জন্য কিছু পার্টিকুলার টাকা নিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে ডাইকোটমি, দ্যাট ইজ হচ্ছে ডাইকোটমি। অ্যাকচুয়ালি মেডিকেল কলেজে, হসপিটালে, সরকারি হসপিটালগুলোতে ইউএসজি করতে, সিটি স্ক্যান করতে কোনো টাকা লাগে না। এরপরেও যদি আমরা ইউএসজি করতে, সিটি স্ক্যান করতে টাকা নিই, ফিস স্প্লিটিং করতে থাকি পার্টিকুলারলি এটা ওটার জন্য, তখন সেটা কিন্তু ডাইকোটমি বলে, ফিস স্প্লিটিং করা, ঠিক আছে। দ্যাট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এগুলো করলেও কিন্তু আমরা ইনফেমাস কন্ডাক্ট বা মিসকন্ডাক্টের মধ্যে পড়ছি, তখন কিন্তু আমাদের প্রফেশনাল ডিগ্রিটা কিন্তু রিস্কে আছে। ই ফর হচ্ছে ইউথ্যানেসিয়া, ইউথ্যানেসিয়া মানে কাউকে ক্লিন করছে অ্যাক্টিভলি, ইউথ্যানেসিয়া, ইউথ্যানেসিয়া, থানা, ইউথ্যানেসিয়া, ইউথ্যানেসিয়া মানে কাউকে হচ্ছে ক্লিন করা, কাউকে কিলিং করা, ঠিক আছে, ইউথ্যানেসিয়া মানে কিলিং করা, কিলিং টু সামওয়ান। নাও এফ, এফ ফর হচ্ছে তোমার কি না, ফলস সার্টিফিকেট বানাচ্ছি, ফলস সার্টিফিকেট ইস্যু করছি, দ্যাট ইজ আনইথিক্যাল এন্ড ইলিগাল। ধরো আমাকে কেউ টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরিবর্তে আমি তার ফলস সার্টিফিকেট বানিয়ে দিচ্ছি, তো সেটাও কিন্তু আনইথিক্যাল এন্ড ইলিগাল, আনইথিক্যাল এন্ড ইলিগাল, ফলস সার্টিফিকেট, ফলস সার্টিফিকেট, ঠিক। নাও জি, জিটা কি হবে না, জিটা হচ্ছে ধরো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আমি কিছু গিফট পাচ্ছি, ঠিক আছে, গিফট পাচ্ছি, গিফটের পরিবর্তে আমি সবকিছুই, যত পেশেন্ট আছে ওখান থেকে আমি ওষুধ নেওয়ার জন্য বলছি, তো সেটা একটা প্রবলেম হবে, ঠিক আছে। গিফট অ্যাকসেপ্টেন্স ফ্রম ফার্মাসিউটিক্যাল, জিভো তাহলে কোম্পানি, গিফট নিচ্ছি, গিফট অ্যাকসেপ্টেন্স করছি, গিফট অ্যাকসেপ্টেন্স করছি ফ্রম ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফ্রম ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, কোম্পানিজ, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ থেকে, ঠিক আছে। আচ্ছা, তো একই রকম ভাবে এফএস, এইজ ফর হসপিটালিটি সার্ভিসও নেওয়া হচ্ছে, হসপিটালিটি সার্ভিসও নেওয়া হচ্ছে, হসপিটালিটি সার্ভিসও নেওয়া হচ্ছে, সেম কনসেপ্ট, ফ্রম ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে, তো লাইক দ্যাট, লাইক দ্যাট। তো এগুলো কিন্তু কি তোমার কিন্তু আনইথিক্যাল হবে, পানিশমেন্ট বাই, আনইথিক্যাল হলে মেডিকেল কাউন্সিলিং আমাদেরকে শাস্তি দেবে, আর ইলিগাল হলে সেটা কিন্তু পুলিশ কোর্ট আমাদের কিন্তু শাস্তি দেবে, দ্যাট ইজ কলেজে এগুলো সব রয়েছে। এর ফলে কি হবে না, এগুলো যদি কেউ করে, কোনো প্র্যাকটিশনার, হচ্ছে মেডিসিন প্র্যাকটিশনার যদি এসব করে, তখন তাকে ওয়ার্নিং নোটিশ দেওয়া হয় থাকে,
ঠিক আছে, দ্যাট ইজ কল হচ্ছে ইনফেমাস কন্ডাক্ট, এই জিনিসটা রয়েছে। তাহলে লিস্ট অফ অল আনইথিক্যাল অ্যাক্ট গিভেন বাই এসএমসি টু অল দ্য ডক্টর এট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন, সে তখন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, এরকম অল এই সমস্ত আনইথিক্যাল অ্যাক্ট গুলো দেওয়া হয়ে থাকে। and any act not mentioned in the warning notice does not render the actual unethical, ঠিক আছে, ওকে। তো এই সমস্ত দেওয়া থাকে, দ্যাট ইজ কল হচ্ছে ওয়ার্নিং নোটিস অর ইনফেমাস কন্ডাক্ট, অর এই জিনিসটা রয়েছে। এর পরিবর্তে কি কি হতে পারে, কনসিকুয়েন্সেস হতে পারে রিমুভাল অফ নেম, রিমুভাল অফ রেজিস্ট্রেশন নাম্বার, ইভেন যদি সিরিয়াস মিসকন্ডাক্ট হয় তো আর কিন্তু তো ডেথ সেন্টেন্সও দিতে পারা হয়ে যেতে পারে, ফাইন করা যেতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, এগুলো সব কনসিকুয়েন্সেস রয়েছে। তো ওয়ার্নিং নোটিসের ডেফিনেশন কি না, ওয়ার্নিং নোটিসের মানে এটা হলো ডিসগ্রেসফুল অ্যাক্ট, disgraceful act definition, dishonorable or disgraceful act which listed by SMC, which given by SMC to all the doctor, which given by SMC to all the doctor at the time of registration, that is warning notice definition হয়ে গেল। রেড ক্রস এম্বলিজম তো তোমরা জানো, রেড ক্রসের মধ্যে এখানে মধ্যে আমরা পার্টিকুলারলি মিসইউজ হলে 500 টাকা করে ফাইন নিয়ে হয়, লাইক দ্যাট। প্রফেশনাল সিক্রেসি, এটাও আমরা জানো যে আমাদের যা কিছু প্রফেশনাল পার্ট সেটা যেমন পার্টিকুলারলি পেশেন্টের যে ইনফরমেশন আছে ওগুলোকে আমাদেরকে কাউকে জানানো যাবে না, ঠিক আছে, পেশেন্টের যে রয়েছে সেটাকে কাউকে জানানো যাবে না, ঠিক। তারপরে পেশেন্টের সঙ্গে ভালো করে কাউন্সিলিং করতে হবে, পেশেন্টের সাথে সমস্ত ইনফরমেশন গুলো ডিসক্লোজ করা যাবে না উইথাউট প্রপার কনসেন্ট নিয়ে। যদি ডিসক্লোজন করে দিই উইথাউট কনসেন্ট তাহলে কিন্তু আমাদের প্রফেশনাল সিক্রেসি হবে, তখন কিন্তু আমাদেরকে ইনফেমাস কন্ডাক্টের মধ্যে ধরে নেওয়া হবে যে একটা পেশেন্টের যাবতীয় ইনফরমেশন গুলো আমি ডিসক্লোজ করছি, ঠিক আছে, উইথাউট কনসেন্ট, তখন কিন্তু এই জিনিসটা হয়, ঠিক আছে। তো এইভাবে সব এক্সাম্পল যদি কিছু নোটিফাইবেল ডিজিজ থাকে যেমন কলেরা, কোভিড, তো সেগুলো জানাতেই হবে। কিছু ইনফেকশাস ডিজিজ হলে তখন হবে, কিছু ভেনারেল ডিজিজ হলে হবে, কিছু ক্রাইম হলে, সাসপেক্টেড ক্রাইম হলে তখন জানাতে হবে, কিছু ক্যান্সার ট্যান্সার হলে, কিছু ডেঞ্জারাস হলে তখন কিন্তু জানাতে হবে, কিছু এক্সেপশন রয়েছে। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ, তো বেসিক থিং, ন্যাটকম বেসিক প্রিন্সিপাল কি, ন্যাটকমের হচ্ছে বেসিক ইথিক্যাল প্রিন্সিপাল আছে অটোনমি, পেশেন্টের রাইট টু চুজ, জাস্টিস করা, প্রত্যেক ঠিক মতো রাইট টু চুজ, ঠিক মতো সে করবে জাস্টিস, এটা পেশেন্টকে ইকুয়াল ডু নট, ভালোর জন্য শব্দটা ফেয়ারলি অ্যান্ড নট ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই বেঁচে থাকতে বেশি কষ্ট হচ্ছে, তখন আমরা কি চাইবো না, তখন চাইবো পেশেন্টটাকে মেরে দিতে চাইবো, দ্যাট ইজ করা হচ্ছে ইউথ্যানাসিয়া, এবং তার কনসেন্ট নিয়ে, তবে তার প্রপার কনসেন্ট নিয়ে তারপরে এই জিনিসটা করা থাকে। হোয়াট ডু ইউ মিন বাই ইউথ্যানাসিয়া, see the important point about the euthanasia, see the important point about the euthanasia, see the important point about the euthanasia। তো ইউথ্যানাসিয়া হচ্ছে মানে হলো গুড ডেট, এখানে কি হবে পার্টিকুলারলি ইউথ্যানাসিয়া ক্ষেত্রে কি করা হয়ে থাকে না, এখানে হচ্ছে গুড ডেট, এটাকে আমরা গুড ডেটও বলে থাকি, দিস ইজ গুড ডেট, দিস ইজ গুড ডেট, ঠিক আছে। এখানে কি করা হয়ে থাকে না, পার্টিকুলারলি কোনো পেশেন্ট যদি টার্মিনাল ইনকিউরেবল ইলনেস থেকে হচ্ছে তখন কিন্তু মারা হয়, ঠিক আছে। গুড ডেট এটা কার ক্ষেত্রে করা হয়ে থাকে, ইট ইজ ডান ফর পেশেন্ট হ্যাভিং, it is done for patient having terminal incurable illness, বলতেই হবে টার্মিনাল, ঠিক আছে, টার্মিনাল একদম শেষে, ইনকিউরেবল ইনকিউরেবল নিয়ে করা হয়ে থাকে, টার্মিনাল ইনকিউরেবল ইলনেস নিয়ে ভুগছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু করা হয়ে থাকে। সাফারিং ফ্রম সিভিয়ার পেন হচ্ছে এই জিনিসটা রয়েছে, অ্যাক্টিভলি করতে পারি, ঠিক আছে, কমিশন দিয়ে তোমার মরফিন দিয়ে, কিন্তু ইলিগালি করা হয় না, প্যাসিভলি করা থাকে, পার্টিকুলার অমিশন দিয়ে করা হয়ে থাকে, তার ক্ষেত্রে পারমিটেড করা হয়ে থাকে। ভলেন্টারি, ইনভলেন্টারি, তো ভলেন্টারি মানে কি পেশেন্টের ইচ্ছা আছে তাও আমি এটা করছি, কনসেন্ট নিয়ে। ইনভলেন্টারি পেশেন্টের ইচ্ছা নেই আমি তাও পরেও তাকে মারতে দিচ্ছি,
এটা কিন্তু ইকুয়াল টু মার্ডার হবে। নন ভলেন্টারি ক্ষেত্রে কি হবে না, ভলেন্টারি তখন তো কিছু করার নেই, যেমন পেশেন্টটা কোমাতে যদি থাকে তখন তো কিছু করার থাকে না, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি ইউথ্যানাসিয়ার মধ্যে পড়েছে। ইউথ্যানাসিয়া মানে কি, কিছুই না, একটা মানুষকে মারছি, কিল করছি, ঠিক আছে, টার্মিনাল ইনকিউরেবল হয়ে আছে এবং ভেরি সিভিয়ার পেনে ভুগছে, অ্যান্ড সাফার ফ্রম ভেরি সিভিয়ার পেন, ভেরি সিভিয়ার পেন, তখন তার থেকে মেরে দেওয়াটাই ভালো। এবং তার কিন্তু উইল নিয়ে ভলেন্টারি ইউথ্যানাসি করতে হবে। ইনভলেন্টারি করলে তখন কিন্তু জিনিসটা ইকুয়াল টু মার্ডার। আর নন ভলেন্টারি, ধরো কোমাতে আছে, তখন কিছু করার থাকে না, ঠিক আছে। ব্যাটার ফিল্ড আছে, পেডিয়াট্রিক আছে, জেরিয়াট্রিক আছে। তো পেডিয়াট্রিক হতে পারে বাচ্চাদের, জেরিয়াট্রিক বুড়োদের, ঠিক আছে, অ্যান্ড ব্যাটেল ফিল্ডও হতে পারে, লাইক দ্যাট, ঠিক আছে। ওকে, নাও that is euthanasia, okay. Now the point is, এবারে আমরা যেটা যাব, that is most important topic of this lecture, this is medical negligence। এই পার্টটাই বেসিক পরীক্ষা কোশ্চেন পড়ে। তো মেডিকেল নেগলিজেন্স বলতে কি বোঝো, টাইপ কি কি আছে, কি কি মেডিকেল নেগলিজেন্সের মধ্যে কি কি ডিফেন্স গুলো আছে, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। তো এই পার্টটা হয়ে গেলে আশা করবো আমাদের কিন্তু এই শেষ হয়ে যাবে, এই সেকশনটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। সো লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। चलो शुरू करते हैं मेडिकल नेग्लिजेंस। मेडिकल नेग्लिजेंस हेडिंग दाओ, मेडिकल नेग्लिजेंस, मेडिकल नेग्लिजेंस, मेडिकल नेग्लिजेंस। सो मेडिकल नेग्लिजेंस का डेफिनेशन क्या है না, মেডিকেল নেগলিজেন্স মানে হলো, ডেফিনেশন যদি বলি না, কোনো একটা পেশেন্টের, ঠিক আছে, মেডিকেল নেগলিজেন্স মানে কি হলো, আমরা একটা পেশেন্টের ড্যামেজ করে দিচ্ছি, ঠিক আছে, যে রাইট থিং কোনটা ঠিক সেটাকে বাদ দিয়ে এবং রং থিংকে কমিশন করে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কিন্তু কি বলবো না, মেডিকেল বা প্রফেশনাল নেগলিজেন্স বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রফেশনাল নেগলিজেন্স বা মেডিকেল নেগলিজেন্সের ডিফেন্স কি না, ড্যামেজ টু দ্য পেশেন্ট রিজাল্টিং ফ্রম অমিশন অফ রাইট থিং অ্যান্ড কমিশন অফ রং থিং। পাক্কা? আচ্ছা, এটা কি কারণে হতে পারে মেডিকেল নেগলিজেন্স? আইদার তার ঠিকমতো স্কিল ছিল না, ঠিক আছে, ঠিকমতো স্কিল ছিল না, সে ইচ্ছা করে, উইলফুল নেগলিজেন্স ইচ্ছা করে করেছে ডিউরিং দ্য ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট, রেজাল্টিং ইন দ্য ড্যামেজ টু দ্য পেশেন্ট, ঠিক আছে। তো আলটিমেটলি তাহলে পেশেন্টেরই ড্যামেজ হচ্ছে, হচ্ছে কিসের জন্য হতে পারে না, এগুলো বিভিন্ন কারণের জন্য হতে পারে না, সেটা হচ্ছে ঠিকমতো করে তার স্কিল ছিল না, ঠিকমতো করে তার স্কিল ছিল না, অ্যাবসেন্ট অফ রিজনেবল স্কিল ছিল না, এটা কারণে হতে পারে। আর সে ইচ্ছা করে করতে পারে, উইলফুল নেগলিজেন্স করতে পারে, উইলফুল নেগলিজেন্স হতে পারে, এই কারণে হতে পারে। অ্যাজ এ রেজাল্ট করতে পারে ডিউরিং দ্য ট্রিটমেন্ট, অ্যাজ এ রেজাল্ট বা রেজাল্টিং ড্যামেজ টু দ্য পেশেন্ট, এটার পেশেন্টটা ডেথ হয়ে যেতে পারে, বা পেশেন্টটার আরো সিভিয়ার কমপ্লিকেশন হতে পারে, আরো আরো বেশি ফেদ হতে পারে। তো সেগুলো সব রয়েছে, ঠিক আছে। ওকে, নাও 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 দ্য পয়েন্ট ইজ, কি কি মেডিকেল নেগলিজেন্সের এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট আছে বা এসেনশিয়াল কি কি কম্পোনেন্ট আছে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এসেনশিয়াল কম্পোনেন্ট কি কি, লেটস সি। এসেনশিয়াল কি কি কম্পোনেন্ট আছে, তো এসেনশিয়াল কম্পোনেন্টস গুলো তোমরা মনে রাখতে পারো চারটে ডি দ্বারা, 1 2 3 4 4 ডি। ফার্স্ট হচ্ছে ডিউটি অফ কেয়ার। ডক্টর কিন্তু যে কোনো পেশেন্ট যদি আসে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে যদি তার স্কিলের মধ্যে পড়ে, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি মেডিসিনের ডাক্তার, আমার কাছে যদি কোনো গাইনির পেশেন্ট আসে সেটাকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে। তো ডক্টর অ্যাকসেপ্ট দ্য পেশেন্ট, ঠিক আছে। তো ডিউটি অফ কেয়ার কি না, আমাদের উদ্দেশ্য কোনো মেডিসিনের যদি পেশেন্ট আসে তো আমাকে সেটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ডক্টর অ্যাকসেপ্ট দ্য পেশেন্ট, দ্যাট ইজ ডিউটি অফ কেয়ার, ডিউটি অফ কেয়ার, ডিউটি অফ কেয়ার, অ্যাকসেপ্ট দ্য পেশেন্ট, এটা। ডেরিলিকশন অফ ডিউটি, হোয়াট ডু ইউ মিন বাই ডেরিলিকশন অফ ডিউটি? ডেরিলিকশন অফ ডিউটি, ডেরিলিকশন অফ ডিউটি, এটার ক্ষেত্রে কি করা হয় থাকে না, ডেরিলিকশন অফ ডিউটির ক্ষেত্রে না, সেটা হচ্ছে যদি কোনোভাবে নেগলিজেন্স হয়, ব্রিচ অফ ডিউটি হয়, তাহলে তখন কি হবে, ফর এক্সাম্পল আমি অ্যাকসেপ্ট করলাম রং পেশেন্টকে, আমি অ্যাকসেপ্ট করলাম, আমি মেডিসিনের ডাক্তার অথচ আমি সার্জারি কোনো পেশেন্টকে বা গাইনির পেশেন্টকে অ্যাকসেপ্ট করলাম, এবং তারপর ট্রিটমেন্ট আমি ভুল করলাম, ঠিক আছে, তো তাতে ট্রিটমেন্ট ভুল হবে। নোয়িংলি, জানা জেনেও আমরা ভুল ট্রিটমেন্টটা করছি, নোয়িংলি চুজ দ্য রং ট্রিটমেন্ট, ঠিক আছে, চুজিং দ্য রং ট্রিটমেন্ট, এবং অ্যাডমিনিস্ট্রেট দ্য মেডিসিন অর প্রসিডিওর ইনকারেক্টলি, ভুলভাল করছি, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডেরিলিকশন অফ ডিউটি অর নেগলিজেন্স অফ ডিউটি, ডেরিলিকশন অফ ডিউটি অর নেগলিজেন্স অফ ডিউটি, ঠিক আছে, ডেরিলিকশন অফ ডিউটি, নেগলিজেন্স অফ ডিউটি। তো এটা কিসের জন্য হতে পারে না,
ঠিক মতো হতে পারে এটা কিসের জন্য? ডিউটি, নেগলিজেন্স অফ ডিউটি। ভুলভাল পেশেন্টকে অ্যাকসেপ্ট করলাম, ভুলভাল ট্রিটমেন্ট দিলাম, ভুলভাল মেডিসিন অ্যাডমিনিস্ট্রেট করলাম। এটা হতে পারে ডিউ টু অ্যাবসেন্স অফ রিজনেবল স্কিল, ডিউ টু অ্যাবসেন্স অফ রিজনেবল স্কিল, এটার জন্য হতে পারে, অথবা উইলফুল নেগলিজেন্স, অথবা উইলফুল নেগলিজেন্সের জন্য কিন্তু এটা হতে পারে, উইলফুল নেগলিজেন্সের জন্য কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, ডেডিলিকশন অফ ডিউটি, তাহলে ডি ফর ডিউটি অফ কেয়ার, ডেডিলিকশন অফ ডিউটি। এন্ড ডি ফর অ্যানাদার ডি ফর হচ্ছে ড্যামেজ, অ্যানাদার ডি ফর হচ্ছে তোমার ড্যামেজ। ড্যামেজ কি হচ্ছে না, ড্যামেজ হচ্ছে সেটা হচ্ছে পার্টিকুলারলি ড্যামেজ হচ্ছে, সেটা টাকা, মনিটারি লস হচ্ছে, পেইন হচ্ছে, সাফারিং হচ্ছে, আর ওর্সনিং হচ্ছে, ওর্সনিং হচ্ছে, ডেড হচ্ছে, ডিসএবিলিটি হচ্ছে, লাইক দ্যাট, লাইক দ্যাট। ফর এক্সাম্পল, আমি জানি অ্যান্টিসেনিক ভেনম দেওয়ার পর পেশেন্টের অ্যানাফিলাক্সিস হয়, তো সেটা আমি করছি না, সেটাকে আমি ট্রিটমেন্ট করছি না, জাস্ট অ্যান্টিসেনিক ভেনম দিয়ে আমরা গল্প করতে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, সেটাকে অ্যাভয়েড করছি না। যে অ্যানাফিলাক্টিক শক হচ্ছে তখন আমাকে অ্যাড্রিনালিন দিতে হবে বা আরো অন্যান্য কোনো স্টেরয়েড ড্রাগস দিতে হবে, সেটাও দেখছি না, সেসব আমরা দেখছি না। তো আমরা তখন ড্যামেজ শুরু করে দিচ্ছি, দ্যাট ইজ নোন এজ দ্য ড্যামেজ করা। এই ধরনের ড্যামেজকে বলা হয়ে থাকে অ্যান্টিসিপেটেড ড্যামেজ, অ্যান্টিসিপেটেড ড্যামেজ, কেয়ারলেসের জন্য সিপেটেড ড্যামেজ। ঠিক আছে, ড্যামেজ, অ্যান্টিসিপেটেড ড্যামেজ করছি আমরা এখানে। ঠিক আছে, অ্যান্টিসিপেটেড ড্যামেজ করছি পার্টিকুলারলি, লস, পেন, সাফারিং, ওর্সনিং অফ এক্সিস্টেড কন্ডিশন, লাইক দ্যাট, লাইক দ্যাট। এবার চলো ডাইরেক্ট কজেশন, ডাইরেক্ট, তাহলে ড্যামেজ করা ডাইরেক্ট কজেশন, ডাইরেক্ট কজেশন। তো ডাইরেক্ট কজেশনের ক্ষেত্রে কি হবে না, ডক্টর নেগলিজেন্ট এক্ট শুড বি ডাইরেক্ট প্রক্সিমেট কজ লিডিং টু ড্যামেজ অফ পেশেন্ট। ডাইরেক্ট কজেশন কি মানে আমরা ডিরেক্টলি, ডাক্তারের নেগলিজেন্টের জন্য ডিরেক্টলি পেশেন্টের ড্যামেজ হচ্ছে। ঠিক আছে, ধরো কোনো একটা পেশেন্ট এসছে, আমার নেগলিজেন্টের জন্য ডিরেক্টলি পেশেন্টের ড্যামেজ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট কজেশন। হলো, প্রথমে ডিউটি অফ কেয়ার, পেশেন্টকে অ্যাকসেপ্ট করতে হবে, ডেডিকেশন অফ ডিউটি, আমরা নেগলিজেন্স করছি, ভুলভাল অ্যাকসেপ্টেন্স, ভুলভাল ট্রিটমেন্ট, ভুলভাল মেডিসিন দেওয়া যেটা কোয়াগ্রা করে। আর ড্যামেজ করা পার্টিকুলারলি অ্যান্টিসিপেটেড ড্যামেজ করছি, পার্টিকুলারলি পেইন, সাফারিং আরো ওর্সনিং হতে দিচ্ছি, যেটা ডিজিজ হয়ে আছে সেটাকে আরো ওর্সনিং হতে দিচ্ছি, লাইক দ্যাট। ঠিক মতো করছি না ট্রিটমেন্ট, আর ডাইরেক্ট প্রসেশন করছি। সো দ্যাট ইজ হচ্ছে এই চারটে কম্পোনেন্টটা হচ্ছে আমাদের এসেন্সিয়ালের মধ্যে পড়েছে, ফোর ডি, ডিউটি অফ কেয়ার, ডেডিকেশন অফ ডিউটি, ড্যামেজ এন্ড ডাইরেক্ট প্রসেশন। ডাইরেক্ট প্রসেশন ইজ ভেরি সিম্পল, ইউ শুড রিমেম্বার, ইউ শুড রিমেম্বার দিস অল থিং। ওকে, নাও সি, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে না টাইপ অফ নেগলিজেন্সি, টাইপ অফ নেগলিজেন্স ভেরি ইম্পর্টেন্ট, টাইপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সি, না টাইপ অফ নেগলিজেন্সের মধ্যে মেনলি তিন ধরনের নেগলিজেন্স আছে, কি কি? সিভিল নেগলিজেন্স, সিভিল নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স, and another is your contributory negligence, contributory negligence. So let's discuss one by one. ঠিক আছে, তো সিভিল নেগলিজেন্স, সিভিল নেগলিজেন্সের ক্ষেত্রে কি হয় না, এখানে হচ্ছে জাস্ট সিম্পল ল্যাক অফ কেয়ার এন্ড স্কিল, সিম্পল, মানে এটা হচ্ছে সিভিল নেগলিজেন্সের ক্ষেত্রে কি হবে, আমার কোনো স্কিল নেই, ঠিক আছে, আমার কোনো নলেজ নেই, এরপরও আমি ট্রিটমেন্ট করছি, ভুলভাল ট্রিটমেন্ট করছি, দ্যাট ইজ নোন অ্যাজ সিভিল নেগলিজেন্স। ঠিক আছে, তাই কি হবে, সিম্পল, সিম্পল ল্যাক অফ স্কিল অ্যান্ড কেয়ার, সিম্পল ল্যাক অফ, সিম্পল ল্যাক অফ স্কিল অ্যান্ড কেয়ার, স্কিল অ্যান্ড কেয়ার, দ্যাট ইজ সিভিল নেগলিজেন্স। ক্রিমিনাল নেগলিজেন্সের ক্ষেত্রে কি হবে না, সেটা হচ্ছে গ্রস নেগলিজেন্স, অনেকটা নেগলিজেন্স, বড় করে নেগলিজেন্সটা হচ্ছে গ্রস নেগলিজেন্স, বা উইলফুল ইচ্ছা করে নেগলিজেন্স করছি, বা উত্তার কেয়ারলেসনেস, এরকম হতে পারে, কোনো কেয়ারই নেই, মানে কি বলবো, উত্তার কেয়ারলেসনেস, সেগুলোর জন্য হতে পারে। ক্রিমিনাল নেগলিজেন্সটা কি একদম খুব বাজে জিনিস, এটা গ্রস, উইলফুল ইচ্ছা করে করছি, নেগলিজেন্স করছি, অর উত্তার কেয়ারলেসনেস, আর উত্তর কেয়ারলেসনেস। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে, দ্যাট ইজ ইলিগাল। আর কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে কি হবে না, কন্ট্রিবিউটরের ক্ষেত্রে কি হবে, ডক্টর নেগলিজেন্স করছে প্লাস পেশেন্ট কন্ট্রিবিউট করছে, এখানে ডক্টর নেগলিজেন্স, ডক্টর নেগলিজেন্স, ডক্টর তো নেগলিজেন্স করছে সেটা তো বড় কথা না, প্লাস পেশেন্টও কন্ট্রিবিউট করছে এর সাথে, পেশেন্টও এখানে কি করছে না, কন্ট্রিবিউশন করছে, কিন্তু এখানে কন্ট্রিবিউশন করছে। ঠিক আছে,
এটা একটা রয়েছে, ঠিক আছে। এখানে এক্সাম্পল যদি বলি, তো এক্সাম্পল তো ভেরি ইজি জিনিস আছে। সিভিল নেগলিজেন্স হচ্ছে সিম্পল ল্যাক অফ স্কিল, কেয়ার, নলেজ, এগুলো হচ্ছে ভুলভাল। ফর এক্সাম্পল রং ডোজ দিয়ে দিলাম, রং প্রেসক্রিপশন দিলাম, ভুলভাল যা ইচ্ছে করে বলছি, ঠিক আছে, রং প্রেসক্রিপশন, রং ট্রিটমেন্ট, ভুলভাল করে যাচ্ছি। ক্রিমিনাল নেগলিজেন্সের ক্ষেত্রে কি হয় না, এটা কিন্তু হচ্ছে ক্রিমিনাল। ফর এক্সাম্পল হচ্ছে আমরা সার্জারি করছি অন রং সাইডে, এটা একটা ক্রিমিনাল অ্যাবর্শন, ঠিক আছে। রাইট সাইডে হয়েছে, আমরা লেফট সাইডে গিয়ে অপারেশন করছি, তো ভুলভাল, এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। ফর এক্সাম্পল সার্জারি অন রং সাইড, সার্জারি অন রং সাইডে, এটা হতে পারে। অথবা এই জিনিসটা হতে পারে, সেটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন, ক্রিমিনাল হতে পারে, ক্রিমিনাল অ্যাবর্শন হতে পারে, ক্রিমিনাল যে এমটিপি গুলো করা হচ্ছে সেটা হতে পারে, ক্রিমিনাল যে অ্যাবর্শন করছি এটাও একটা কজ হতে পারে, লাইক দ্যাট, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে কি হবে না, তোমার ঠিক মতো করে ফলো আপ করলো না, ঠিক আছে, পেশেন্টের নেগলিজেন্স আছে, প্লাস সাথে সাথে ডক্টরের ঠিক মতো ফলো আপ করলো না, কথা শুনলো না, তো তখন তাহলে কি হবে এটা, ধরো ইমপ্রপার ফলো আপ করলো বাই দা পেশেন্ট, ইমপ্রপার ফলো আপ বাই পেশেন্ট, পেশেন্ট ফলো আপই করলো না, তো তখন কিন্তু কন্ট্রিবিউটরি নেগলিজেন্স হয়ে যাবে, তখন কিন্তু কন্ট্রিবিউটরি নেগলিজেন্স হয়ে যাবে, ঠিক মতো ফলো আপ করলো না, লাইক দ্যাট, ঠিক আছে। আচ্ছা, নাও থার্ড থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ইউর তো কোর্ট অফ ট্রায়াল, তো কোন কোর্টে গিয়ে এটা হবে, তো এটা সিভিল কোর্টে হবে, সিভিল সিম্পল। এটা কোর্ট, কোথায় কেস ফাইলড হবে, এটা সিভিল কোর্ট, সিভিল কোর্টে হবে। এটা ক্রিমিনাল কোর্টে হবে, দিস ইজ দ্য ক্রিমিনাল কোর্টে হবে, ক্রিমিনাল কোর্টে হবে। আর কন্ট্রিবিউটর নেগলিজেন্সটা কিন্তু সিভিল কোর্টেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিভিল কোর্টেই হবে। তো ক্রিমিনাল যেটা হচ্ছে ক্রিমিনাল কোর্টে, বাদ বাকি সবগুলোই সিভিল কোর্টেই হবে। কেস ফাইলটা কোথায় হবে এই জিনিসটা, পানিশমেন্টটা কি করতে হবে না, পার্টি পার্টি যদি বলি কার কার মধ্যে হবে, সিভিল কোর্টের মধ্যে পার্টি, না পার্টি হচ্ছে এখানে পেশেন্টের সাথে ভার্সেস ডক্টর, পার্টি কাজ করবে এটা। ক্রিমিনালের ক্ষেত্রে কি হবে না, ডক্টরের সাথে স্টেট, ডক্টরের সাথে স্টেট, স্টেট মানে হচ্ছে কার কার মধ্যে হবে, প্রসিকিউশন স্টেটের মধ্যে, লাইক ওদের মধ্যে হবে, এটা স্টেট ভার্সেস ডক্টর, স্টেট মানে প্রসিকিউশন, প্রসিকিউশন প্রসিকিউশন ভার্সেস ডক্টর, প্রসিকিউশন ভার্সেস ডক্টর হবে। আর কন্ট্রিবিউটরের ক্ষেত্রে পেশেন্ট ভার্সেস ডক্টর হবে, নো ডাউট অ্যাবাউট, পেশেন্ট ভার্সেস ডক্টরই হবে, নো ডাউট অ্যাবাউট, নো ডাউট আউট। এখানে হচ্ছে পেশেন্ট ভার্সেস ডক্টর, এখানে স্টেট আর প্রসিকিউশন ভার্সেস ডক্টর, এখানে পেশেন্ট ভার্সেস ডক্টর হবে, ঠিক আছে। এরপরে কি হবে না, পার্টি হয়ে গেল পানিশমেন্ট, পানিশমেন্টের ক্ষেত্রে কি হবে, পানিশমেন্টটা পরে বলবো, বার্ডেন অফ প্রুফ, প্রুফটা কাকে দিতে হবে না, সিভিল নেগলিজেন্সের ক্ষেত্রে প্রুফটা কে দিবে বলো, না প্রুফটা তো ডক্টর নেগলিজেন্স করেছে, ডক্টর নলেজ নেই, এটা তো ডক্টর তো নিজেকে বাঁচাতে চাইবে, তাহলে এখানে প্রুফটা কিন্তু পেশেন্ট দিবে, দ্যাট ইজ পেশেন্ট মানে কে দিবে, দ্যাট ইজ হচ্ছে প্লেন্টিভ। এখানে প্রুফটা কে দিতে চাইবে, প্রুফটা কে দিবে, কাকে দিতে হবে প্রুফটা, না প্লেন্টিভকে, প্লেন্টিভ প্রুফটা দেওয়ার চেষ্টা করবে, দ্যাট ইজ হচ্ছে পেশেন্ট। এখানে প্রুফ দেবে কে, না ক্রিমিনালের ক্ষেত্রে কে প্রুফ দেবে, ডক্টরের সাথে এটা করেছে, ডক্টর তো ক্রিমিনাল করেছে, তাহলে এখানে হচ্ছে প্রুফটা দেবে কে, প্রসিকিউটর আর স্টেট, প্রসিকিউটর, 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 প্রসিকিউটর দেবে, আর স্টেট দেবে, আর স্টেট, ঠিক আছে, স্টেট, কোনো অসুবিধা নেই। কন্ট্রিবিউটর ক্ষেত্রে কিন্তু ডক্টর প্রুফ দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কন্ট্রিবিউটর ক্ষেত্রে কিন্তু ডক্টর প্রুফ দেবে, কেন, কারণ ডক্টর বলবে আমি তো আমার ট্রিটমেন্ট করেছি, এবার পেশেন্ট ফলো আপ করেনি, তাহলে সুতরাং পেশেন্টের এটা প্রবলেম, আমি কি করবো, তাই না। আচ্ছা, নেক্সট সি, সিক্স পয়েন্টের দেখো ডেফিনেশনটা, না সিক্স পয়েন্ট হচ্ছে, তাহলে এখানে প্রুফটা কি করবে বললাম, পার্টি কার কার মধ্যে বললাম, ঠিক আছে। এখানে তাহলে পানিশমেন্টটা কার কার মধ্যে হবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, পানিশমেন্ট, পানিশমেন্ট কি হবে, জাস্ট মনিটারি কম্পেনসেশন করো, খতম, মনিটারি কম্পেনসেশন, মনিটারি কম্পেনসেশন, ভেরি সিম্পল, মনিটারি কম্পেনসেশন করো, নো ডাউট অ্যাবাউট। ক্রিমিনালের ক্ষেত্রে কি হবে না, ক্রিমিনালের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আর ফাইন করতে হবে, ক্রিমিনালের ক্ষেত্রে একদম খুব 12টা বেজে গেছে তো ফাইন, অথবা জেলে থাকতে হতে পারে, লাইফ ইমপ্রিন্স ইমপ্রিশনমেন্ট, ঠিক আছে, ইমপ্রিশনমেন্ট, লাইফ ইমপ্রিশনমেন্ট, ঠিক আছে, লাইফ ইমপ্রিশনমেন্টও করতে হতে পারে, লাইক দ্যাট। কন্ট্রিবিউটরের ক্ষেত্রে কি হবে না, লাইবিলিটি, এখানে ফাইনটা একটু কম হবে, ঠিক আছে, এখানে ফাইনটা একটু কম হবে ডাক্তারের, আর লাইবিলিটিও কম হবে, ভেরি ভেরি ইজি জিনিস, লাইবিলিটিও কম হবে এখানে কিন্তু, কারণ পেশেন্টটা যেহেতু কন্ট্রিবিউট করছে, লাইবিলিটি এখানে কিন্তু কম হবে,
ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট টাইপ অফ নেগলিজেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভিল নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স এন্ড কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। সিভিলের ক্ষেত্রে কি না, ডাক্তারের কোনো সিম্পল ল্যাক আর স্কিন কেয়ার ছিল, নলেজ ঠিক মতো ছিল না, এক্সাম্পল রং ডোজ, রং ট্রিটমেন্ট, রং প্রেসক্রিপশন। সিভিল কোর্টে করতে হবে কেস ফাইলটা, কার কার মধ্যে পার্টি, পেশেন্ট ভার্সেস ডক্টর, প্রুফটা পেশেন্টকে দিতে হবে, আর পানিশমেন্ট মনিটারি কম্পেনসেশন। ক্রিমিনালের ক্ষেত্রে কি হবে, ক্রস উইল ফর আর উত্তর কেয়ারলেসনেস দেওয়া হয়েছে, সার্জারি অন দ্য রং সাইড, ক্রিমিনাল এমটিপি করেছে, লাইক দ্যাট। ক্রিমিনাল কোর্টে ফাইল করা হবে গভর্নমেন্টের সাথে ডক্টরের, এখানে কিন্তু প্রমাণ কাকে করতে হবে, গভর্নমেন্টকে করতে হবে। প্রসিকিউটরের ক্ষেত্রে ফাইন এবং লাইফ ইমপ্রিজনমেন্ট রয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট রয়েছে, ভেরি সিম্পল। কন্ট্রিবিউটরের ক্ষেত্রে এখানে ডক্টরের সাথে কি হবে, ডক্টর তো নেগলিজেন্স করেছে, পেশেন্ট কন্ট্রিবিউট করেছে, সেই জন্য এখানে মধ্যে এখানে এক্সাম্পল ফর এক্সাম্পল ফলো আপ ঠিক মতো করেনি, তাহলে এখানে সিভিল কোর্টে হবে পেশেন্ট ভার্সেস ডক্টর। এখানে কিন্তু প্রমাণ দিতে হবে ডক্টরকে, ঠিক আছে, বার্ডেন অফ প্রুফ অন লাইস অন ডক্টর, বার্ডেন অফ প্রুফ লাইস অন ডক্টর। চলো এখানে ফাইন কম হবে, লাইবিলিটি কম হবে, লাইক দ্যাট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই জিনিসটা ভালো করেই মনে রাখতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আছে, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তিনটে স্টার দিয়ে রাখছি, চারটে স্টার দিয়ে রাখছি টাইপস গুলো, ওকে নাও। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ডকট্রিন অফ মেডিওলিগাল প্রসিডিং। তো এদের ক্ষেত্রে কি কি জিনিসগুলো রয়েছে, তো সেই জিনিসটা আমরা দেখবো, মেডিওলিগাল ইম্পর্টেন্স, মেডিওলিগাল প্রসিডিং এর মধ্যে এটা, এন্ড তারপরে দেখবো ডিফেন্স গুলো কি কি রয়েছে। সো লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান, লেটস ডিসকাস বেটা ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। ডকট্রিন গুলো কি কি রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখবো, তারপর ডিফেন্স গুলো দেখবো, ওকে নাও। ডকট্রিন কি কি ডকট্রিন রয়েছে মেডিওলিগাল প্রসিডিং এর, ডকট্রিন দেখো, সি see those important point about this is doctrine, ডকট্রিন, এই জিনিসটা দেখবো। তারপরে কিছু ইম্পর্টেন্ট আইপিসি দেখবো এখানের মধ্যে, পার্টিকুলারলি যেগুলো রয়েছে, যে কারো মেডিকেল নেগলিজেন্সের জন্য কারো যদি ডেড হয়, তো সেটা হচ্ছে 304 আইপিসি দ্বারা হবে, ঠিক আছে। 300, তারপর 36 আছে, 304 আইপিসি দ্বারা কারো যদি ডেড হয়, 336 আইপিসি হলে যদি নেগলিজেন্স করলাম, পেশেন্টের এখন এন্ডেঞ্জার্স কন্ডিশনে চলে গেছে। 337টা হচ্ছে হার্ড হয়ে গেছে। 338টা হচ্ছে গ্রিভার, মানে গ্রিভাস হার্ট হয়ে গেছে। 304-এর জন্য নেগলিজেন্সের জন্য পেশেন্টটা মারা গেছে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের ধরো কনসার্ন দ্বারা যদি করি 352 আইপিসি, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিমিনাল নেগলিজেন্সের কিছু আইপিসি আছে, জানতে হবে ওটা, ঠিক আছে। তো সেটাই পরপর ভাবে জানতে হবে। 304-এ হচ্ছে ডেড হয়ে যায়, 336, 37, 38, 352। 36-এর ক্ষেত্রে কি হবে, এন্ডেঞ্জারে চলে যাবে। 37-এ হার্ড হবে, 38-এ আরো মানে গ্রিভাস হার্ট হবে। আর 352-তে হচ্ছে যদি কোনো কিছু আমরা পারফর্ম করা শুরু করে দিয়েছি উইদাউট প্রপার কনসেন্ট, ঠিক আছে, সার্জারি করা শুরু করে দিয়েছি কনসেন্ট ছাড়াই, তো ইট ইজ ইকুয়াল টু অ্যাসাল্ট, ইট ইজ ইকুয়াল টু অ্যাসাল্ট। তো ডক্ট্রিনের মধ্যে আমরা কি কি দেখবো, তো ফার্স্ট যে জিনিসটা দেখবো ডক্ট্রিনের মধ্যে সেটা হচ্ছে রেস ইপসা, রেস ইপসা লকিউটর। হোয়াট ডু মিন বাই রেস ইপসা লকিউটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, লেটস সি। রেট ইপসা লকিউটর ফার্স্ট ইম্পর্টেন্ট কি না, ফার্স্ট হচ্ছে ডক্ট্রিনের মধ্যে কি কি রয়েছে, মেডিওলিগাল প্রসেস, রেস ইপসা, ইপসা লকিউটর, ঠিক আছে, লকিউটর, সি লকিউটর, সি সি দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দ্য দিস, সিস রেস ইপসা লকিউটর থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো একবার। বেশ, হুম, ওকে। সি রেস, হ্যাঁ, রেস ইপসা লকিউটর মানটা কি দেখো, সিদ্ধ ইম্পর্টেন্ট পয়েন্ট। তো রেসিপসা লোকেটর মানে হলো এখানে হচ্ছে পেশেন্টটা কি হবে না, কোনো তোমার রেসিপসা লোকেটরের মধ্যে কি হবে, এখানে হচ্ছে অলরেডি ফ্যাক্টটা বলে দিচ্ছে। রেসিপসা লোকেটর মানে কি, ফ্যাক্ট স্পিক ফর ইটসেলফ, ঠিক আছে, ফ্যাক্টটাই বলে দিচ্ছে, ঠিক আছে। ফ্যাক্ট অর থিং স্পিক ফর ইটসেলফ, ফ্যাক্ট ফ্যাক্ট বলেই দিচ্ছে। ফর এক্সাম্পল যদি হয় না সার্জারি পারফর্ম অন দ্য রং সাইড, তো আমি কি বলবো যে সার্জারিটা লেফটে করিনি, আমি ভুল করেছি, মানে অলরেডি ফ্যাক্ট বলে দিচ্ছি, ঠিক আছে। আর রেড মানে রেসিপসা লোকেটর মানে কি হচ্ছে, ফ্যাক্ট স্পিক ফর ইটসেলফ, মানে ফ্যাক্ট ইটসেলফ টেলিং, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজে ফ্যাক্ট ইটসেলফ টেলিং, ঠিক আছে। ফ্যাক্ট ইটসেলফ টেলিং আর ফ্যাক্ট প্রুভ ইটসেলফ, ঠিক আছে, ফ্যাক্ট স্পিক ইটসেলফ। ফর এক্সাম্পল যদি বলি, ধরো সার্জারি হচ্ছে লেফট সাইডে আমি করেছি, ঠিক আছে, আমি এসে বলবো সার্জারি রাইট সাইডে করেছি, এটা তো ভুল না, ঠিক আছে। টিটেনাস টিটি ইনজেকশন দেওয়া হয় না, এটাও তো আমরা বলতে পারি না, ফেলিওর অফ ডেলিভার টিটেনাস টিটি ইনজেকশন। তো লাইক দ্যাট ঠিক আছে। তো এগুলো তো যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্টই। তো রেস ইপসা লোকিটর মানে হচ্ছে এটাই, ফ্যাক্ট ইটসেলফ টেলিং। ধরো সার্জারি রং সাইডে করা হয়েছে, তারপর টিটির ইনজেকশন দেওয়া হয়নি, তো এটা ফ্যাক্ট তো ফ্যাক্টই না। তো ভাবার কিছু নেই এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট,
এখানে প্রুফটা কিন্তু ডক্টরকে দিতে হবে, এখানে বার্ডেন অফ প্রুফটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রুফটা কে দেবে? বার্ডেন অফ প্রুফটা এটা লাই অন ডক্টর, ডক্টরের উপর বার্ডেন অফ প্রুফটা লাই হবে। সেকেন্ড, সেকেন্ড দেখো, সেকেন্ড সি, সেকেন্ড হচ্ছে ডক্ট্রিন অফ কমন নলেজ। ভেরি ভেরি ইজি জিনিস। ডক্ট্রিন অফ কমন নলেজ মানে কি? ধরো তার কমন কোনো নলেজই নেই, একটা ট্রিটমেন্ট করার জন্য একটা বেসিক নলেজ যে থাকা দরকার সেটাই নেই। ফর এক্সাম্পল ডিহাইড্রেশন হলে, ডায়রিয়া হলে ওআরএস দিতে হবে, আইভি ফ্লুইড চালাতে হবে, এরকম বেসিক এক্সাম্পলই নেই। তাহলে এটাও একটা মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে যে কমন নলেজ অ্যাবসেন্ট। কমন নলেজ, ডক্ট্রিন অফ কমন নলেজ। রেস ইটস দ্য লোকেটরটা বুঝতে পেরেছে, ফ্যাক্ট ইটস টেলিং নলেজ, ডক্টর অফ নলেজ। ঠিক আছে, কমন নলেজ অ্যাবসেন্ট আছে তো আমার তাতে কিছু করার নেই। ঠিক আছে, ওকে। থার্ড এসো, না থার্ড হচ্ছে ডক্ট্রিন অফ ক্যালকুলেটেড রিস্ক। অনেক সময় ডাক্তাররা কি করে না, ক্যালকুলেটেড রিস্ক দেখে, বেনিফিট এবং রিস্ক দেখে ট্রিটমেন্টটা চালায়। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে তখন কিন্তু ডক্টরকে কিন্তু নট লায়াবেল হয়, এবং ডক্টরটা পেশেন্টটাকে আগে থেকে বলে দিবে, দেখো তোমার এই ট্রিটমেন্টের জন্য আমাকে আমার এই বেনিফিটটা হবে, কিন্তু রিস্ক এটা রয়েছে। ফর এক্সাম্পল যদি কারো টিবি থাকে, তো টিবির জন্য তুমি অ্যান্টি টিউবারকুলার ড্রাগস দেবো, কিন্তু আমার সাইড ইফেক্ট হিসেবে আমি পেশেন্টকে বলে দেবো যে তোমার কিন্তু লিভারে প্রবলেম হতে পারে, হেপাটোটক্সিক যেহেতু চোখের প্রবলেম হতে পারে, অপটিক নিউরাইটিস করতে পারে, তো এরকম বলে দেবো। কিন্তু আমাকে তাকে টিবি থেকে বাঁচাতে হবে, নয়তো সে এমনিতেই মারা যাবে। তো এইভাবে আমাকে বেনিফিট রিস্ক রেশিওটা আমাকে বলতে হবে। ডক্ট্রিন অফ ক্যালকুলেটেড রিস্ক তারা নেয়। ডক্ট্রিন অফ ক্যালকুলেটেড রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক, ডক্ট্রিন অফ ক্যালকুলেটেড রিস্ক। এন্ড দ্য ফোর পয়েন্ট ইজ, সেটা হচ্ছে নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, ইন্টারভেনিয়েন্স। ঠিক আছে, তো নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স এর ক্ষেত্রে কি হবে না, কোনো ইন্টারভেনশন হয়ে গেল লিডিং টু ড্যামেজ। ফর এক্সাম্পল আমি ধর একটা পেশেন্টকে ছেড়ে দিলাম, সেই পেশেন্টটা হচ্ছে, ঠিক আছে, আমার নেগলিজেন্স করেছি, ঠিক আছে, নেগলিজেন্স করেছি, সেই পেশেন্টটা হচ্ছে রং সার্জারি, রং ডায়াগনোসিস লাইক দ্যাট, আমার নেগলিজেন্স হয়েছে। এবার সেই পেশেন্টটা রাস্তায় যেতে যেতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ধরো সাপোজ তার কিছু প্রবলেম হয়ে গেল, তাহলে তখন কিন্তু লা- তখন কিন্তু ডক্টর নট লায়াবেল। ঠিক আছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন কিন্তু আমি লায়াবেল না। হলো, এবারে যদি দেখি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর পেশেন্টটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করেছি, এবং ব্লাড ট্রান্সফিউশনে দেখলাম তার মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, ঠিক আছে, তার পেশেন্টটা মারা গেল, তখন কিন্তু ডক্টর লায়াবেল হবে। দ্যাট ইজ হচ্ছে নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স। নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স মানে কি হবে, ডক্টর মে বি or may not be liable, may be or may not be liable depending on the case, depending on the case. For example, ডক্টর নেগলিজেন্ট করলাম, পেশেন্টটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেল, তাতে ডক্টর কিন্তু নট লায়াবেল। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন করলাম, তারপর পেশেন্টটা মারা গেল, তখন কিন্তু ডক্টর লায়াবেল হবে। দ্যাট ইজ নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স। And the fifth point is very important, that is হচ্ছে is the vicarious liability. Vicarious liability very very important. Vicarious liability doctrine. Vicarious liability. Vicarious liability. What do you mean by vicarious liability? Is what do you mean by vicarious liability? And it is defined as vicarious liability মানে হচ্ছে সবসময় সুপিরিয়র কে কিন্তু লায়াবেল করা হবে ফর নেগলিজেন্ট অ্যাক্ট অফ দ্য থার্ড পার্টি। ফর এক্সাম্পল একটা কোম্পানি আছে, সেই কোম্পানি অনেক এমপ্লয়ার আছে, তো এমপ্লয়াররা যদি কিছু প্রবলেম করে, কিছু নেগলিজেন্ট কোনো কাজ করে, তাতে কিন্তু আমরা কোম্পানি যে হেড, তাকে কি করবে না, পানিশেবল করা হবে। তো ভিকোরিয়াস লায়াবিলিটি মানে হলো রেসপন্ডেড সুপিরিয়র লেট দ্য মাস্টার অ্যান্সার। ঠিক আছে, রেসপন্ডেড অলওয়েজ, ভিকোরিয়াস লায়াবিলিটি মানে হচ্ছে রেসপন্ডেড, রেসপন্ডেন্ট, রেসপন্ডেন্ট সুপিরিয়র, রেসপন্ডেন্ট সুপিরিয়র লেট দ্য মাস্টার অ্যান্সার। অর্থাৎ এমপ্লয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য নেগলিজেন্ট অ্যাক্ট অফ দ্য এমপ্লয়ার। জুনিয়র কিছু করলে সিনিয়রের মধ্যে এরকমটা হবে। এমপ্লয়ি, ঠিক আছে, অর্থাৎ একটা এমপ্লয়ি যদি কিছু প্রবলেম করে, তাহলে এমপ্লয়ারটা নেগলিজেন্ট হবে। ফর এক্সাম্পল এমপ্লয়ার ইজ নেগলিজেন্ট, এমপ্লয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য নেগলিজেন্ট অফ দ্য এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়ারকে আমরা কি করবো না, রেসপন্সিবল করা হবে, পানিশমেন্ট করা হবে যদি তার এমপ্লয়ি কিছু প্রবলেম করে, এমপ্লয়ি যদি কিছু প্রবলেম করে। ঠিক আছে, কর্মচারীরা কিছু করলে মেন কোম্পানিকে আমি 12টা বাজাবো। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা হলো, দুটো ডক্টর যদি একসাথে কোনো জিনিস প্র্যাকটিস করে, তাহলে দুজনকে আমরা লায়াবেল করবো।
ঠিক আছে, ইট ইজ অনলি ফর দ্য সিভিল কেসের জন্য অ্যাপ্লিকেবল। তো দ্যাট ইজ ভিকারিয়াস লাইবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ভিকারিয়াস লাইবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড রেস ইপসা লকিটো রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিকারিয়াস লাইবিলিটি রয়েছে, তো সেখানে কিন্তু সুপিরিয়রের 12টা বাজাবো। সুপিরিয়রকে অলওয়েজ পানিসিবল করা হবে, ঠিক আছে, এখানে সুপিরিয়র কিন্তু অলওয়েজ পানিসিবল হবে। সুপিরিয়র ইজ অলওয়েজ পানিসিবল আর ইজ রেসপন্সিবল ফর নেগলিজেন্ট অফ দ্য থার্ড পার্টি। ওকে, সুপিরিয়র হচ্ছে পানিসিবল হবে দ্য নেগলিজেন্ট অ্যাক্ট ডান বাই থার্ড পার্টি। ফর এক্সাম্পল, এমপ্লয়ার ইজ রেসপন্সিবল ফর নেগলিজেন্ট যদি সেটা এমপ্লয় করে থাকে, লাইক দ্যাট। ঠিক আছে, এরপর আর কি কি রয়েছে না, ব্যারোড সার্ভেন্ট ডক্ট্রিন, ব্যাপারটা সেরকমই। বারোড সার্ভেন্ট ডক্ট্রিন, ব্যাপারটা সেরকমই। ঠিক আছে, ওকে। নাও এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ভিকারিয়াস লায়াবিলিটি। মোটামুটি পাঁচ ছটা পয়েন্ট দেখলাম, ব্যারোড সার্ভেন্ট ডক্ট্রিন এগুলো সব রয়েছে। আর একটা এক্সট্রা জিনিস আছে, তো ডক্ট্রিন অফ দ্য কম্পারেটিভ নেগলিজেন্স আছে, তো সেখানে দেখতে হয় যে কম্পারেটিভ নেগলিজেন্সটা কার কত, তার মতো করে ক্ষতি হবে, তার মতো করে ক্ষতি হবে, যে কখনো ডক্টর লায়াবেল হতে পারে অথবা পেশেন্ট লায়াবেল হতে পারে। তো দেখতে হবে যে নেগলিজেন্সটা কে বেশি করেছে। যদি আমরা দেখি কন্ট্রিবিউটেড নেগলিজেন্সে যে পেশেন্টের নেগলিজেন্স প্লাস মানে ডক্টর নেগলিজেন্স প্লাস পেশেন্ট কন্ট্রিবিউট, যদি দেখি ডক্টর নেগলিজেন্সটা বেশি ছিল তাহলে ডক্টরটাকে আমরা লায়াবেল করব। আর যদি দেখি পেশেন্টের কন্ট্রিবিউশনটা বেশি ছিল তাহলে সেখান থেকে কিন্তু পেশেন্টেজ লায়াবেল হবে নাথিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, ডক্ট্রিন অফ কম্পারেটিভ নেগলিজেন্স এই জিনিসটা রয়েছে বেসিক্যালি কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের জন্য। ঠিক আছে, তো দ্যাট ইজ ভেরি ইজি জিনিস, আই থিঙ্ক, ডক্ট্রিন অফ কম্পারেটিভ নেগলিজেন্স। ঠিক আছে, and another is your doctrine of comparative negligence. Doctrine of comparative negligence, negligence, negligence এই জিনিসটা রয়েছে। তো ডিপেন্ড করছে কে কতটা পরিমাণ নেগলিজেন্স করেছে, আইদার ডক্টর অর পেশেন্ট, তার উপর বেস করে তাদের লায়াবিলিটি আর শাস্তিটা দেওয়া হবে। ওকে, নাও এবার দেখবো সেটা হচ্ছে ডিফেন্স ইন মিডিওলিগাল প্রসিডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। লেটস সি ডিফেন্স কি কি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সি, তো ডিফেন্সের মধ্যে যে জিনিসটা রয়েছে, তো ডিফেন্সের মধ্যে কি কি রয়েছে দেখো। সি, তো ডিফেন্সের মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে, সি, ওয়ান বাই ওয়ান। ডিফেন্সের মধ্যে কি কি রয়েছে না, প্রথমে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমে রয়েছে ডেনাইল ডিফেন্স। প্রথমে কি কি রয়েছে বেটা, প্রথমে রয়েছে হচ্ছে ডেনাইল ডিফেন্স, ডেনাইল, ডেনিয়াল, ডেনিয়াল ডিফেন্স, ডেনিয়াল ডিফেন্স। সো হোয়াট ডু মিন বাই ডেনিয়াল ডিফেন্স? ডেনিয়াল ডিফেন্স মানে একটা ডাক্তারের ডিউটি থাকে পেশেন্টকে কেয়ার করা, পেশেন্টের প্রতি এটা করা। যদি দেখি আমরা এখানে যদি দেখি ডক্টর ডিনাইজ দ্য প্রেজেন্স অফ এনি ডিউটি টুয়ার্ডস দ্য পেশেন্ট, এখানে পেশেন্টটা ডক্টরটা কি হচ্ছে না, ডিনাইজ করছে প্রেজেন্স অফ এনি ডিউটি টুয়ার্ডস দ্য পেশেন্ট। তো তখন সেটা কিন্তু ডেনিয়াল ডিফেন্স হবে। ঠিক আছে, তো এই জিনিসটা রয়েছে, তো ডেরিলিকশন হতে পারে লাইক দ্যাট। ঠিক আছে, ডিনাইল অফ ডেরিলিকশন হতে পারে, ফর এক্সাম্পল ট্রিটমেন্ট গিভেন বাই দ্য ডক্টর অ্যাজ পার স্ট্যান্ডার্ড, এগুলো সব রয়েছে। ঠিক আছে, তো ডেনিয়াল ডিফেন্স মানে প্রত্যেকটা কি হবে না, একটা ডক্টরের একটা রেসপন্সিবিলিটি, ডক্টরের প্রতি পেশেন্টের প্রতি ডিউটি করা, ট্রিটমেন্ট করা, ভালো কথা। এবং সে কিন্তু অ্যাজ পার স্ট্যান্ডার্ড গাইডলাইন, অ্যাজ পার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সেই কিন্তু ট্রিটমেন্ট করেছে। এরপরেও পেশেন্টের যদি কিছু হয় তাহলে সেখানে কিন্তু ডক্টর ইজ নট লায়াবল। ঠিক আছে, ডিনাইল ডিফেন্স অ্যান্ড অ্যানাদার ইজ ইউর denial of dereliction, denial of denial of denial of dereliction, তাহলে ডেনাইল করা কেউ না, ডক্টর ডিনাইজ দ্য পেশেন্টস ডিউটি টুয়ার্ডস দ্য পেশেন্ট। ঠিক আছে, ডক্টর, ডক্টর হচ্ছে কি, ডক্টর ডিনাইজ ডিনাইজ হচ্ছে প্রেজেন্স অফ এনি ডিউটি টুয়ার্ডস পেশেন্ট, টুয়ার্ডস হচ্ছে পেশেন্ট। ঠিক আছে, আচ্ছা, ডিনাইল হচ্ছে, ডিরেকশন মানে কি হচ্ছে না, রাইট ট্রিটমেন্ট, রাইট ট্রিটমেন্ট is given to the patient, is given to the patient, given to the is given to the patient as per standard guideline, as per standard guideline। ঠিক আছে, as per standard guideline,
অ্যাজ পার স্ট্যান্ডার্ড গাইডলাইন, তো সেই জন্য এই জিনিসটা রয়েছে, দ্যাট ইজ হচ্ছে ডিফেন্স। ঠিক আছে। আচ্ছা, থার্ড হচ্ছে আমরা যেটা দেখবো, দ্যাট ইজ অ্যাক্সিডেন্টাল অ্যাক্ট অর মিস অ্যাডভেন্টিয়ার। মিস অ্যাডভেন্টিয়ার এই জিনিসটা রয়েছে, দেখো সি। ডিএনআইএল ডিফেন্সের মধ্যে এই পুরোটা বলছে, এটা থার্ড বলবো না, এটা আমি সো সরি, এটা বলছি এটা। ঠিক আছে। ডিএনআইএল ডিফেন্সের মধ্যে এই জিনিসটা হচ্ছে, পেশেন্ট হচ্ছে ডিনাইস প্রেজেন্স অফ ইনিটিভিটি, এই জিনিসটা রয়েছে। ঠিক আছে। এন্ড অ্যানাদার ইজ ইওর এটা, হুম হুম, এবারটা পড়েছে, দ্যাট ইজ ডিনাইল ডেনিয়াল ডেডিকশন। ডেডিকশন মানে হচ্ছে কি, রাইট ট্রিটমেন্ট দিয়েছে অ্যাজ পার স্ট্যান্ডার্ড গাইডলাইন, তো এতে ক্ষতি গেলে তার কিছু করার নেই। হলো থার হচ্ছে মিস মিস অ্যাডভেন্টিওর। মিস অ্যাডভেন্টিওর মিস অ্যাডভেন্টিওর অর ইউ ক্যান সে অ্যাক্সিডেন্টাল, কোনো কিছু কজ হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল অ্যাক্ট লিখো। তোমার মিনিংটা বলছে অ্যাক্সিডেন্টাল অ্যাক্ট। সি, এখানে যেটা হয়, যদি ফর এক্সাম্পল কোনো আনএক্সপেক্টেড ডায়াগনোসিস হলো, থেরাপিটিক হলো, রিসার্চ রিলেটেড কোনো মিস অ্যাডভেন্টিয়ার হলো না, দ্যাট লিডস টু ড্যামেজ টু দ্য পেশেন্ট, তো তখন তো ডক্টরের কিছু করার নেই না, কারণ ডক্টর ইজ নট লায়াবেল, কারণ এখানে ডায়াগনোসিস ভুলভাল হয়েছে, ডায়াগনোসিস ঠিক মতো হয়নি, আর ওষুধ যেটা আমি দিয়েছি ট্রিটমেন্টের জন্য, ওষুধের ম্যানুফ্যাকচারে কোনো প্রবলেম আছে, তো তাতে আমার কিছু করার নেই না, অ্যাক্সিডেন্টাল কজ হতে পারে। তাহলে কিসের জন্য হতে পারে? আনএক্সপেক্টেড এনি আনএক্সপেক্টেড, কোনো আনএক্সপেক্টেড ডায়াগনোসিস হলো, ঠিক আছে, কোনো থেরাপিউটিক কোনো প্রবলেম হলো, ঠিক আছে, থেরাপিউটিক কোনো প্রবলেম হলো, ঠিক আছে, থেরাপিউটিক যে কোনো কোনো প্রবলেম হলো, আর রিসার্চ রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, রিসার্চ রিলেটেড প্রবলেম হয়েছে, কোনো রিসার্চ রিলেটেড প্রবলেম হয়েছে, তার ফলে পেশেন্টের ড্যামেজ হয়েছে, পেশেন্টের ড্যামেজ হয়েছে, পেশেন্টটা মেবি মারাও গেছে, কোনো অসুবিধা নেই, হলো পেশেন্টটা মেবি ড্যামেজ হয়েছে, ঠিক আছে, তাহলে তখন কিন্তু ডক্টর ইজ নট লায়াবেল। ডক্টর ইজ নট লায়াবেল, নট লায়াবেল। ঠিক আছে, ডক্টর কিন্তু সেখানে লায়াবেল না। ঠিক আছে, ডক্টর ইজ নট লায়াবেল রয়েছে, ডক্টর কিন্তু নট লায়াবেল না। ঠিক আছে, এটাকে কি বলে, ম্যাল অকারেন্সও বলে থাকে, নো নো পয়েন্ট, নো নো ম্যাল অকারেন্স বলে, ডক্টর ইজ নট লায়াবেল, দ্যাট ইজ ম্যাল অকারেন্স। ম্যাল অকারেন্স, ম্যাল অকারেন্স। ঠিক আছে, দিস ইজ ম্যাল অকারেন্সও বলে থাকি, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ মিস অ্যাডভেন্টার। মিস অ্যাডভেন্টার কিছু করার নেই এখানে। থার্ড দেখো, থার্ড পয়েন্ট হচ্ছে যে, এন্ড দ্য থার্ড পয়েন্ট হচ্ছে রেস ইন্ডিকেটর। আগেরটা ছিল রেস ইপসা লোকেটর, এটা হচ্ছে রেস ইন্ডিকেটর। তো হোয়াট ডু মিন বাই রেস ইন্ডিকেটর এটা? সি, হোয়াট ডু মিন বাই রেস ইন্ডিকেটর? সি দ্য গোল্ডেন পয়েন্ট। না, রেস ইন্ডিকেটর মানে হলো লিমিটেশন পিরিয়ড। ইয়েস, লিমিটেশন পিরিয়ড। হোয়াট ডু মিন বাই লিমিটেশন পিরিয়ড? না, লিমিটেশন পিরিয়ড মানে হলো দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম আফটার দ্য অ্যালিক নেগলিজেন্ট অ্যাক্ট উইথিন হুইচ, মানে ইন সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি, না, রেস ইন্ডিকেটর মানে একটা লিমিটেশন পিরিয়ড। ফর এক্সাম্পল, একটা কেউ ক্রাইম করলো, ঠিক আছে, তো সেই ক্রাইম হওয়ার জন্য একটা পার্টিকুলার টাইম আছে, যে এই টাইমের মধ্যেই কোর্টে কেসটাকে ফিল করতে হবে, আদারওয়াইজ যদি একটা টাইম চলে যায় তো তাহলেও কেস ফিল করলে কিছু হবে না। দ্যাট ইজ হচ্ছে রেস ইন্ডিকেটর আর লিমিটেশন পিরিয়ড। এটাকে আমরা রেস ইন্ডিকেটর বলে থাকি অর লিমিটেশন পিরিয়ড বলে। তো যদি কোনো ইলিগাল হয়, ঠিক আছে, যদি কোনো ইলিগাল হয়, তো একটা পার্টিকুলার টাইম থাকে, সেই টাইমের মধ্যেই সেই ইলিগাল বা নেগলিজেন্ট একটা কিন্তু আমাদের কোর্টে গিয়ে ফাইল করতে হবে, কোর্টে গিয়ে ফাইল করতে হবে, ঠিক আছে। সো এটা এরকম রয়েছে, তো এটা টাইম পিরিয়ড ফর ফিলিং এ কেস। রেস ইন্ডিকেটর বা লিমিটেশন পিরিয়ড মানে কি হবে? একটা পার্টিকুলার পিরিয়ড টাইম পিরিয়ড ফর ফিলিং এ কেস, ফর ফর ফিলিং এ কেস, ঠিক আছে। তো আরো ভালো ভাষায় বলি যে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম আফটার দ্য অ্যালিগড নেগলিজেন্ট অ্যাক্ট, এই জিনিসটা রয়েছে। তো মোটামুটি করে এই জিনিসটা রয়েছে, যে রেস ইন্ডিকেটর মানে কি হবে না, টাইম পিরিয়ড ফর ফিলিং এ কেস, কতটুকু টাইম লাগবে ফর ফিলিং এ কেস কোর্টের জন্য। ফর এক্সাম্পল, যদি সিভিল কেস হয় না, যদি সিভিল কেস হয় না, সিভিল কেসের জন্য 2 বছর, ক্রিমিনাল কেসের জন্য এনি টাইম তোমরা গিয়ে করতে পারো। তো সিভিল কেসের জন্য ম্যাক্সিমাম 2 বছরের মধ্যেই আমাকে জেলে, আমাকে কোর্টে গিয়ে কেসটাকে ফাইল করতে হবে। তো সিভিল কেস যদি হয়, যদি হয় তাহলে ম্যাক্সিমাম 2 ইয়ার্স। আর যদি ক্রিমিনাল কেস হয়, যদি ক্রিমিনাল কেস হয় না, তাহলে আনলিমিটেড টাইম, আনলিমিটেড টাইম, যে, ঠিক আছে, আনলিমিটেড টাইম, আনলিমিটেড টাইম, এনি টাইম তোমরা গিয়ে সেখানে কিন্তু কেসটাকে ফাইল করতে পারো কোর্টে গিয়ে, নো ডাউট অ্যাবাউট। ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে রেস ইন্ডিকেটর। ইউ হ্যাভ টু রিমেম্বার অলসো দিস পয়েন্ট, রেস ইন্ডিকেটর কি, আর লিমিটেশন পিরিয়ড, পার্টিকুলারলি কেসটাকে কতদিন অবধি আমরা ফিল করতে পারি। ফোর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্য নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স। আমি অলরেডি এটা পড়িয়েছি, বলেওছি যে নোভাস
যে রয়েছে নোভাস অ্যাক্টাস ইন্টারভিনি এই জিনিসটা, তো সেটাই বলে দেবে। নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, ইন্টারভেনিয়েন্স, ভেনিয়েন্স, ঠিক আছে, নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বাবা, জিনিসটা ভালো করে দেখে নিও। দ্য ফিফথ পয়েন্ট ইজ নোভাস intervenience, and the fifth one is contributory negligence, calculated risks already বলেছি। contributory negligence, for example patient contribute করেছে, তাহলে তখন ডক্টর ইজ নট লায়াবল, না, হ্যাঁ না? contributory negligence এটার উপর ডিপেন্ড করছে। তো 6 পয়েন্ট হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক ডক্ট্রিন। ধরো ফর এক্সাম্পল একটা ট্রিটমেন্টের জন্য তার রিলেটিভ রিস্ক ইজ টু বেনিফিট, বেনিফিট রেশিও, ওটা দেখেই ট্রিটমেন্টটা চালু করেছি, এবং বলেওছিলাম যে একটা পেশেন্টের এটা ক্ষতি হতে পারে, ঠিক আছে, বলে আমি ট্রিটমেন্টটা চালিয়েছি, তো সেটাও একটা হতে পারে। ক্যালকুলেটেড রিস্ক ডক্ট্রিন, ক্যালকুলেটেড রিস্ক ডক্ট্রিন, ডক্ট্রিন এগুলো সব পড়ছে। ক্যালকুলেটেড রিস্ক ডক্ট্রিন, কন্ট্রিবিউটর নেগলিজেন্স, এগুলো সব পড়ছে। নামাজ অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, এগুলো সব পড়ছে, ঠিক আছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট মেডিকেল নেগলিজেন্স, ঠিক আছে। এবার আমরা যেটা যাবো নেক্সট টপিক, দ্যাট ইজ কনসেন্ট। ওকে, তো কনসেন্টটা গিয়ে আমরা তাহলে এটা শেষ করবো। সো লেটস বিগিন উইথ কনসেন্ট। ওকে, নেক্সট টপিক, লেটস সি কনসেন্ট। Consent. Okay, now see those important point from consent. Okay, okay, see. Mm-hmm. তো সি দোজ ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রম কনসেন্ট। ওকে, নাও, তো কনসেন্ট মানে কি হচ্ছে না, কনসেন্ট মানে হচ্ছে দুটোর বেশি পিপল, দুটোর বেশি যদি একটা জনসংখ্যা বা পিপল যদি একটা সেম জিনিস নিয়ে অ্যাগ্রি হয়, তখনই সেটাকে বলবো ইন দ্য সেম সেন্স বলবো কনসেন্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল দুটোর বেশি পিপল হতে হবে, একজন বললে হবে না, মোর দেন যদি দুটোর বেশি পিপল হয় না, দুজন বা দুটোর বেশি যদি পিপল হয় এবং একই জিনিস নিয়ে তারা যদি এগ্রি থাকে না, তখন সেটাকে কনসেন্ট বলবে। তাহলে ডেফিনেশন তোমাদের প্রফে জিজ্ঞাসা করবে। সো দেখো ডেফিনেশন, না ডেফিনেশনটা হচ্ছে কনসেন্ট হচ্ছে যদি মোর দেন দুটো পিপল হয়, যদি মোর দেন দুটো পিপল হয়, ঠিক আছে, ইফ দে এগ্রি অন দ্য সেম থিং, ঠিক আছে, ইফ দে এগ্রি অন দ্য সেম থিং, ঠিক আছে, এগ্রি অন দ্য সেম থিং, ইফ দে এগ্রি অন দ্য সেম থিং, সেম থিং যদি নিয়ে তারা যদি এগ্রি হয় ইন দ্য সেম সেন্স, মানে একই মিনিংও, ইন দ্য সেম সেন্স, তখন সেটাকে বলবো কি না কনসেন্ট, তখন সেটাকে কি বলবো, ডেফিনেশন হচ্ছে কনসেন্ট। ওকে, তো কনসেন্ট হচ্ছে এই জিনিসটা হলো। নাও তো টাইপ অফ কনসেন্ট দেখো, তো কনসেন্টের মধ্যে এই জিনিসটা রয়েছে, তো টাইপ অফ কনসেন্ট দেখো, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট, টাইপ অফ কনসেন্ট। 352 আইপিসি দেওয়া আছে, 352 আইপিসি দ্বারা দেওয়া আছে, যদি উইথাউট কনসেন্ট ছাড়া আমরা যদি কোনো ট্রিটমেন্ট চালু করি, তো সেটাকে অ্যাসাল্ট বলে, তো এটা হচ্ছে পানিশেবল আন্ডার 352 আইপিসি, ঠিক আছে। উইথাউট কনসেন্ট যদি আমরা তাকে করি, 12টা বেজে যাবে তখন, উইথাউট কনসেন্ট দিয়ে, উইথাউট কনসেন্ট নিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে সেটা কিন্তু পানিশেবল, ঠিক আছে, সেটা কিন্তু পানিশেবল আন্ডার, হুইচ ইজ পানিশেবল আন্ডার 352 আইপিসি, হুইচ ইজ পানিশেবল আন্ডার, হুইচ ইজ পানিশেবল আন্ডার, পানিশেবল আন্ডার কি, ইয়েস 352 আইপিসি, 352 আইপিসি, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। ওকে, নাও এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে টাইপ অফ আইপিসি। সি ইম্পর্টেন্ট পয়েন্ট अबाउट टाइप ऑफ आईपीसी, माने कॉन्सेंट, कॉन्सेंट का टाइप की है, यस, सी दोस इंपॉर्टेंट पॉइंट कॉन्सेंट के टाइप। নো বেসিক্যালি কনসেন্টকে আমরা জানো দুটো ভাগে ভাগ করে থাকি, মানে টাইপের মধ্যে দুটো না, চারটে টাইপ আছে কনসেন্টের টাইপ গুলো, তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টাইপের মধ্যে প্রথম হচ্ছে একটা ইমপ্লাইড কনসেন্ট আছে, ইমপ্লাইড এক্সপ্রেসড কনসেন্ট আছে, ব্লাঙ্কেট কনসেন্ট আছে, ব্লাঙ্কেট কনসেন্ট আর ওপেন কনসেন্ট, এন্ড অ্যানাদার ইজ ইওর সাবস্টিটিউট কনসেন্ট, এন্ড অ্যানাদার ইজ ইওর সাবস্টিটিউট কনসেন্ট। সো লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ইমপ্লাইড কনসেন্ট, ইমপ্লাইড, ইমপ্লাইড কনসেন্ট পড়েছে, implied consent পড়েছে, and second is your expressed content, expressed, expressed consent পড়েছে, expressed consent পড়েছে। এই জিনিসটা থার্ড ইজ ইওর, থার্ড ইজ ইওর হচ্ছে ব্ল্যাঙ্কেট আর ওপেন কনসেন্ট, ঠিক আছে, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট, or you can say open consent,
ওপেন কনসেন্ট, ঠিক আছে, আমি সি লিখছি। আর ফোর্থ অ্যান্ড এলিজিবল সাবস্টিটিউট কনসেন্ট, ঠিক আছে, চারটে টাইপ জিজ্ঞাসা করবে এক্সামিনার। সাবস্টিটিউট, সাবস্টিটিউট কনসেন্ট, ঠিক আছে, সাবস্টিটিউট কনসেন্ট, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ইমপ্লয়েড কনসেন্ট। ইমপ্লয়েড হলো কি না, আমরা কনসেন্ট নেবো কি বডি গ্যাস্টার দেখে, তার ল্যাঙ্গুয়েজ দেখে, জাস্ট জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন দেখে করবো, দ্যাট ইজ ইমপ্লয়েড কনসেন্ট। তেমন কোনো আহামরি ব্যাপার না। তো সেই জিনিসটা রয়েছে সি। তো ইমপ্লয়েড কনসেন্টের ক্ষেত্রে কি হবে বেটা, ইমপ্লয়েড কনসেন্টের ক্ষেত্রে জাস্ট জাস্ট অন বডি ল্যাঙ্গুয়েজ দেখে, জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ দেখে, জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার গেস্টার দেখে, বডির আবভাব দেখে এগুলো করা হয়ে থাকে, ঠিক আছে। আবভাব দেখে এগুলো করা হয়ে থাকে। টাইপ অফ কনসেন্ট, তো টাইপ অফ কনসেন্ট ইউ ক্যান ইজিলি রিমেম্বার আইওএস অর আইএস। ইমপ্লয়েড কনসেন্ট, ওপেন কনসেন্ট, সাবস্টিটিউট কনসেন্ট, আর এক্সাম দিতে হয়েছে কি ইউপিএসসি, তবে আমরা এটা পাস করতে পেরেছি। আইওএস, ইমপ্লয়েড কনসেন্ট, ওপেন কনসেন্ট, সাবস্টিটিউট কনসেন্ট এন্ড এক্সপ্রেস কনসেন্ট। তো এখানে হচ্ছে বেসিক্যালি কি করে না, বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের দেখতে হয়, বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে হয়, গেস্টার দেখতে হয়, গেস্টটা দেখতে হয় জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন দেখে, যখন আমরা কনসেন্টটা নিই হয়। এক্সপ্রেস কনসেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে বেসিক্যালি ওরাল অথবা রিটেন ফর্মে নিয়ে হয় থাকে, ভেরি ভেরি ইজি জিনিস আছে। ওরাল ফর্মে নিয়ে হয় থাকে অথবা রিটেন ফর্মে নিয়ে হয় থাকে, হলো। এবারে ওরাল এবং রিটেন ফর্মের মধ্যে থেকে রিটেন ফর্মটা হচ্ছে বেস্ট ফর্ম অফ কনসেন্ট, ঠিক আছে। এবং এটাকেই হচ্ছে তোমার তাকে বলা হয় থাকে রিটেন ফর্ম অর ইনফর্মড কনসেন্ট বলা হয় থাকে। রিটেন ফর্মের কনসেন্ট হচ্ছে ভালোভাবে নেওয়া থাকে, ওরালি অথবা রিটেন। রিটেনটা হচ্ছে মোস্ট কনসেন্ট, ইম্পর্টেন্ট কনসেন্ট আছে। রিটেন মানে কি, ফর এক্সাম্পল রিটেন ফর্মে নিয়ে নিলাম, ফর এক্সাম্পল তার ডায়াগনোসিস সম্বন্ধে তাকে বলবো, কনসেন্ট নেওয়ার আগে তার ডায়াগনোসিস সম্বন্ধে, ট্রিটমেন্ট করলে তার প্রোগনোসিস কেমন হবে, কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, কি কি বেনিফিট হবে, কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে, পরবর্তীকালে কি রিস্ক হতে পারে, এই ট্রিটমেন্টের কত টাকা খরচ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমরা হচ্ছে কনসেন্ট তাকে জানাবো। তো ওই জন্য এটাকে এক্সপ্রেস কনসেন্ট, আর একটা নাম হচ্ছে এটাকে ইনফর্মড কনসেন্ট হচ্ছে। ইনফর্মড কনসেন্টও বলে থাকে, তার কারণ হচ্ছে বেটা এটাকে ইনফর্মড কনসেন্টও বলে থাকে। ইনফর্ম করছি, ঠিক আছে, এটাকে আমরা ইনফর্মড কনসেন্টও বলে থাকি, ইনফর্মড কনসেন্টও বলে থাকি। এবং রিটেন ফর্মে ওরালি হতে পারে, রিটেনই হতে পারে, আমরা জানিয়ে দেবো আগে থেকেই। মানে কনসেন্ট নেওয়ার আগে আগে থেকে কনসেন্ট করছি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, বেনিফিট রিস্ক রেশিও, কি কি হতে পারে, কত কস্ট হতে পারে, কি কি প্রবলেম হতে পারে, লাইক দ্যাট। ওকে, এটা। এবার চলো ব্লাঙ্কেট বা ওপেন কনসেন্ট। ব্লাঙ্কেট বা ওপেন কনসেন্টের ক্ষেত্রে কি করা হয় থাকে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। না, ব্লাঙ্কেট বা ওপেন কনসেন্টের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে কি হবে না, এটা হচ্ছে এখানে হচ্ছে পেশেন্টের ইন্টারেস্টের জন্য না, আমরা যা দরকার সব সব জিনিসগুলোই করবো। অর্থাৎ এখানে কি হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেশন যখন হচ্ছে ট্রিটমেন্টটা হবে না, সবকিছু আমরা কনসেন্ট নিতে পারি সব কিছুর জন্য, ইন্টারেস্ট অফ দ্য পেশেন্টের জন্য। এটা পার্টিকুলারলি যখন অ্যাডমিশন হয় তখনই করা হয়ে থাকে। অ্যান্ড ঠিক আছে, পেশেন্টের ইন্টারেস্টের জন্য আমরা যে কোনো ধরনের কনসেন্ট নিতে পারি, পুরো টোটালি ওপেন, এভরিথিং আমরা কিন্তু কনসেন্ট নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ইনভ্যালিড, এটা ইন্ডিয়াতে ব্ল্যাঙ্কেট কনসেন্টটা ইন্ডিয়ার মধ্যে চলে না, ঠিক আছে। এটা কিন্তু কখন করা হয়ে থাকে, আমি শুধু বলে দিই, ব্ল্যাঙ্কেট বা ওপেন কনসেন্ট করা হয়ে থাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, ঠিক আছে। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আমরা পুরোপুরি ভাবে সমস্ত কনসেন্ট গুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওয়ান কনসেন্ট নিয়ে নিচ্ছি সমস্ত জিনিসগুলো, একবার কনসেন্ট নিলাম এই জিনিসটা। কিন্তু পেশেন্টের যখন ধরো অ্যাডমিশনের সময় জ্ঞান ছিল না, সে সারা দিয়ে দিয়েছে, পরবর্তীকালে পেশেন্টের পরে জ্ঞান ফিরতেছে, বলছে না আমি এটা এটা করতে বলিনি, তো ব্যাপারটা সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য এটা ইন্ডিয়ার মধ্যে ভ্যালিড নেই, এটা ইনভ্যালিড, ইনভ্যালিড, কাটো। দিস ইজ ইনভ্যালিড ইন ইন্ডিয়া, ইনভ্যালিড ইন ইন্ডিয়া, ব্ল্যাঙ্কেট বা ওপেন কনসেন্ট করা হয় না, ঠিক আছে। আচ্ছা নাও, তো এই জন্য এটা ডিসকারেজ করা হয়ে থাকে, কারণ অল এট দ্য টাইম অফ অ্যাডমিশন এভরিথিং কনসেন্ট নেওয়া হয়, তো তো এটা অনেক সময় সমস্ত করতে পারে। হোয়াট আর দ্য সাবস্টিটিউট কনসেন্ট কি না, সাবস্টিটিউট কনসেন্ট হলো পেশেন্ট আনএবল টু গিভ কনসেন্ট, কারণ হতে পারে সে মেন্টালি ইল ছিল, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য কোনো ইনটক্সিকেন্ট ছিল, তো ওই জিনিসটা হতে পারে, তখন কিন্তু পেরেন্ট অর গার্জেন গিভ কনসেন্ট, ঠিক আছে। সাবস্টিটিউট মানে কি, পেশেন্টের পরিবর্তে তার গার্জেন দিচ্ছে, অর তার কোনো তোর ধরো ওয়াইফের হাজবেন্ড দিচ্ছে, লাইক দ্যাট, সে কিন্তু কনসেন্ট দিচ্ছে, তো সেই সেটা হচ্ছে সাবস্টিটিউট কনসেন্ট, ঠিক আছে, বেসিক থিং। সাবস্টিটিউট কনসেন্ট এটা হচ্ছে বেসিক থিং, ঠিক আছে। কি আছে এখানে না, পেশেন্টটা, এখানে পেশেন্ট হচ্ছে মেন্টালি ইল আছে, মেন্টালি ইল আছে, অর ইউ ক্যান সে আনস্টেবল আছে, ওকে, অর আনকনসিয়াস আছে, অর ইউ ক্যান সে আনকনসিয়াস আছে, আনকনসিয়াস আছে,
ঠিক আছে? তো তখন আমরা কি করবো, তখন তার গার্জেন যে হবে, ধরো গার্জেন অর ইউ ক্যান সে পেরেন্ট, আর কোনো গার্জেন যদি হয়, কোনো টিচার, স্কুলের টিচার হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, তো গার্জিয়ান কিন্তু সে কনসেন্ট দেবে। দ্যাট ইজ সাবস্টিটিউট কনসেন্ট, দ্যাট ইজ সাবস্টিটিউট কনসেন্ট। এই জিনিসটা রয়েছে, ভেরি ভেরি সিম্পল। ইমপ্লয়েড কনসেন্ট, ইনফর্মড কনসেন্ট, ঠিক আছে, সাবস্টিটিউট কনসেন্ট অ্যান্ড দ্য ওপেন আর ব্ল্যাঙ্কেট কনসেন্ট। নাও এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডক্ট্রিন অফ কনসেন্ট অ্যান্ড রুল অফ কনসেন্ট। ঠিক আছে, তো চলো লেটস ডিসকাস ডক্ট্রিন অফ কনসেন্ট। ডক্ট্রিন অফ কনসেন্ট দেখো, ডক্ট্রিন অফ কনসেন্ট, ডক্ট্রিন অফ কনসেন্ট। তো ডক্ট্রিন অফ কনসেন্ট দেখো, ডক্ট্রিন অফ কনসেন্ট, তো ডক্ট্রিন অফ কনসেন্ট কি হবে না, ডক্ট্রিন অফ ফুল ডিসক্লোজার। ঠিক আছে, আমাকে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেওয়া হবে, তারপরে কিন্তু কনসেন্ট নেওয়া হবে। তো প্রথম পয়েন্টটি হচ্ছে ডক্ট্রিন অফ কনসেন্টের মধ্যে কি কি খেয়াল রাখতে হবে আমাদেরকে, ফুল ডিসক্লোজার হতে হবে। ডক্টর কিন্তু যেন ফুল ডিসক্লোজ করে। ঠিক আছে, ডক্ট্রিন কিন্তু অলওয়েজ অফ ফুল ডিসক্লোজার হয়, ডিসক্লোজার হয়। ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। ঠিক আছে, কমপ্লিট ইনফরমেশন দেবো, তারপরে কিন্তু কনসেন্টটা নেবো। ঠিক আছে, সেকেন্ড, ডকট্রিন অফ পার্সিয়াল হতে পারে, অফ পার্সিয়াল ও ডিসক্লোজার হতে পারে। যেমন ফর এক্সাম্পল, এক্সাম্পল গুলো কি কি হতে পারে, পার্সিয়াল বা থেরাপিউটিক প্রিভিলেজ হতে পারে। ফর এক্সাম্পল, পেশেন্টের কিছু বেনিফিটের জন্য, ঠিক আছে, পেশেন্টের ধরো কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট আছে, নিউরো সাইকিয়াট্রিক পেশেন্ট আছে, তখন কিন্তু তাকে পুরো ইনফরমেশন দিলে হবে না, তাকে অর্ধেকটা দেবো, বাড়িটা অর্ধেকটা তার গার্জেনকে দেবো। তখন কিন্তু আমরা কি করে থাকি, পার্টিকুলারলি পার্সিয়াল ডিসক্লোজার করতে থাকি। পার্সিয়াল ডিসক্লোজার কাদের ক্ষেত্রে করা হয়ে থাকে, ভেরি সিম্পল, এটা করা হয়ে থাকে সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য। সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য এটা মেনলি করা হয়ে থাকে, সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য এটা করা হয়ে থাকে, ভেরি সিম্পল। থার সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য এটা মেনলি করা হয়ে থাকে, দিস ইজ ভেরি সিম্পল। ওকে, তো এটা সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য মেনলি করা হয়ে থাকে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ডক্টর ডক্টরিন অফ ইনফর্মড রিফিউশন। ডক্টর অফ ইনফর্মড রিফিউশালের ক্ষেত্রে কি হবে না, পেশেন্ট কিন্তু একবার ফুললি ইনফর্ম, পেশেন্টের কিন্তু সেই রাইটটা আছে, সে কিন্তু চাইলে সে রিফিউজ করতে পারে। ঠিক আছে, তাকে ফুললি সবকিছু ইনফর্ম করে করে দিল, তারপর সে কিন্তু কনসেন্ট দিল না, এটাও হতে পারে। তো ইনফর্ম রিফিউজালের প্রপার্টি আছে। ডকট্রিন অফ ইনফর্মড রিফিউজাল, অর্থাৎ পেশেন্টকে সবকিছু জানানোর পর পেশেন্টকে কিন্তু না করে দিল। ঠিক আছে, অর্থাৎ পেশেন্ট হ্যাজ রাইট টু রিফিউজ, পেশেন্ট হ্যাজ রাইট টু রিফিউজ। ঠিক আছে, পেশেন্টের কিন্তু সেই রিফিউজ করার ক্যাপাবিলিটি আছে, রাইটটা আছে, আফটার বিইং ফুললি ইনফর্ম, সবকিছু জানার পর সেই জিনিসটা সে কিন্তু করতে পারে। ঠিক আছে, তাহলে ফুললি ডিসক্লোজার করতে হবে, পার্সিয়াল করতে হবে, ইনফর্ম ডিসক্লোজার করতে হবে। আচ্ছা, ডক্টরিন অফ এক্সটেন্ডেড কনসেন্ট, অনেক সময় কি হয় না, পার্টিকুলারলি একটা পেশেন্টকে আমি একটা প্রসিডিউরের জন্য, একটা অপারেশন করবো, তার জন্য কনসেন্ট নিলাম, এবং আমরা যখন দেখতে পেলাম পার্টিকুলারলি পেশেন্টটার লাইফ থ্রেটেনিং ব্যাপার হয়েছে, তো সে তখন কিন্তু আমরা কনসেন্ট ছাড়াও আমরা কিন্তু প্রসিডিউরটা করতে পারি। ঠিক আছে, যদি দেখি পেশেন্টটা ইমার্জেন্সি লাইফ কন্ডিশনে আছে, পেশেন্টটা তখন আনকনসিয়াস আছে, তখন কিন্তু আমরা এটা করতে পারি, ক্যান বি এক্সটেন্ডেড অনলি ইফ দ্য লাইফ সেভিং কন্ডিশন হয়। ঠিক আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা করা হয় না। ঠিক আছে, এক্সটেন্ডেড কনসেন্ট বলে, এটাকে বলে এক্সটেন্ডেড কনসেন্ট, মানে কনসেন্ট যতটা নিয়েছি তার থেকেও বেশি নিচ্ছি, কিসের জন্য, তার কারণ হচ্ছে তার লাইফ থ্রেটেনিং কন্ডিশন আছে, লাইফ সেভিং আছে, সেই জন্য। ঠিক আছে, তাহলে ডক্টরিন অফ এক্সটেন্ডেড কনসেন্ট মানে হলো একটা স্পেসিফিক পার্সন, একটা স্পেসিফিক প্রসিডিওরের জন্য কনসেন্ট নিলাম, তারপরে দেখলাম যে পেশেন্টটা ইমার্জেন্সি কন্ডিশন আছে, লাইফ সেভিং কন্ডিশন আছে, তারপরে অ্যাডিশনাল প্রসিডিওরও করে দিলাম। এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যান করা হয়, ইন্ডিয়ায় চালানো হয় না। ঠিক আছে, ওকে, না ফিফথ পয়েন্ট দেখো, ফিফথ পয়েন্ট হচ্ছে এক্সটেন্ডেড কনসেন্ট হলো ইনফর্ম রিফিউজাল জিনিসটা রয়েছে। ফিফথ হচ্ছে তোমার এমার্জেন্সি ডক্টরিনটাও রয়েছে, একটা এমার্জেন্সি ডক্টরিনটাও রয়েছে। তো সি ইম্পর্টেন্ট পয়েন্ট, এমার্জেন্সি না, এমার্জেন্সি ডক্টরিন অফ ডক্টরিন অফ ইমার্জেন্সি। তো ইমার্জেন্সির ক্ষেত্রে কি করা হয় থাকে না, ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু কনসেন্টের দরকার হয় না। আমি আবার বলছি, যদি ইমার্জেন্সি থাকে, তো ইমার্জেন্সি যদি থাকে তো পেশেন্ট আনকনসিয়াস হলে তখন কিন্তু তোমার এটা তো হয় না, এটা 92 আইপিসি দ্বারা গিভেন হয়, ইট ইজ গিভেন বাই 92 আইপিসি, ভেরি গুড। এবং এটা হচ্ছে ইটস নট নিডেড,
কনসেন্ট ইজ নট নিডেড ইন কেস অফ ইমার্জেন্সি, বিকজ সেখানে পেশেন্টের লাইফ সেভিং হয়ে যাচ্ছে না, তো সেখানে কিন্তু কনসেন্টের দরকার পড়ে না, কনসেন্টের দরকার পড়ে না, এবং কনসেন্টের নো নিড। এবং সাথে সাথে কনসেন্ট আর কাদের ক্ষেত্রে দরকার পড়ে না, যদি পেশেন্টটা আনকনসিয়াস থাকে, ঠিক আছে, এবং পেশেন্টের কোনো রিলেটিভও নেই, তখন কি করবে বলো? এমার্জেন্সি প্রসিডিউর চলছে, তখনও কিন্তু আলটিমেটলি এই জিনিসটা হবে। এবং ডক্টরটা যদি এমার্জেন্সি কন্ডিশন আছে, হলো, পেশেন্টটা ধরো কনসিয়াস, পেশেন্টটা পেশেন্টটা কনসিয়াস, ঠিক, ঠিক। তো তখন কিন্তু কনসিয়াস হলে কি হবে, তখন কিন্তু পেশেন্টটা যদি কনসিয়াস না, তখন কিন্তু সে চাইলে সে কিন্তু কনসেন্ট নাও দিতে পারে, ঠিক আছে, তখন কিন্তু সে চাইলে কনসেন্ট নাও দিতে পারে, তখন কিন্তু কনসেন্ট যদি না দেয় না, না, তাহলে তখন কিন্তু ডক্টর প্রসিডিওরও করতে পারবে না। তো পেশেন্টের যদি কনসিয়াস আছে, সে ডোন্ট গিভ কনসেন্ট, সে কিন্তু কনসেন্ট দিল না, না, তাহলে কিন্তু ডক্টর প্রসিডিওরও করতে পারবে না, ডক্টর ক্যানট ডু প্রসিডিওর, ডক্টর কিন্তু তখন প্রসিডিওরও করতে পারবে না, প্রসিডিওর করতে পারবে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমার্জেন্সি আনকনসিয়াস হয়েছে, কনসেন্ট ছাড়াই প্রসিডিওর করতে পারে, প্রসিডিওর করতে পারে, ঠিক আছে, প্রসিডিওর করতে পারে। পেশেন্টটা কনসিয়াস হয়ে আছে, পেশেন্টটা কনসিয়াস হয়ে আছে, ঠিক আছে, তখন ডক্টর ক্যান নট ডু প্রসিডিওর, ঠিক আছে, যদি ধরো পেশেন্টটা কনসেন্ট দিল না, না, ডক্টর ক্যান নট ডু প্রসিডিওর, ডক্টর ক্যান নট ডু প্রসিডিওর, ঠিক আছে। আচ্ছা, next and not the least, that is your next and not the least, that is your doctrine of loco parentis, very very important, doctor of loco parentis, what do you mean by loco parentis? See the important point, loco parentis মানে হলো, যদি বাচ্চা হয় না, চাইল্ডের বাচ্চা ধরো লেস দেন 12 ইয়ার্স, সে ধরো এখন রেসিডেন্টিয়াল স্কুলে আছে বা বাড়ি বাইরে গেছে, টিচারে কোনো ট্রিপে গেছে, তো তখন পেশেন্ট কোনো কারণে চাইল্ডার হচ্ছে কি হলো না, ইল হয়ে গেল, ঠিক আছে, তখন কি হবে না, তখন তো কেউ নেই না, তখন যে চার্জে আছে সেই কিন্তু তাকে কনসেন্ট দেবে, ঠিক আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোকো প্যারেন্টিস মানে হলো যখন তাদের চাইল্ড লেস দেন 12 ইয়ার্স বাড়িতে থাকে না, ধরো রেসিডেন্সিয়াল স্কুলে থাকে, রেসিডেন্সিয়াল, ঠিক আছে, রেসিডেন্সিয়াল স্কুলে আছে, নো প্রবলেম, সে সেখানে গিয়ে ইল হলো, তখন কিন্তু যে চার্জে থাকবে, টিচার ইনচার্জ, টিচার ইনচার্জ, ঠিক আছে, টিচার ইনচার্জ কিন্তু গিভস কনসেন্ট, টিচার ইনচার্জটা কিন্তু গিভস কনসেন্ট, ঠিক আছে। তো লোকো প্যারেন্টিস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোকো প্যারেন্টিস মানে কি এই জিনিসটা রয়েছে, ঠিক আছে, চাইল্ড লেস দেন 12 ইয়ার্স, তখন রেসিডেন্সিয়াল স্কুলে, তখন টিচার ইনচার্জ যে চার্জে আছে, সে কিন্তু কনসেন্ট দেবে, সবাই দেবে না, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাট ইজ অল অ্যাবাউট এটা, ফুল ডিসক্লোজ, পার্সিয়াল, ইনফর্ম, এটা হবে এমার্জেন্সি, এক্সটেন্ডেড কনসেন্ট, লোকো প্যারেন্টিস, লাইক দ্যাট। চলো এবার দেখবো রুল অফ কনসেন্ট, এটা দেখি আমরা শেষ করব আজকে পুরো ওয়ান শট, ওকে। তো লেটস সে রুল অফ তোমার হচ্ছে রুল অফ কনসেন্ট। দেখো কনসেন্ট নিতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে মেডিকেল এক্সামিনেশন করতে হয়, মেডিকেল এক্সামিনেশন পার্টিকুলারলি হচ্ছে জিপি, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, ঠিক আছে, যদি 12 ইয়ার্স হয়। আর আরো অন্যান্য মেজর প্রসিডিউরের জন্য মোটামুটি করে আরো এক্সামিনেশন টিক্সামিনেশন করে করতে হয়। তো দেখো দেখো রুল অফ কনসেন্ট, মানে কনসেন্ট কত বছর অবধি নেওয়া যেতে পারে, কখন নেব, কাদের জন্য নেব, সেগুলো দেখতে হবে। তো রুল, তো ডক্টরিন দেখলাম, কনসেন্টের ডক্টরিন গুলো, রুলটা কি না, ফার্স্ট রুল হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, মানে হচ্ছে কি না, মিনিমাম এজ আমরা ধরো জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করবো না, জেনারেল বডি এক্সামিনেশন, জেনারেল বডি পার্ট এক্সামিনেশন করবো, তো মিনিমাম এজ কতটুকু হওয়া যায়? তো জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য মিনিমাম এজ হওয়া চাই 12 ইয়ার্স, লেস দ্যান 12 ইয়ার্স হলে আমরা কিন্তু জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করবো না। ফর জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন মিনিমাম এজ এজ টু গিভ কনসেন্ট, দ্যাট ইজ 12 ইয়ার এক্সামিনেশন, 12 বছর হলে তবেই কিন্তু আমি সেখান থেকে কনসেন্ট পাবো, তার নিচে হলে আমরা কিন্তু সেটাকে কনসেন্ট বলে মানবো না, ঠিক আছে। কোনো সার্জিক্যাল প্রসিডিওর অর এনি মেজর প্রসিডিওর হলে তখন কিন্তু কি হবে, তখন কিন্তু তোমার হচ্ছে 18 ইয়ার্স হতে হবে, তখন কিন্তু 18 ইয়ার্স হতে হবে, ঠিক আছে। কোনো মেজর প্রসিডিওর, ফর এক্সাম্পল সার্জিক্যাল, পার ভ্যাজেনাল, পার রেক্টাল এক্সামিনেশন হলে তখন কনসেন্ট নেওয়ার জন্য আহ, বয়সটা কত, মিনিমাম এজ কত হবে, 18 ইয়ার্স। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন হলে 12 ইয়ার্স, আর তারপর তোমার মেজর প্রসিডিওর,
মেজর প্রসিডিওর, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, যা যা আছে মোটামুটি করে, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, রেকটাল এক্সামিনেশন। তো এগুলোর জন্য কত? 18 ইয়ার্স। 18 ইয়ার্স হলে তবেই আমি কিন্তু কনসেন্ট পাবো, লেস দ্যান 18 ইয়ার্স হলে তার কিন্তু কনসেন্টটা ভ্যালিড বলে ধরবো না। না, সেকেন্ড পয়েন্ট ইজ, সেকেন্ড পয়েন্ট ইজ হচ্ছে তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অটোপসি। অটোপসি হচ্ছে কি না, অটোপসি করতে গেলে কত হতে হবে আমরা জানি। দু ধরনের মেনলি অটোপসি আছে। ওয়ান ইজ মেডিওলিগাল অটোপসি এন্ড অ্যানাদার ইজ ইউর প্যাথোলজিক্যাল অটোপসি। তো মেডিওলিগাল অটোপসি ক্ষেত্রে না তখন সেখানে কনসেন্ট দরকার পড়ে না, ঠিক আছে। মেডিওলিগাল এম এর পর এন, নো নিড। প্যাথোলজিক্যাল অটোপসি ক্ষেত্রে করতে গেলে কিন্তু বডি, আমাদের রিলেটিভস এর ক্ষেত্রে কনসেন্ট নিতে হবে, ঠিক আছে। তো অটোপসি দেখো, রুল নাম্বার 2, অটোপসি, মেডিকেল এক্সামিনেশনের পর অটোপসি। অটোপসি হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে মেডিও লিগাল অটোপসি অ্যান্ড প্যাথোলজিক্যাল অটোপসি। তো প্যাথোলজিক্যাল মেডিও লিগাল অটোপসি, এম আছে, এম এর পর এন, নট রিকোয়ার কনসেন্ট, নট কনসেন্ট। আর প্যাথোলজিক্যাল অটোপসির ক্ষেত্রে কিন্তু কনসেন্ট দরকার হয়, কনসেন্ট দরকার হয় ফ্রম ফ্রম রিলেটিভস, রিলেটিভস থেকে কনসেন্টের দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, মেডিকেল এক্সামিনেশন অফ রেপ ভিকটিম অ্যাকিউজড যে আছে, তো তাদের ক্ষেত্রে আমরা তো কনসেন্ট একদমই নেবো, 100% নেবো। তো যখন রেপ হয়, ভিকটিম হয়, অ্যাকিউজড হয়, তো তার ক্ষেত্রে তো নিতেই হয়। তো লেটস সি কনসেন্ট কি করা হয় থাকে ফর রেপ ভিকটিম এন্ড অ্যাকিউজড। রেপ ভিকটিম, যাকে রেপ করা হয়েছে, এন্ড অ্যাকিউজড, যে করেছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রেপ ভিকটিমের ক্ষেত্রে কি করা হয় থাকে, রেপের ক্ষেত্রে, রেপ যে করেছে না, রেপ যে অ্যাকিউজড করেছে না, তো রেপের ক্ষেত্রে যাকে রেপ করেছে তার কাছ থেকে কনসেন্ট নিতে হয়, এটা ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। আর অ্যাকিউজড এর ক্ষেত্রে কিন্তু নট ম্যান্ডেটরি, রেপ ভিকটিম আর রেপ অ্যাকিউজড, ঠিক আছে। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি নিয়েই তবে আমরা কিন্তু এক্সামিনেশন করব। তোমার হচ্ছে কনসেন্ট নিয়ে করতে হয়। আর অ্যাকিউজড যেটা করেছে তার ক্ষেত্রে নট ম্যান্ডেটরি। তো এটা তোমাদের জিজ্ঞাসা করবে, না এটা তোমাদের জিজ্ঞাসা করবে কনসেন্ট কার ক্ষেত্রে নিয়ে হয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেপ ভিকটিমের ক্ষেত্রে নিয়ে হয়ে থাকে, যাকে রেপ করা হয়েছে তার ক্ষেত্রে কনসেন্ট ম্যান্ডেটরি। রেপ অ্যাকিউজড এর ক্ষেত্রে নট ম্যান্ডেটরি, ঠিক আছে। তার ক্ষেত্রে কনসেন্টের দরকার নেই বাবা, যে করেছে রেপ তাকে দরকার নেই, যাকে করেছে তার ক্ষেত্রে থেকে নিতে হবে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্টকে নিতে হবে, রিমেম্বার হাজবেন্ড না, হাজবেন্ড নট কনসেন্ট, নট নিডেড, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তোমার 89 আইপিসি, যদি চাইল্ডের ক্ষেত্রে লেস দ্যান 12 ইয়ার্স হয় না, তার কিন্তু কনসেন্টটাকে আমি ভ্যালিড বলে কনসিডার করবো না, তার ক্ষেত্রে গার্জেনটাকে ধরতে হবে 89 আইপিসি, ঠিক আছে। 89 আইপিসি ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে, খেয়াল রাখবে। 89 আইপিসি ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে। তো লেস দ্যান 12 ইয়ার্স যদি কোনো চাইল্ড কনসেন্ট দেয় না, তো সেটা কিন্তু ইনভ্যালিড, ওকে, ইনভ্যালিড হবে। তো লাস্ট পয়েন্ট, নট দ্য লিস্ট, দ্যাট ইজ ইউর ইনভ্যালিড। ইনভ্যালিড কনসেন্ট বলতে কি, হোয়াট ডু ইউ মিন বাই ইনভ্যালিড কনসেন্ট? ইনভ্যালিড কনসেন্ট, তো সি দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি চাইল্ডে হচ্ছে লেস দ্যান 12 ইয়ার্স হয়, যেটা বললাম, যদি চাইল্ডে হচ্ছে লেস দ্যান 12 ইয়ার্স হয় এটা, তো তখন কিন্তু সেটা ইনভ্যালিড হবে। যদি ইনসেন হয়, যদি ইনসেন পার্সন হয় তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড হবে, ঠিক আছে। কোনো থ্রেড দেখিয়ে বা ডেট দেখিয়ে আমরা এরকম দিয়েছে কিন্তু আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, ঠিক আছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ থ্রেট, ফিয়ার, ঠিক আছে। তো থ্রেট ফিয়ার দেখি আমি কনসেন্ট নিয়েছি, তো এটা করলে হবে না। মদ খেয়ে দিয়ে করেছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, আন্ডার ইনটক্সিকেশন, ইনটক্সিকেশন, আন্ডার ইনটক্সিকেশন। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার বলতে পারো তোমরা ইনভ্যালিড কনসেন্ট হবে, ঠিক আছে। চাইল্ড লেস দেন 12 ইয়ার্স, ইনসেন পারসন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য থ্রেট, ফিয়ার দেখিয়ে, ঠিক আছে, এন্ড দ্য ইনটক্সিকেশন, ঠিক আছে। তো এটার জন্য হবে, ঠিক আছে। সো সো থ্যাংক ইউ, সো মাচ। আমাদের পুরো চ্যাপ্টার ওয়ান শটে নেমে গেল। এরপরে আমরা শুরু করবো অটোপসি, পোস্টমর্টম ফাইন্ডিং, বার অ্যান্ড অ্যাসপেক্সিয়াল ডেট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মি। হুম।